আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। অ্যাক্সিস মেডিকেল স্কুল কর্তৃক আয়োজিত ক্যারিয়ার রিলেটেড সেশনের আজকের আলোচনার টপিকটি হচ্ছে লাইফ অফ এ ইউকে ডক্টর। এবং আজকের সেশনে আমাদের সাথে উপস্থিত হয়েছেন অত্যন্ত প্রিয় এবং সদ্য ভাইয়া ডক্টর শামীম চৌধুরী। ভাইয়া হচ্ছে এমবিবিএস কমপ্লিট করেছেন আর্ম ফোর্স মেডিকেল কলেজ থেকে এবং এমএসসি কমপ্লিট করেছেন কিংস কলেজ লন্ডন। এবং ভাইয়া হচ্ছে অনারারি রিসার্চার হিসেবে রয়েছেন ল্যানচেস্টার ইউনিভার্সিটি ইউকে। এবং আজকের সেশনে আমি হোস্ট হিসেবে রয়েছে মালিয়া সেলিম মিম, বসুন্ধরা মেডিকেল কলেজ, সেশন 2016-17। এবং সেশনটি শুরু করার আগে জানিয়ে রাখি, আজকের সেশনের টপিক রিলেটেড কার যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে সে হচ্ছে আমাদের ফেসবুক লাইভের লাইভ সেকশনে কমেন্ট করতে পারে, অথবা হচ্ছে আমাদের জুম লিংকে সরাসরি যুক্ত হয়ে কিন্তু প্রশ্ন করতে পারে। তো আমি আর দেরি না করে ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাই, আসসালামু আলাইকুম। Hi, walaikum assalam, and thanks very much, Maliha, for introducing me. Good evening, everyone. Although আমাদের এখানে এখন বিকেল 3টা বাজে ইউকেতে, I think তোমাদের ওখানে 8টা। আর বেশি দেরি না করে আমি স্লাইডগুলো শেয়ার করি আমার। Just give me a minute, sorry. ভাইয়া, So a bit of introduction about myself. So আমার নাম সামিন চৌধুরী। আমি MBBS কমপ্লিট করেছি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ থেকে back in 2014. So I'm quite older than you guys. And currently I'm working as an NHS doctor, as a clinical academic doctor in Lancaster University. And I'm training to be a GP basically. So that's all about me. I think তোমাদের অনেক কোয়েশ্চেন আছে I think. I think বেটার হয় আমি ফার্স্টে যদি একটু সামারাইজ করি এখানকার ওয়ার্ক এন্ড লাইফ সম্পর্কে, ভিসা রিলেটেড সংক্রান্ত কিছু কথাও বলবো, এন্ড তারপরে যদি তোমরা কিছু কোয়েশ্চেন করো। এন্ড আমার স্লাইডটা অনেক এক্সস্টিভ, ইউ ক্যান সি প্রায় 28টা পেজ আছে এখানে। সো I think it will cover most of it. Of course, I mean, I'm not going to cover everything in just an hour, couple of hours. So তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা নোট করে রাখতে পারো and পরে আমাকে জিজ্ঞেস করতে পারো। Is that all right, Maliha? জি ভাইয়া, ভাই আপনি শুরু করতে পারেন। Okay, thank you. So ফার্স্টে আমার কথাই বলি কেন আমি ইউকেতে আসলাম। আমি কি স্লাইডটা এনলার্জ করব নাকি ঠিক আছে? জি ভাই, একটু ইনলার্জ হলে ভালো হতো। ওকে ওকে, থ্যাংক ইউ। Yep. সবাই দেখতে পাচ্ছে? জি ভাই, এখন দেখা যাচ্ছে। Okay, I'm just relying on you because আমি chat box দেখতে পাচ্ছি না এখন, so I don't know whether everyone can see or not. So আমার personal reason ছিল আসার mainly দুটো, একটা professional আর একটা personal reason. So professional কারণগুলো ছিল প্রথমত আমার ইচ্ছা ছিল academic doctor হওয়ার। By academic I mean both research and teaching. So আর লাইফ সায়েন্সে ক্যারিয়ার করার শখ ছিল আমার। সো যখন আমি লাইফ সায়েন্স কথাটা বলছি আই থিঙ্ক জিনিসটা একটু কনফিউজিং, কারণ ডাক্তাররা নর্মালি লাইফ সায়েন্সের দিকে যায় না। সো আমাদের দেশে যেটাকে বলা হয় বেসিক সায়েন্স, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, সো ওইসব সাবজেক্টগুলো বেসিকলি। সো আমার শখ ছিল হিস্টোপ্যাথোলজিস্ট হওয়ার অথবা বায়োকেমিস্ট হওয়ার। এর জন্য আমি একটা মাস্টার ইন সায়েন্স কোর্সে অ্যাপ্লাই করেছিলাম, মাস্টার অফ সায়েন্স কোর্সে। কোর্সটা টাইটেল ছিল বায়োমেডিক্যাল অ্যান্ড মলিকুলার সায়েন্সেস রিসার্চ। এটা অনেক বড় একটা নাম, বাট সংক্ষেপে বায়োমেডিক্যাল সায়েন্সও বলতে পারো। তো আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম কিংস কলেজ লন্ডনে। সো মূলত ওই কারণেই আমার ইউকেতে আসা। যদিও আমার একটা ব্যাকআপ প্ল্যান ছিল যে যদি আমার এই সেক্টরে খুব বেশি আমি সুবিধা করতে না পারি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, then I would work as a doctor in NHS because আমি জানতাম ইউকেতে recruitment relatively easier compared to other countries, for example আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড or কানাডা, যেসব জায়গায় মূলত বাংলাদেশি ডক্টররা যায় ভাষার সুবিধার জন্য মেইনলি। আরেকটা অ্যাডভান্টেজ ছিল ইউকের, সেটা হচ্ছে মাস্টার্স কোর্স এখানে শর্টার কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। এখানে 1 বছরে টট মাস্টার্স হয়। কেউ যদি রিসার্চ মাস্টার্স করতে চায়, মাস্টার্স বাই রিসার্চ, সেটা হচ্ছে 1 বছর 4 মাস, বাট ম্যাক্সিমাম মাস্টার্স এখানে টট মাস্টার্স।
এখানে টট মাস্টার্স এর মধ্যে তোমার 6 মাস লেকচার হয় আর বাকি 6 মাস তোমার যে রিসার্চ প্রজেক্ট, তুমি একটা প্রজেক্ট চুজ করবা এন্ড ওই প্রজেক্ট নিয়ে তুমি কাজ করবে। এই আর কি। সো এটাও একটা রিজন ছিল, কারণ 1 বছরের মাস্টার্স সেহেতু তোমার লিভিং কস্টও কম হবে, প্লাস টিউশন ফিসও কম হবে। সো সব মিলিয়ে আমি ইউকে চুজ করেছি। পার্সোনাল রিজন গুলোর মধ্যে ছিল, আমি শুনেছিলাম যে ইউকে তে যে কোনো জবে, নট নেসেসারিলি ইন মেডিসিন অর ইন একাডেমিক সায়েন্স, যে কোনো জবে জব স্যাটিসফ্যাকশন বাংলাদেশের তুলনায় ভালো। আর এটা শুধু লোকের কথা না, এটা এভিডেন্স বেসডও। সো আমি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেছিলাম। আরেকটা যেটা রিজন ছিল সেটা হচ্ছে আমার ছোটবেলা থেকেই বাইরে ক্যারিয়ার করার শখ ছিল। এটার এটার কোনো এভিডেন্স নেই সত্যি কথা বলতে। এটা জাস্ট একটা এক একটা মানুষের এক এক রকম ইচ্ছা থাকে। সো আমার ইচ্ছা ছিল এটা। সো এইজন্যই আমার ইউকে তে আসা। সো এখন মোটামুটি একটা মেইন সেকশনে আসি। সো আই থিংক তোমাদের সবারই ইন্টারেস্ট ন্যাশনাল হেলথ সার্ভিস নিয়ে, যেটাকে সংক্ষেপে আমরা এনএইচএস বলি, ইউকের যে হেলথ সার্ভিস। এটা বেসিক্যালি ইউকে গভর্নমেন্টের একটা ইউকে গভর্নমেন্টের সরকারি চিকিৎসা বিভাগ আর কি, সোজা বাংলায় বলতে গেলে। তো এটা পুরোটাই পাবলিকলি ফান্ডেড হেলথ কেয়ার সিস্টেম, অনেকটা বাংলাদেশের মতোই। বাংলাদেশের সাথে মনে হয় পার্থক্য এতটুকুই যে ডিএমসি অথবা ঢাকা সিএমএইচও তুমি যদি ট্রিটমেন্ট নাও, তাহলে কিছু খুবই অল্প পরিমাণ টাকা দেওয়া লাগে, যেটা সরকারি ফ্রি। কারেক্ট মি ইফ আম রং মালিহা, বিকজ আমার আসলে বাংলাদেশে ডাক্তারি করার এক্সপেরিয়েন্স খুব বেশি নাই। অল্প একটু ফি মনে হয় দেওয়া লাগে। বাট এখানে পার্থক্য এটাই যে এনএইচএস এ তুমি যদি ভর্তিও থাকো বা তোমার আত্মীয় স্বজন যদি ভর্তি থাকে, তুমি বলতে বোঝাচ্ছি ব্রিটিশ সিটিজেন অর এখানে যারা থাকে, তাদের কোনো ফিজই দেওয়া লাগে না, একদম জিরো। কিন্তু একটা জিনিসই দেওয়া লাগে, সেটা হচ্ছে প্রেসক্রিপশন ফিস। সো তুমি ডাক্তার দেখাতে পারবে, কনসালটেশন চার্জ জিরো, কিন্তু প্রেসক্রিপশন ফিস £9.35। সো ওটা যদি আমি টাকায় কনভার্ট করি, তাহলে হবে রাফলি 1,000 টাকার মতো প্রতিটা ওষুধের জন্য। তো ধরো যদি তোমাকে দুটা ডিফারেন্ট ওষুধ প্রেসক্রাইব করে, যে একটা প্যারাসিটামল অর আরেকটা মরফিন ফর এক্সাম্পল, তাহলে প্যারাসিটামলের জন্য 935, মরফিনের জন্য 935। সো ইট ওয়ার্কস লাইক দ্যাট। কিছু কিছু শ্রেণীর মানুষের জন্য প্রেসক্রিপশন চার্জও ফ্রি। ফর এক্সাম্পল যারা 16 বছরের নিচে, তারপরে যারা 16 থেকে 18 বছর এবং ফুল টাইম এডুকেশনে আছে, ধরো যারা কলেজে পড়ে, বয়স্ক মানুষ যারা 60 বছর এবং তার বেশি, যারা প্রেগনেন্ট ওমেন, এবং যাদের বেবি হয়েছে লাস্ট 12 মাসের মধ্যে, তাদের জন্য এক্সেম্পট। এবং আরো কিছু মানুষ আছে, যেমন তাদের লার্নিং ডিসেবিলিটি আছে বা অন্য কোনো ধরনের ডিসেবিলিটি আছে। যাই হোক, আমরা অত ডিটেলসে না যাই। NHS, I think it's needless to say যে it's a international standard healthcare system, and কথাটা আমি বলছি না, আমি এভিডেন্স দিয়েই বলছি। গত বছর বিএমজে ব্রিটিশ মেডিকেল জার্নাল আর্টিকেলে, এই জার্নালে একটা আর্টিকেল পাবলিশ হয়েছিল, যেখানে এনএইচএস কে র‍্যাঙ্ক করা হয়েছে 4th in the in in 11 richest countries. সো আরো অনেকগুলো কান্ট্রি ছিল এর মধ্যে। তার মধ্যে তারা আবার সাবডিভিশন করেছে 11টা রিচেস্ট কান্ট্রিজ, যাদের ইকোনমি ইউকের সাথে কম্পারেবল। তাদের মধ্যে ইউকের হেলথ কেয়ার সিস্টেম ওয়াজ র্যাঙ্কড 4th। সো এটা ডেফিনেটলি one of the best healthcare systems in the world. I think I can say that আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলতে পারি। তবে এনএইচএস বলতেই ইউকেতে প্রথম যে কথাটা, সবার যে ইমেজটা মানুষের মনে ভাসে, সেটা হচ্ছে যে শর্টেজ অফ ডক্টরস অ্যান্ড নার্সেস। সো তাদের অনেক ডাক্তার এবং নার্সের যে পদগুলো খালি, এটার অনেকগুলো কারণ, আমি অত ডিটেলসে যাব না, বাট জাস্ট আমি একটু বলে রাখলাম। সবাই কি ঠিক আছো? তোমরা শুনতে পাচ্ছ? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে ওকে। সো ইফেক্টস অফ ব্রেক্সিট। সো ইউকের কথা বললেই ব্রেক্সিট চলে আসে। এখন কোভিড এর কারণে ব্রেক্সিট কিছুটা ধামাচাপা পড়ে গিয়েছে আই থিংক। বাট 2 বছর আগেও যখন কোভিড ছিল না, তখন সবাই ব্রেক্সিট নিয়ে খুবই মানে যেটাকে বলে চায়ের কাপে ঝড় তোলা হচ্ছিল, অনেক তর্ক বিতর্ক।
এনিওয়ে সো সংক্ষেপে বলতে গেলে আমাদের জন্য ব্রেক্সিট কিছুটা ব্লেসিং ইন ডিসগাইজ, সো একটা আশীর্বাদ হয়ে এসেছে কিছুটা হলেও। অনেক নেগেটিভ ইফেক্টস আছে ব্রেক্সিটের, তার মধ্যে একটা পজিটিভ ইফেক্টস আমি বের করতে পেরেছি, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের যে বাকি 27টা দেশ ছিল, ধরো জার্মানি, পোল্যান্ড বা ইস্টার্ন ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো, রোমানিয়া বা বুলগেরিয়া বা স্পেন, ইটালি, তাদের যে ডাক্তার এবং নার্সরা তাদের অনেকেই ব্রেক্সিট কার্যকর হওয়ার পরে চলে গিয়েছে। আমি যে এখানে ফিগারটা বলেছি যে 2017 সালে একটা সার্ভে করা হয়েছিল এবং সেখানে দেখা গেছে যে 60% অফ EU doctors and nurses and other healthcare workers they were considering leaving the UK as a result of Brexit. I'm really sorry আমার কাছে এই স্ট্যাটিস্টিক্সটা নেই যে আসলে কতজন লিভ করেছে, কারণ এটা হচ্ছে তারা মত প্রকাশ করেছিল যে লিভ করবে। বাট আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে পারি অ্যাটলিস্ট ডাক্তারদের মধ্যে খুব বেশি ডাক্তার লিভ করেনি। হয়তো তারা তারা বহিঃপ্রকাশ করেছিল যে তারা লিভ করবে, চলে যাবে ইউকে থেকে, কিন্তু খুব বেশি সংখ্যক যায়নি। এটা আমার সীমিত অভিজ্ঞতা থেকে বলছি। নার্সদের ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না। সো যেটা আমি বলছিলাম, এনএইচএস বলতেই প্রথমে যে দৃশ্যটা আমাদের মনে ভাসে সেটা হচ্ছে যে এনএইচএস অলওয়েজ ক্রনিক্যালি shortened with staff. সো এখানে ডক্টর, নার্স, মেইনলি ক্লিনিক্যাল রোলে যারা আছে, ডক্টর, নার্স, ফিজিওথেরাপিস্ট, সবারই একটা ব্যাপক কি বলবো লাইক ভ্যাকেন্সি আছে আর কি। মেইনলি ডক্টরস এন্ড নার্স, আমি বলবো নার্সদের সংখ্যা আরো বেশি, তাদের যে শূন্য পদগুলো ওগুলো বেশি, তারপরে ডাক্তারদের। তো আমি একটা রিপোর্ট খুঁজে পেলাম আজকে সকালে ঘাটাঘাটি করতে, যে এটাও ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে নেওয়া, ইউকের সবচেয়ে বড় ডাক্তারদের যে অ্যাসোসিয়েশন, যেটা আমাদের পক্ষে কথা বলে, ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন। তাদের একটা রিপোর্ট বের হয়েছিল লাস্ট ইয়ার জুলাইয়ে, এবং আমার একটা রেফারেন্সও দেওয়া আছে, তোমরা পেয়ে যাবে যদি পড়তে চাও কেউ অরিজিনাল রিপোর্টটা। তো সেখানে লেখা আছে যে এখনো ইউকের, যদিও এটা জুলাই 2021 সালের কথা, I don't think it's been changed massively, so এটা এরকমই থাকবে এখনো। More than 8,000 posts are unfilled, ডাক্তারদের, সো এখনো 8,000-এরও বেশি ডাক্তারদের পোস্ট খালি আছে। আরেকটা যে শকিং ফিগার সেটা হচ্ছে ওভারঅল ইংল্যান্ডে, আরেকটা কথা বলে রাখি, আই থিঙ্ক অনেকেই জানো তোমরা, বাট তারপরও আমি জাস্ট পুরান কথা আবার বলছি যে ইউকের তো 4টা দেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড অ্যান্ড ওয়েলস। সো আমি জাস্ট ইংল্যান্ডের কথা বলছি এখানে, কারণ আমি বাকিগুলোর স্ট্যাটিস্টিক্স পাইনি। সো এখানে বলা আছে যে রিচ কান্ট্রিগুলোর যে ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন, সো OECD কান্ট্রি, তাদের অ্যাভারেজ, তাদের হিসাবে অ্যাটলিস্ট প্রতি 1000 জনের জন্য 3.7 জন ডাক্তার দরকার। ওয়েল, অ্যারাউন্ড 4 জন বলতে পারো, আইডিয়ালি, এটা অ্যাভারেজ। কিন্তু সেই তুলনায় ইউকের আছে, অ্যাজ ইউ ক্যান সি, অনলি অ্যারাউন্ড 3 জন। সো এই ফিগারটা বিলো অ্যাভারেজ। পক্ষান্তরে জার্মানির আছে 4.3 জন। সো ওভারঅল ইউকের ডাক্তার অ্যান্ড সাধারণ মানুষের রেশিও এমনিতেই কম। So this is just a repetition of what I said, this line. আরেকটা ফিগার হচ্ছে ইউকের যারা জেনারেল প্র্যাকটিশনার, যারা ট্রেনিং করে জিপি হয়, এখানে একটু বলে রাখি, আমি এগুলো নিয়ে পরে আরো কথা বলবো, আমি জানি তোমরা কোয়েশ্চেনও করবে। যখন আমি বলছি ইউকের জিপি, এই জিপি আর বাংলাদেশের জিপি কিন্তু সেম জিনিস না। এখানে জিপি একটা স্পেশালিটি ট্রেনিং, পরীক্ষা দিয়ে ঢুকে 3 বছর ট্রেনিং করে এমআরসি জিপি পরীক্ষা পাশ করে দেন তারা কোয়ালিফাইড জিপি হয়। আই নো সব অনেকেই জানো, অনেকেই হয়তো জানো না, তাই আমি বললাম। তো এখানে দেখা যাচ্ছে 2015 সালের তুলনায় গত বছর 1300 জন কম জিপি ছিল ইউকেতে, ইংল্যান্ডে, সরি। সো এটা একটা শকিং ফিগার। ওয়েল, আই থিঙ্ক এটা আমাদের জন্য একটা সুখের খবর যারা এখানে আসতে চায়। আই থিঙ্ক আমার জার্নি আমি বলেছি অলরেডি, বাট তারপরও জাস্ট একটা কুইক স্ন্যাপশট। এটা জাস্ট এই জন্যই বলা, ইট লুকস আ বিট লাইক সিভি এন্ড আই এম রিয়েলি সরি, কিন্তু আমি ট্রাই করেছি এটাকে স্প্লিট করার, একটু ইন্টারেস্টিং করার। এটা হবে না তারপরে ইন্টারেস্টিং, আই নো। সো আমি আমার জার্নিকে ভাগ করেছি, বাংলাদেশে আমি কি করেছি আর ইউকেতে কি করেছি। এটা এর জন্যই বলা যাতে করে তোমরা একটু আইডিয়া নিতে পারো, অথবা লাইক বিকজ এই স্টেপটা অনেকেই নেওয়ার আগে অনেক ধরনের কোয়েশ্চেন আসে, অনেক ধরনের সংশয় আসে যে কখন প্ল্যাব পরীক্ষা দিলে বেটার,
মাস্টার্স করব কি করব না, কখন যাব, আই আন্ডারস্ট্যান্ড দিস ইজ আ বিগ ডিসিশন। সো বাংলাদেশে আমার জার্নি আমি অলরেডি বলেছি, আমি এফএমসি থেকে পাশ করেছি 2014-তে। আমি ইন্টার্নশিপ শেষ করেছি সিএমএইচ ঢাকাতে, তখন এফএমসি টিচিং হসপিটাল ছিল সিএমএইচ ঢাকা। আমি অলরেডি বলেছি আমার ইন্টারেস্ট ছিল লাইফ সায়েন্স অর একাডেমিক মেডিসিন, এই কারণে আমি প্যাথোলজির লেকচারার ছিলাম মার্কস মেডিকেল কলেজে, মিরপুর 14 নম্বরে। দেন আমি একটু ক্যারিয়ার ব্রেক নিয়েছিলাম 4-5 মাসের জন্য। দ্য অনলি রিজন ওয়াজ আই ওয়ান্টেড টু টেক প্ল্যাব 1 এক্সাম। বাট আমি এখানে বলে রাখি, আমার তখন প্ল্যাব 1 ছিল একটা ব্যাকআপ প্ল্যান। আমার মেইন টার্গেট ছিল এমএসসি বায়োমেডিক্যাল সায়েন্স দিয়ে ওখানে নন ক্লিনিক্যাল সেক্টরে ডাক্তার হিসেবে জব করার, আমার এটা মেইন ইচ্ছা ছিল, আমি বলে রাখি। বাট তারপরে আমি জানতাম এত দূরে যাচ্ছি, এত ইনভেস্টমেন্ট, এখানে একটা ব্যাকআপ প্ল্যান রাখা জরুরি, বিকজ লাইফ ডাজন্ট অলওয়েজ ওয়ার্ক লাইক দ্য ওয়ে ইউ want to be. So basically আমি প্ল্যাব 1 পরীক্ষা দিয়েছিলাম বাংলাদেশেই। ইন দ্য মিন টাইম আমি কিংস কলেজ লন্ডন থেকে অফারও পেয়েছিলাম, বাট ওদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল প্রায় 8 মাস পরে, সো সেপ্টেম্বর থেকে 2016। তো এর মধ্যে যেহেতু তোমরা সবাই জানো এমবিবিএস কোর্সে আমাদের ল্যাব ট্রেনিং খুবই লিমিটেড, কয়েকটা প্যাথোলজির স্লাইড দেখানো আর দুই একটা হয়তো বায়োকেমিস্ট্রির অস্কি ছাড়া আমরা আর কিছু শিখি নাই। সো আই ওয়াজ প্যানিকিং আ লিটল বিট, আই এম নট গোয়িং টু লাই। এই জন্য আমি আইসিডিডিআরবি তে অ্যাপ্লাই করেছিলাম টু জয়েন অ্যাজ আ রিসার্চ ইন্টার্ন। এটা অনেকেই তোমরা ট্রাই করতে পারো, যদিও পজিশনটার নাম রিসার্চ ইন্টার্নশিপ না, পজিশনটার নাম স্টুডেন্ট ফিল্ড এক্সপিরিয়েন্স। আই ডোন্ট নো ইফ ইট ইজ চেঞ্জড রিসেন্টলি, বাট আমার সময় তখন এটাই ছিল। সো ইটস কমপ্লিটলি আনপেইড, তুমি কাজ শেখার জন্য যাবা। সো আমি ওদের এন্টেরিক মাইক্রোবায়োলজি ল্যাবে কাজ শিখেছিলাম 3 মাসের জন্য। অ্যাডভান্স বেসিক সর্ট অফ লাইফ সায়েন্স ল্যাব টেকনিক্স, লাইক কিভাবে পিসিআর করতে হয়। এনিওয়ে, এটা একটু ডিফারেন্ট টপিকের দিকে চলে যাচ্ছি আমরা, আই বেটার মুভ অন। অ্যান্ড ইউকে তে আসার পর যেটা করলাম, সো হ্যাঁ, সেপ্টেম্বর থেকে আমার ক্লাস শুরু হলো মাস্টার্সের। দেন 1 বছর পর আমি পাশ করলাম মেরিট নিয়ে। মাস্টার্সের শেষের দিকে যখন আমি ডিসার্টেশন লিখছিলাম, ওই সময় আমি প্ল্যাব 2 এর কোচিং শুরু করেছিলাম লন্ডনে। যেহেতু আমি লন্ডনে ছিলাম আর স্যামসাং একাডেমির অনেক নাম শুনেছিলাম, ওদের পাস রেটও অনেক বেটার, সো আমি ওখানেই জয়েন করি। প্রায় 2-3 সপ্তাহ ইন্টেন্সিভ কোচিং, দেন প্রিপারেশন, দেন পরীক্ষা দিলাম নভেম্বরে। আল্লাহর রহমতে একবারই পাস করেছি। আমার আবার আইএলস পরীক্ষা দেওয়া লেগেছিল, কারণ আমার আইএলস এর ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছিল, এক্সপায়ারি, ইট ওয়াজ এক্সপায়ার্ড বেসিক্যালি। সো আমার আবার আইএলস দেওয়া লেগেছিল, এন্ড আলহামদুলিল্লাহ আমি ভালো স্কোরও করেছিলাম। দেন জিএমসি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করলাম। রেজিস্ট্রেশন প্রসেস ডিডন্ট টেক দ্যাট লং, আই থিংক সব মিলিয়ে 1 সপ্তাহের মতো লেগেছিল। সব পেপারস জমা দিয়েছিলাম। বাংলাদেশ থেকেও কিছু পেপারস আনিয়ে রেখেছিলাম, যেরকম পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, কারণ আমি তখন আমার কাছে ছিল না এটা। এনিওয়ে, সো জিএমসি রেজিস্ট্রেশন পাওয়ার আগেই আমার একটা জব অফার চলে এসেছিল, ওটা আমার ফার্স্ট জব ইন্টারভিউ ছিল সলফোর্ড রয়্যাল হসপিটাল। এটা একটা টার্সিয়ারি সেন্টার, এটা খুবই ফেমাস একটা হসপিটাল এনএইচএস এ। আমি অনেকে শুনে থাকতে পারো, এটা এখানকার যে অফিসিয়াল অডিট কোম্পানি, যারা সব এনএইচএস হসপিটালকে অডিট করে প্রতি 2 বছর পর পর। এটা একমাত্র হসপিটাল ইউকের যে পরপর 2 বার আউটস্ট্যান্ডিং রেটিং পেয়েছিল। এনিওয়ে, আমি তখন কিছুই জানতাম না সলফোর্ড রয়্যালের এসব রেপুটেশনের ব্যাপারে, আমি শুধু জানতাম এটা একটা বড় হাসপাতাল ম্যানচেস্টারে। সো আই অ্যাকসেপ্টেড দ্য অফার। আমার আরেকটা জব ইন্টারভিউ ছিল ইউসিএল থেকে, ইউনিভার্সিটি কলেজ লন্ডন। অনেকেই জানতে পারো এটা ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিস ইন দ্য ওয়ার্ল্ড, এটা কিংসের থেকেও আগিয়ে আছে র্যাঙ্কিং এ, ওদের নিউরোলজি ডিভিশন থেকে। অ্যাগেইন, ইউসিএল নিউরোলজি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইন ইউরোপ। বাট আমি ইন্টারভিউ দিতে যাইনি, ওদের জানিয়ে দিয়েছিলাম যে আমি নিব না এটা, বিকজ লন্ডনে 1-1.5 বছর থাকার পর আমার মনে হয়েছিল যে লিভিং কস্ট অনেক হাই। আর যদিও এনএইচএস লন্ডনে যারা জব করে তাদেরকে একটু বেশি বেতন দেয়, বাট সেই বেতনটা খুবই নগণ্য। সো আমি জানতাম সবই এসব, এজন্য আমি ইউসিএল এর ইন্টারভিউর অফার আমি ইন্টারভিউ দিতে যাইনি। সলফোর্ড রয়্যালে আমি কাজ করেছি 3 বছর। আমার এটা ট্রাস্ট গ্রেড পজিশন ছিল, নন ট্রেনি। বাট একটা সুবিধা ছিল, 6 মাস পর পর আমার প্লেসমেন্ট রোটেট হতো বিভিন্ন ডিপার্টমেন্টে। সো আমি মেডিসিনের বিভিন্ন ডিপার্টমেন্টে জব করেছি, দেখতেই পাচ্ছ, স্ট্রোক, জেরিস, নিউরোলজি, কার্ডিওলজি, অনকলও ছিল।
এর মধ্যে আমি আমার পোর্টফোলিও গুছানোর চেষ্টা করেছিলাম, কারণ আমার অলওয়েজ ওই ড্রিমটা ছিল যে আমি হিস্টোপ্যাথোলজিস্ট হিসেবে অ্যাপ্লাই করব। বাট অ্যাজ আই সেড হিয়ার, লাইফ হ্যাড আ ডিফারেন্ট প্ল্যান ফর মি। I did apply to histopathology, but I was on the waiting list, and that wait never ended. So I will explain how it works. So আমি পাশ করার পরও আমি পোস্টটা পাইনি। এনিওয়ে, তো আমি তার আগে একবার জিপি ট্রেনিং এ অ্যাপ্লাই করেছিলাম, জাস্ট টু ট্রাই মাই লাক, দ্যাটস অল। যদিও আমার মন জিপিতে ছিল না, বাট তারপরে অ্যাপ্লাই করেছিলাম, এন্ড আই গট ইট। খুবই অল্প প্রিপারেশনে, ডারহাম নামক একটা ছোট শহরে। যেহেতু আমার জিপি হওয়ার অত ইচ্ছা ছিল না ওই সময়, এই জন্য আমি আই ডিক্লাইন দ্য অফার। এটা কেন আমি হাইলাইট করেছি এখনই বলে দিই, সেটা হচ্ছে যে এটা আই থিঙ্ক সবার জন্য আই থিঙ্ক একটা ইম্পর্টেন্ট অ্যাডভাইস উড বি ফ্রম মি, যে যে জব তোমার মনে হবে যে তুমি রেডি না, নট নেসেসারিলি রেডি, মেন্টালি রেডি না, বাই হোয়াট আই মিন, তুমি করতে পারবে ওই জব, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার ভিতর থেকে আসছে না, I think it's better to reject it rather than accepting it and then getting a bit disillusion যে তুমি যেটা মনে করেছিলে আসলে সেটা না, because you at the end of the day you have to like your job. I know we always say that তোমার নিজের জবকে লাভ করতে হবে বা whatever, sounds a bit cliche I know, but at least তোমার জবকে লাইক করতে হবে, because otherwise মেডিসিনে টিকে থাকাটা অনেক কষ্টের। টিকে থাকতে পারবে হয়তো, বাট লাইফ এনজয় করবে না। সো এটা একটা লেসন এই জন্যই, যেহেতু আমি নিজেও বাংলাদেশ থেকে এসেছি, আর আমাদের মাইন্ডসেট আমি খুব ভালো মতোই বুঝতে পারি যে অনেক সময় আমরা পিয়ার প্রেসারে পড়ে স্পেশালিটি ট্রেনিং এ অ্যাপ্লাই করি, যে লাইক কনস্ট্যান্ট একটা আমাদের মধ্যে থাকে যে এরপরে কি হতে হবে, এরপরের স্টেপ কি, আচ্ছা ওর তো জিপি ট্রেনিং এ হলো, ওর তো কোর মেডিকেল ট্রেনিং এ হলো, যে আমি খুবই ফ্র্যাঙ্কলি বলছি। সো মেবি আমারও ওরকম একটা তখন একটা কি বলবো, একটা প্রেসার ছিল, এটা নিজের ক্রিয়েট করা প্রেসার, কেউ কিন্তু প্রেসার দেয়নি, এজন্য ঝোঁকের মাথায় আমি অ্যাপ্লাই করে ফেলেছিলাম। But at least I understood যে আমি জিপি হতে চাই না ওই মুহূর্তে। So that's why I declined it. And I think I made the right decision for them. So anyway, when I said life had a better plan for me, different plan for me. So the next year what happened was, যেহেতু আমি ক্লিনিশিয়ান হিসেবে জব করছিলাম, সো তখন আমার জিপি আস্তে আস্তে পছন্দ হওয়া শুরু করলো। আমার নিজের মনের মধ্যে একটা চেঞ্জ খেয়াল করলাম, যে আমার রোগীদের সাথে কথা বলতে ভালো লাগে, বাট হাসপাতালের যে সবসময় একটা স্ট্রেস অ্যান্ড লং আওয়ার্স, তোমার নাইট শিফট, ডে শিফট, উইকেন্ড, সারা জীবনই করতে হবে, ওই জিনিসগুলো আমার খুব একটা পছন্দ ছিল না। আই নিউ যে হোয়াট আই ডোন্ট ওয়ান্ট, অ্যান্ড আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর every one of you to know that what you don't like. It's very easy to say what or know what you like, but আমরা অনেকে আসলে জানি না যে আমরা কি চাই না, ওইটা জানাটা বেশি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক এটা আমার একটা অ্যাডভাইস থাকবে বা সাজেশন থাকবে তোমাদের জন্য। সো তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, জিপি আসলে আমার পছন্দ। আর কিছু ফ্যাক্টর চিন্তা করতে হয়, অলওয়েজ শুধু নিজের ড্রিমের পিছনে ছুটলেও হয় না, একটু প্র্যাকটিক্যাল হতেও হয়। I'm sure you will understand. So that's why I applied for GP again in 2020. Sorry, it's my mistake. It's not 21, 2020. And then I got the post in my preferred location. So আমি যেখানে থাকতাম সেখানেই আমি GP পোস্টে পেয়ে গিয়েছিলাম. So that was another kind of blessing for me. কারণ জিনিসটা আমাদের হাতে না, আমি যখন এক্সপ্লেন করব তখন তোমরা বুঝতে পারবে কেন এটা বলছি। জিপি অফার পাওয়ার পরও আমার মধ্যে একটু খুঁতখুঁত ছিল, যে লাইক আমার সবসময় একটা একাডেমিক মাইন্ডসেট ছিল, আমার পোর্টফোলিও অনেক কিছু আমি করেছি একাডেমিক পারপাসে, যদিও প্যাথোলজি রিলেভেন্ট, বাট তারপরও করেছি, পাবলিকেশন ছিল, মাস্টার্স ছিল, ভলান্টারি ওয়ার্ক ছিল। সো আই থট অ্যাবাউট ইট, যে যদি আমি এই জিপি ট্রেনিং এর সাথে একটু রিসার্চ ইনকর্পোরেট করতে পারি, দেন আই থিঙ্ক দ্যাট উড বি দ্য বেস্ট ফর মি। ওই চিন্তা থেকেই আমি জিপি একাডেমিক ক্লিনিক্যাল ফেলোশিপ, এটা নিয়ে আমি বিস্তারিত পরে বলবো, তোমরা যারা রিসার্চে ইন্টারেস্টেড, এই পোস্টে আলাদা করে অ্যাপ্লাই করলাম। যেহেতু আমার ক্লিনিক্যাল ট্রেনিং এ অলরেডি অফার ছিল, সো আই ওয়াজ এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট অ্যাজ ওয়েল। তো এটাতে অ্যাপ্লাই করার পর আমার ইন্টারভিউ হলো, আল্লাহ দিলে আমার ইন্টারভিউ ভালো হয়েছে, পরে আমি অফার পেয়ে গেলাম একাডেমিক জিপি হিসেবে। মালিহা, জি ভাইয়া। সরি, আমি এক নাগাড়ে কথা বলেই যাচ্ছি। কোন ঠিক কোয়েশ্চেন আছে। কি আসছে ওদের মধ্যে থেকে, বা কিছু জি ভাইয়া। কোয়েশ্চেন আসছে না? ইজ দেয়ার এনি ওয়ে আই ক্যান সি দোজ কোয়েশ্চেনস, অর তুমি আমাকে বলবে নাকি?
ভাইয়া ফেসবুক লাইভে হচ্ছে কোশ্চেন গুলো এসেছে, আর ভাইয়া আমি কোশ্চেন গুলো করতে পারি যদি আপনি চান। ওকে, ওকে, হ্যাঁ, সেটা তো বেটার হয় যদি কোশ্চেন গুলো কি এখন করবো নাকি হচ্ছে স্লাইড শোটা শেষ হলে? স্লাইড আমার অনেক বড়, বুঝছো? সো আই থিংক কিছু কিছু কোয়েশ্চেন আমি এখনই আনসার করতে পারি, যেগুলো রেলেভেন্ট, মানে যেগুলো আমি এখন অলরেডি বলে ফেলেছি ওই সম্পর্কিত। জি ভাইয়া। ভাইয়া লামিয়া ফারহাদ কোশ্চেন করেছে যে ভাই ক্যান ইউ গিভ মি সাম আইডিয়া অ্যাবাউট ইউকে এমএলএ। ইউকে এমএলএ, জি ভাইয়া। ওকে, আই হ্যাভ টু বি ভেরি অনেস্ট, আমি ইউকে এমএলএ সম্পর্কে খুব বেশি কিছু জানি না, সো আই এম রিয়েলি সরি লামিয়া। আমি এতটুকুই বলতে পারবো যে um, এখন তোমাদের কম্পিট করতে হবে ব্রিটিশ গ্রাজুয়েট ডক্টর যারা, ওদের সাথে, যেটা আমরা করি নাই। So I'm not going to lie, it's going to be a little bit trickier compared to when I did my plab. I think it's needless to say because যারা এই যারা এখানে গ্রাজুয়েট করেছে, যাদের ইংলিশ হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, ডেফিনেটলি ওরা একটু আপার হ্যান্ডে থাকবে। ডাজন্ট মিন যে ওরা তোমার থেকে ভালো করবে, বাট ওরা একটু হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ পাবে, এই আর কি। বাট ইন টার্মস অফ কখন এটা চেঞ্জ হবে বা দ্য নিটিগ্রিটি ডিটেলস, আমি বলতে পারবো না ওগুলো, আই এম রিয়েলি সরি, বাট আই ক্যান গিভ ইউ দ্য লিংক ইফ ইউ ওয়ান্ট। জি ভাইয়া। ভাইয়া আর হচ্ছে আফরিন বিন্তু কোশ্চেন করেছে যে ভাইয়া আই উড লাইক টু আস্ক অ্যাবাউট স্কোপ অফ ক্লিনিক্যাল প্র্যাকটিস ইন ইউকে অ্যান্ড অলসো টেল মি অ্যাবাউট দ্য এমএসসি ইন হেমাটোলজি অ্যান্ড ট্রান্সফিউশন থেরাপি। ওকে, সো দুটা কোয়েশ্চেন। ক্লিনিক্যাল জি ভাইয়া। স্কোপ, ইয়া, ভেরি ইন্টারেস্টিং। আই থিংক আমি এখনই বলে দিতে পারি ক্লিনিক্যাল স্কোপ। আমি এখনো বলতে পারি অথবা এই স্লাইডটা দেখানোর পরও বলতে পারি, বাট আই গেস এখন বললে একটু ইজি হবে বিকজ as you can see the slide is very confusing and very lengthy. It's confusing for me even and I apologize for that. um so scope যেটা, ফার্স্ট অফ অল আমি কি একটু জিজ্ঞেস করতে পারি ও কি কোন লেভেলে আছে এখন? ও কি জুনিয়র ডক্টর নাকি ইন্টার্নশিপ করছে নাকি মেডিকেল স্টুডেন্ট? ভাইয়া এত কিছু তো বলেনি, ভাই কোশ্চেনটা করেছে ভাইয়া। ওকে, সরি। সো ম্যাক্সিমাম বাংলাদেশি ডাক্তার যারা এখানে আসবে তারা নন ট্রেনিং পোস্টে ঢুকে। সো when I say নন ট্রেনিং পোস্ট, এটা মেইনলি ফার্স্টে বলে রাখি ইউকের ইন্টার্নশিপ 2 বছর, এন্ড ওরা এটাকে ফাউন্ডেশন ট্রেনিং বলে। সো আমরা যেহেতু 1 বছর ইন্টার্নশিপ করে ফেলি বাংলাদেশে, সো ওটাকে ওরা কাউন্ট করে। তো আমরা যে জবটা পাই ফার্স্ট জব, এটা আসলে ওদের সেকেন্ড ইয়ার ইন্টার্নশিপ ইকুইভ্যালেন্ট জব। কিছুটা সেকেন্ড ইয়ার ইন্টার্নশিপের মতোই আমরা জব করি। বিভিন্ন নামে ওরা জবটা অফার করে। সো ইটস ভেরি কনফিউজিং, আই হ্যাভ টু সে। সামটাইমস দে জাস্ট সে সিনিয়র হাউস অফিসার, সামটাইমস দে সে ক্লিনিক্যাল ফেলো, ট্রাস্ট গ্রেড, রোটেশনাল ক্লিনিক্যাল ফেলো, আরো অনেকগুলো নাম আছে। এনিওয়ে, হোয়াট এভার ইট ইজ, এটা মেইনলি সেকেন্ড ইয়ার ইন্টার্নশিপ ইকুইভ্যালেন্ট পজিশন। তো ক্লিনিক্যাল স্কোপ ও যেটা বললো, সো কোন কোন হাসপাতাল অফার করে তোমার 4 মাস বা 6 মাস পর পর তোমার প্লেসমেন্ট চেঞ্জ হবে। ধরো আজকে কার্ডিওলজি, পরশুদিন সার্জারি, এরকম। মানে 6 মাস পর সার্জারি, এরকম। অথবা একই ডিপার্টমেন্টে তুমি 1 বছর থাকবা। সো এটা এটা ভ্যারি করে হাসপাতাল তো হাসপাতাল। আর ডে টু ডে যে কাজগুলো সেগুলো কিছুটা বাংলাদেশের ডাক্তারদের মতোই, বাট এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এখানকার সিস্টেমটা জানা। যে ধরো একটা রোগী যখন আসলো, তাকে তুমি কিভাবে ক্লার্কিং করবা। ক্লার্কিং পুরাটাই অনলাইনে হবে। সো অনলাইনে তোমার অবশ্যই টাইপিং এ ফাস্ট হতে হবে, ওদের সিস্টেমটা জানতে হবে যে কোন সফটওয়্যারটা ইউজ করে ওরা এগুলো করে। ম্যাক্সিমাম এনএচএস সফটওয়্যারই খুবই স্লো এন্ড খুবই কনফিউজিং, খুবই ডিলে হয় প্রত্যেকটা ফাংশন ইউনো কাজ করতে। সো বি পেশেন্ট, ইট উইল ইভেন্চুয়ালি ওয়ার্ক। আর এখানে আমরা কম্পিউটার ট্রলি নিয়ে কিছুটা, আই থিংক বাংলাদেশের কিছু প্রাইভেট হসপিটাল শুরু করেছে এরকম, এভার কেয়ার বা এরকম, কম্পিউটার ট্রলি নিয়ে আমরা রোগীদের কাছে যাই কনসালটেন্ট সহ। অনেক সময় একা একাও রোগী দেখি যারা একটু রিলেটিভলি স্টেবল। অপস আমরা নেই না এখানে। ক্লিনিক্যাল অপস ম্যাক্সিমাম নার্সরা নেয়, কিন্তু আমাদের ব্লাডস নিতে হয়, ক্যানুলেশন করতে হয়, ক্যাথিটার, এনজি টিউব ম্যাক্সিমাম নার্সরা করে, বাট একটু কমপ্লিকেটেড হলে আমরা করি, বা ধরো রাইলস টিউব বা এই টাইপের কিছু, বা সার্জিক্যাল যেগুলো কেস, ওগুলোতে আমাদের হেল্প চায় নার্সরা। হ্যাভিং সেড দ্যাট, যদি কোনো নতুন নার্স থাকে সে অনেক সময় এনজি টিউবেরও হেল্প যেতে পারে। ইট ডিপেন্ডস অন পিপল স্কিলস, সো হ্যাঁ, সো কনসালটেন্টের সাথে ওয়ার্ড রাউন্ডে যাওয়া সকালবেলা, অথবা রেজিস্ট্রারের সাথে। ওয়ার্ড রাউন্ড শেষ হয়, শুরু হয় 9টা 9:30টার দিকে, শেষ হতে হতে এটা ভ্যারি করে 12:30, 12টা, কোনো দিন 1টা 2টাও বাজে। আম, তোমার আধা ঘন্টা তুমি লাঞ্চ ব্রেক পাবা। কিন্তু এখানে বলে রাখি,
লাঞ্চ ব্রেকটা এভাবে তোমাকে কেউ বলবে না যে এখন লাঞ্চ ব্রেক যাও। তোমারই ওটা বুঝে নিতে হবে যে কখন একটু ওয়ার্কটা ফ্রি আছে, কাজ-টাজগুলো একটু গুছিয়ে ধরো, কয়েকটা আর্জেন্ট ব্লাডস-টাডস নিয়ে, কারণ ব্লাডস তো ফেরত আসতে সময় লাগবে, রেজাল্টস তো ফেরত আসতে সময় লাগবে। সো তুমি কাজ একটু গুছিয়ে যেগুলো আর্জেন্ট কাজগুলো শেষ করে, কেউ কিন্তু তোমাকে বলবে না যে তোমার ব্রেক এখন যাও। সো তোমার ব্রেকটা তোমারই আদায় করে নিতে হবে। অনেক সময় আমরা ব্রেক পাই না, তখন আমরা কাজ করি আর খেয়ে ফেলি পাশে। লাইক খাওয়া পাশেই রাখি আমরা। সো আই নো ইটস নট আইডিয়াল, বাট আমি সত্যি কথা বলছি। তারপরে তুমি দুপুরবেলা ওয়ার্ড রাউন্ডের পরে যে কাজগুলো তোমাকে দিয়েছিল কনসালটেন্ট, ওয়ার্ড রাউন্ডের যে কাজগুলো, ওগুলো তুমি ফলো আপ করবা। ধরো কোনো পেশেন্টকে রেফার করা অন্য কোনো ডিপার্টমেন্টে, বা কোনো টারশিয়ারি সেন্টারে ফোন দেওয়া, কারণ সব ডিপার্টমেন্ট তো তোমার হাসপাতালে থাকবে না। ধরো কারো স্ট্রোক হলো, কাউকে স্ট্রোক সেন্টারে পাঠানো, এই টাইপের কাজ যেগুলো, বা আর্জেন্ট কোনো পেশেন্ট অসুস্থ হলো তোমার ওয়ার্ডে, তাকে দেখতে যাওয়া, রিভিউ করা, সিনিয়রের সাথে ডিসকাস করা। সো ইটস নাথিং, নাথিং দ্যাট ইউ ডিডন্ট ডু ইন বাংলাদেশ। ইটস নাথিং লাইক দ্যাট। বাট মেইন প্রবলেম হচ্ছে তোমার সিস্টেমটা ডিফারেন্ট। আর এখানে লিগ্যাল কিছু ব্যাপার আছে যেটাকে ওরা খুবই সিরিয়াসলি নেয়, মেডিকেল লিগ্যাল ইস্যুস যেগুলো। আমি অত ডিটেলস না বলি, আম, সংক্ষেপে একটা কথাই বলি যে এখানে যাই করতে হবে গাইডলাইন মেনে করতে হবে। আমাদের যে প্রতিটা হাসপাতালের ডিফারেন্ট গাইডলাইন আছে, ওটা হাসপাতালের প্রত্যেকটা কম্পিউটারে অ্যাভেলেবল। সো ওটা তুমি কম্পিউটার খুললেই দেখতে পারবে। যদি ক্লিয়ার না থাকো, ডিসকাস উইথ ইউর সিনিয়র, অথবা ওয়ার্ড ফার্মাসিস্ট, অথবা নার্সরা অনেক কিছু জানে। সো এখানে মেইন সিস্টেমটা জানাটাই হচ্ছে মেইন। আর লিগাল ইমপ্লিকেশন গুলো, যে ধরো কোনো পেশেন্ট আসলো, ডিলিরিয়ামের পেশেন্ট, তার হয়তো সে কনফিউজড এখন। তো ধরো তার সাসপেক্টেড লাং ক্যান্সার ছিল, তো বায়োপসি রিপোর্ট আসলো যে হ্যাঁ লাং ক্যান্সারই, ম্যালিগন্যান্ট। তো এখন পট করে যদি ধরো পেশেন্টের মেয়ে ফোন করে, ধরো তোমাকে বলতেছে যে পেশেন্টের মেয়ে সে রেজাল্ট মানে বায়োপসির রিপোর্ট জানতে চাচ্ছে যে কি। আম, এটা এটা কিন্তু একটু ট্রিকি জিনিস। তুমি পট করে মেয়েকে বলতে পারবা না। তোমার কিছু কোয়েশ্চেন আগে ভেরিফাই করতে হবে, যে লাইক তোমার তারপর পেশেন্টের কাছে যেতে হবে, তার কাছে পারমিশন নিতে হবে। সে কনফিউজ থাকলেও তাকে বলতে হবে যে এরকম। এবং তোমার মেক শিওর করতে হবে যে পেশেন্টের যে মেয়ে, তার সাথে তার সম্পর্ক ভালো আছে নাকি, বা সে কি তার নেক্সট অফ কিন নাকি, এই টাইপের জিনিস আছে। তো এগুলো এখানে আসার পরে শিখবে। মেইন যেটা জিনিস ওরা খুব ইম্পর্টেন্স দেয় সেটা হচ্ছে মেন্টাল ক্যাপাসিটি। বাই মেন্টাল ক্যাপাসিটি আই মিন, একটা মানুষ কি কনফিউজ নাকি, সে কি তোমার কথা বুঝতে পারছে নাকি, সে কি তার কি বিবেচনা বোধ আছে নাকি, মানে ধরো সে কি একটা জিনিসের প্রোস এন্ড কোনস দেখতে পাচ্ছে, এবং প্রোস এন্ড কোনস ব্যালেন্স করে সে কি কোনো ডিসিশন নিতে পারছে নাকি, এবং সে ডিসিশনটা তোমাকে মুখে বলতে পারছে নাকি। এই কয়টা কম্পোনেন্ট থাকা মানে ওই পেশেন্টের মেন্টাল ক্যাপাসিটি আছে, এবং তখন পেশেন্ট যা বলবে তাই হবে। ওই সময় তোমার ফ্যামিলি বা অন্য কারো কথা এবং পেশেন্টের পারমিশন ছাড়া পেশেন্টের মেয়ে বা ওয়াইফকেও কিছু বলা যাবে না, যদি পেশেন্টের ক্যাপাসিটি থাকে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো ইউ সি, মানে এগুলো কিন্তু ক্লিনিক্যাল নলেজ না, এটা মেইনলি নলেজ অ্যাবাউট দ্য সিস্টেম। সো এটাই সংক্ষেপে তোমার স্কোপ অফ ক্লিনিক্যাল প্র্যাকটিস। তোমার সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল যে মাস্টার্স ইন হিমাটোলজি, আমি হিমাটোলজিতে মাস্টার্স করিনি, বাট তুমি যদি চাও, আই ক্যান গিভ ইউ সাম লিঙ্কস। তুমি ইউকের অনেকগুলো ইউনিভার্সিটিতেই হিমাটোলজির মাস্টার্স হয়, ম্যাক্সিমাম 1 বছর 1.5 বছরেরও হয়। মাস্টার্স করার সুবিধা আছে, অসুবিধাও আছে। আম, সুবিধা বলতে তোমার পরবর্তীতে তুমি যদি ট্রেনিং এ অ্যাপ্লাই করো, হিমাটোলজি ট্রেনিং, তুমি অফিসিয়ালি বেশি পয়েন্ট পাবা অন্যান্য অ্যাপ্লিকেন্ট যাদের মাস্টার্স করা নাই তাদের থেকে। এটা ডিপেন্ড করে আসলে তুমি কেন করতে চাচ্ছ মাস্টার্সটা। মানে তুমি যদি জাস্ট করার খাতিরে করতে চাও, তাহলে আই থিংক না করাটাই বেটার। আর যদি তোমার লং টার্ম প্ল্যান থাকে যে হ্যাঁ আমি হিমাটোলজিতেই অ্যাপ্লাই করব, আমি পেপার পাবলিশ করব, ইউ হ্যাভ টু ইউটিলাইজ দ্য মাস্টার্স, দেন আই থিংক তোমার করা উচিত। ইয়া, সরি মালিহা, এনি আদার কোয়েশ্চেন? ভাইয়া, জিএমসি রেজিস্ট্রেশন পাওয়ার জন্য হচ্ছে কি কি পেপার হচ্ছে সাবমিট করতে হবে? জিএমসি রেজিস্ট্রেশনের জন্য তোমার এমবিবিএস সার্টিফিকেট, তোমার ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, এনি এমপ্লয়মেন্ট লেটার, তোমার জব এক্সপিরিয়েন্স যেগুলো, 3টা রেফারেন্স লাগে ইফ আম নট রং। তার মধ্যে 2জন কনসালটেন্ট যাদের আন্ডারে তুমি অ্যাটলিস্ট 6 মাস কাজ করেছো এরকম, সে বাংলাদেশ থেকেই তো হবে, কারণ তোমরা তো বাংলাদেশ থেকেই আসবে। আমি নিজেও বাংলাদেশ থেকে দিয়েছিলাম। আর আমার থার্ড রেফারি ছিল একজন একাডেমিক, বাট ওইটা না দেখালেও হবে। সো
Don't quote me on that. I'm not 100% sure তিনটা রেফারেন্স নাকি দুইটা রেফারেন্স, বাট দুইটা ফর শিওর, এটা আমি বলতে পারি। তারপরে আরেকটা রেফারেন্স লাগে, আই থিঙ্ক এটা থার্ড রেফারেন্স, যে ইউকের। সো এটা অনেকের জন্য ট্রিকি হতে পারে, কারণ তোমরা তো অনেকেই ধরো ডাইরেক্ট এখানে আসতে পারো, ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট নাও থাকতে পারে ইউকের। সো আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি আ হিউজ প্রবলেম। তিনটা রেফারেন্সই বাংলাদেশ থেকে দিলেও হবে, বাট কনসালটেন্টের হতে হবে, যে কনসালটেন্ট তোমাকে চিনে এবং যার আন্ডারে তুমি কাজ করেছো এর আগে। এই গেল রেফারেন্স। দেন ডেফিনেটলি তোমার আইডেন্টিফিকেশন ডকুমেন্টস যেগুলো, তোমার পাসপোর্ট, তোমার ইউকের যে ভিসায় তুমি ইউকেতে আসছো সেই ভিসা, অথবা যদি ইউকের বাইরে থেকে অ্যাপ্লাই করো তাহলে তো আর ভিসা দেখানো লাগবে না। I'm just thinking what else. Then তোমার I think ছবিও চাই, if I'm not wrong. Um, দেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ইয়েস, এটা ইম্পর্টেন্ট, এটা চাই। এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা সম্ভবত ভ্যালিডিটি থাকে লাস্ট 3 মাস আর লাস্ট 6 মাস এরকম, মানে খুব বেশি দিন ভ্যালিডিটি থাকে না। সো আই থিঙ্ক ইটস নট দ্যাট ডিফিকাল্ট টু গেট ইট, বাট অ্যাজ উই অল নো বাংলাদেশে এই জিনিসগুলো একটু পরিচিত লোক থাকলে বেটার হয়, তাড়াতাড়ি বের করে আনা যায়। দেন তোমার আইএলস সার্টিফিকেট। সো আইএলস এর কিন্তু দুটা ভাগ, একটা জেনারেল, একটা একাডেমিক। যেটা একাডেমিক সেটা, আর মিনিমাম স্কোর তো তোমরা জানোই যে ওভারঅল 7.5, বাট কোনো ডোমেইনেই 7 এর নিচে হলে হবে না। সো ধরো তুমি 6.5 যদি একটাতে পাও কিন্তু তোমার ওভারঅল স্কোর 8, তাহলে ওরা অ্যাকসেপ্ট করবে না। এখন ওরা ওইটিও অ্যাকসেপ্ট করে, অকুপেশনাল ইংলিশ টেস্ট যেটা। ওইটি সম্পর্কে আমার নলেজ খুব বেশি নাই, কারণ ওইটি 2 বছর আগে আই থিঙ্ক ওরা চালু করেছে। বাট আমি যেটা শুনেছি আমার ফ্রেন্ডদের কাছ থেকে, যে ওইটিতে স্কোর করা একটু ইজিয়ার কম্পেয়ার টু আইএলস, এটা আমি শুনেছি। বাট ইট উইল ভ্যারি পার্সন টু পার্সন, কারণ আমাদের সবারই ইংলিশ ডিফারেন্ট। আই থিঙ্ক দ্যাটস অ্যাবাউট ইট। আর তোমার যদি কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থাকে, ধরো আমার যেরকম মাস্টার্স ছিল, কেউ যদি বাংলাদেশে কেউ করো এমপিএইচ বা মাস্টার্স, সেটা সার্টিফিকেট, আই থিঙ্ক দ্যাটস অ্যাবাউট ইট। আই কান্ট থিঙ্ক অফ এনিথিং এলস। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আর হচ্ছে ক্লাব পার্ট অন দেওয়ার পরে কি ভাই জবের জন্য অ্যাপ্লাই করা যায়, মানে জিপি ট্রেনিং এর জন্য? পার্ট 1 দেওয়ার পরে as far as I know you can't, কারণ তোমার I'm not 100% sure, but I don't think it will. I mean, তুমি করতে পারবা I guess, but no, I don't think you can't actually. তুমি পারবা না, because তোমার জবের যে কি বলে, সরি, তোমার কি কোয়েশ্চেনটা ছিল, জিপি ট্রেনিং নাকি এমনি জবের জন্য? ভাইয়া মানে জবের জন্য প্লাস জিপি ট্রেনিং, মানে যে কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করা সম্ভব কিনা? জিপি ট্রেনিং আই ডোন্ট থিঙ্ক ইটস পসিবল। প্ল্যাব 1 পাস করার পর এভাবে অ্যাপ্লাই করা যাবে না, বিকজ তোমার অ্যাপ্লিকেশন কোয়েশ্চেনের মধ্যেই থাকবে যে ডু ইউ হ্যাভ জিএমসি রেজিস্ট্রেশন। সো প্ল্যাব 1 পাস করে তোমার কিভাবে রেজিস্ট্রেশন থাকবে, ওটা হয় না। আর অন্যান্য জবেও আই গেস হবে না জিনিসটা। আর যদি তুমি করতেও পারো কোনোভাবে, ডেফিনেটলি তোমাকে ওরা কখনোই জব অফার করবে না আনলেস এন্ড আনটিল ইউ গেট জিএমসি রেজিস্ট্রেশন, বিকজ এটা একটা ওয়ান অফ দ্য ম্যান্ডেটরি ক্রাইটেরিয়াস। আমার এখন মনে পড়লো তুমি পারবেই না অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে জিএমসি রেজিস্ট্রেশন ছাড়া। সো ইয়া, দ্য অ্যান্সার ইজ নো, ইউ কান্ট। জি ভাইয়া। আর ভাইয়া হচ্ছে যদি কেউ চায় যে ফাইনাল প্রফিট পর ইন্টার্নশিপটা বাংলাদেশে না করে ইউকেতে যে করতে, সেক্ষেত্রে ভাই প্রসেসিংটা কি হবে? ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন?
ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? না ভাইয়া, শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, দুঃখিত ভাইয়া আর কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন। কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে ভাইয়ার কথা শোনা যাচ্ছে না। আর কিছুক্ষণের মধ্যে ভাইয়া হচ্ছে জয়েন করার মাধ্যমে আবার ওখান থেকে কন্টিনিউ করবে। Maliha, can you hear me now? জি ভাইয়া, এখন শোনা যাচ্ছে। Oh, sorry, I don't know what happened. আমরা কি এখনো লাইভে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আমি জাস্ট আমার স্লাইডটা আবার শেয়ার করছি, সরি। ওকে, স্লাইড কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সো আই ডোন্ট থিংক কোয়েশ্চেন আর অ্যান্সারটা শুনতে পেরেছো। সো দ্য অ্যান্সার ছিল যে হ্যাঁ, কেউ যদি বাংলাদেশ থেকে এমবিবিএস কমপ্লিট করে এখানে ইন্টার্নশিপ করতে চায়, সে এখানকার অফিসিয়াল যে ফাউন্ডেশন প্রোগ্রাম, ইউকে ফাউন্ডেশন প্রোগ্রাম অর্গানাইজেশন, আই থিংক, আই এম নট শিওর, সংক্ষেপে ইউকে এফপিও বলে, এটা এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারে। বাট আই হ্যাভ টু সে যে এটা একটু লেস কমন রুট, কারণ এখানে চান্স পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ তোমার কম্পিট করতে হবে এখানকার যারা মেডিকেল গ্র্যাজুয়েট ওদের সাথে। বাট এটার অ্যাডভান্টেজ অনেক আছে, কারণ তাহলে তুমি বেটার প্রিপেয়ার্ড হবে পরের জবগুলোর জন্য। কারণ ডেফিনেটলি এটা ট্রেনিং পোস্ট, সো ডেফিনেটলি ট্রেনিদেরকে একটু অ্যাডভান্টেজ এমনিতেও দেওয়া হয়। টিচিং সুবিধা, টিচিং অপশনস বেশি থাকে। ধরো ডিপার্টমেন্ট থেকে টিচিং ম্যান্ডেটরি, তোমার টিচিং টাইম প্রোটেক্টেড থাকে, লাইক তোমাকে ফাইট করতে হবে না নিজের টিচিং এ যাওয়ার জন্য। সো এই জিনিসগুলো ভালো। আর কেউ যদি চায় এরকম যে 1 বছর ইন্টার্নশিপ শেষ করে দেন এখানকার অফিসিয়াল সেকেন্ড ইয়ার ইন্টার্ন হতে চায়, সেটাও সম্ভব। তাহলেও তোমার ইউকে এফপিও ওই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। বাট তখন যে পোস্টে অ্যাপ্লাই করবে সেটার নাম হচ্ছে F2 স্ট্যান্ড অ্যালোন। বাট আমার আবার এমফাসাইজ করতে হবে, এই পজিশনগুলো খুবই কম্পিটিটিভ। আমি খুব বেশি মানুষকে দেখিনি এগুলো করতে। বাট যদি কেউ করতে পারে, ডেফিনেটলি বেটার দ্যান দ্য জবস উই ইউজুয়ালি স্টার্ট উইথ। ইয়া, আর কোনো কোয়েশ্চেন? না ভাইয়া, এখন আপনার কোনো কোশ্চেন নেই, আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে, ঠিক আছে। আমি জাস্ট এই স্লাইডটা খুবই হিজিবিজি, and I'm really sorry for that. I'll try to explain it as much as I can. এটা হচ্ছে তোমার একটা ডায়াগ্রাম, যে এখানে মেডিকেল ট্রেনিং
পাথওয়েটার। সো একবারে তোমার ইন্টার্নশিপ থেকে শুরু করে, আমি আগেই বলেছিলাম এখানকার ইন্টার্নশিপকে ফাউন্ডেশন প্রোগ্রাম বলা হয়, সো ডোন্ট গেট কনফিউজড। সো হ্যাঁ, গ্রাজুয়েট করলে, এমবিবিএস শেষ করলে এখানে, দেন ফাউন্ডেশন প্রোগ্রাম 2 বছর, আগেই বলেছিলাম এখানে লেখা আছে 2 বছর। তো ফাউন্ডেশন প্রোগ্রাম করা সংক্ষেপে F1 and F2 বলে। F stands for ফাউন্ডেশন। সো 2 বছর ফাউন্ডেশন প্রোগ্রাম শেষ করার পর তোমার হাতে অপশন আছে, আইদার তুমি ডিরেক্টলি স্পেশালিটি ট্রেনিং এ অ্যাপ্লাই করতে পারো, অর জিপি ট্রেনিং এ অ্যাপ্লাই করতে পারো। ওয়েল, জিপিও একটা স্পেশালিটি ট্রেনিং, বাট ইউ নো হোয়াট আই মিন। অথবা তুমি আম, হাসপাতালেই জাস্ট কি বলবো এটাকে, নন ট্রেনি ডাক্তার হিসেবে কন্টিনিউ করতে পারো, যেটা আমি করেছিলাম সলফোর্ডে। সো এগুলোর বিভিন্ন আনঅফিসিয়াল নাম আছে। ধরো F3, F4, মানে তুমি যদি 2 বছর ইন্টার্ন করার পর 3 নাম্বার ইয়ারে জাস্ট নন ট্রেনি ডাক্তার হিসেবে জব করো, দেন ওটাকে ওরা F3 বলে সংক্ষেপে। দিস ইজ নট অ্যান অফিসিয়াল নেম, বাট এটা একটা ইনফর্মাল নেম, অ্যান্ড দিস হ্যাজ বিকাম এক্সট্রিমলি পপুলার দিস ডেজ। কারণ 2 বছর এরকম একটা ইন্টেন্সিভ ইন্টার্নশিপ শেষ করার পর কেউ ডিরেক্টলি স্পেশালিটি ট্রেনিং এ অ্যাপ্লাই করতে চায় না। অ্যান্ড দেয়ার ইজ দ্য ডিফারেন্স উইথ বাংলাদেশ, বিকজ আমরা তো অলওয়েজ লাইক ট্রেনের পিছনে ছুটি, লাইক এটার পরে এটা, এটার পরে এটা, মিস দেওয়া যাবে না, ফ্যামিলি থেকেও প্রেশার থাকে। বাট এখানে এরকম না জিনিসটা, বিকজ তুমি ট্রেনিং জব করো অর নন ট্রেনিং জব করো, আলটিমেটলি তোমাকে স্যালারি দিচ্ছে একই রকমই। সো ওই প্রেশারটা এখানে নাই। আর ডেফিনেটলি নন ট্রেনিং জবের অ্যাডভান্টেজ হচ্ছে, যেহেতু ওই সময় তোমার উপর রেসপন্সিবিলিটিটা একটু কম, এক্সপেকটেশন একটু কম, ওই সময়টা অনেকে কাজে লাগায়। ধরো ধরো কেউ যদি এমআরসিপি এক্সাম দেয়, প্রিপারেশন নেয়, বা কেউ যদি একটা এক্সট্রা ডিগ্রি করতে চায়, মাস্টার্স বা একটা পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট, আজকাল তো অনলাইনেই করা যায় এসব। অথবা কেউ যদি পোর্টফোলিও আরো হেভি করতে চায়, একটা অডিট করলো বা কিছু টিচিং করলো, ইনফর্মাল টিচিং বা টিচিং এর একটা কোর্স করলো, তো এই জিনিসগুলো করা যায় ওইসব জবে। কারণ ওইসব জবগুলোতে অনেক সময় শিফট থাকে না, অন কল শিফট থাকে না। অন কল বলতে বোঝাচ্ছি 12 ঘন্টার শিফট যেগুলো। এনিওয়ে, সো যেখানে ছিলাম আমরা, তুমি ইন্টার্নশিপ শেষ করলে 2 বছর পর, দেন তুমি যদি মনে করো যে না, আমি ডিরেক্ট স্পেশালিটি ট্রেনিং এ অ্যাপ্লাই করব, দেন দেখো তোমার কাছে এই কতগুলো অপশন আছে। সো ACCS, এটা মেইনলি তোমার যারা এনি অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি তে কি বলবো, যারা ক্যারিয়ার করবে, অথবা মেইনলি অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সির জন্যই তারা ওই পোস্টে অ্যাপ্লাই করতে পারে। কিছু সার্জিক্যাল ট্রেনিং এখানে অ্যাপ্লাই করে। এটার ফুল ফর্ম হচ্ছে অ্যাকিউট কেয়ার কমন স্টেম। কমন স্টেম এই কারণেই বলা হয় কারণ এখান থেকে এমার্জেন্সি ডক্টরও বের হয়, কিছু অ্যানেস্থেটিক ডক্টরও বের হয়, আবার সার্জিক্যাল ডক্টরও বের হয়। যেটাই করো না কেন, এটা 3 বছর, এবং এটা একটা ব্রড বেসড ট্রেনিং। বাই ব্রড বেসড আই মিন তোমার 6 মাস মেডিসিন থাকবে, 6 মাস আইসিইউ থাকবে, এরকম। যেটাই করো 6 মাস পর পর চেঞ্জ হবে। সো তুমি 3 বছরে কয়টা স্পেশালিটি পাচ্ছ? 6টা, আই গেস, 6টা স্পেশালিটির এক্সপিরিয়েন্স পাচ্ছ ACCS করলে। দেন তুমি IMT তেও অ্যাপ্লাই করতে পারো। সো IMT ইজ ফরমার CMT। আমি জানি বাংলাদেশে অনেকেই কোর মেডিকেল ট্রেনিং এই নামটা জানতো। সো দ্যাট হ্যাজ বিন রিপ্লেসড উইথ ইন্টারনাল মেডিসিন ট্রেনিং, সংক্ষেপে IMT। এটাতেই ম্যাক্সিমাম ডক্টর অ্যাপ্লাই করে, যেটাও 3 বছর তোমার। সো যারা নাকি হাসপাতালের ডাক্তার হবে মেডিসিনের, ধরো কার্ডিওলজি বা নিউরোলজি বা হোয়াট এভার, আমি খুব বেশি ডিটেলসে যাব না, বাট এটাও তোমার ACCS এর মতোই 3 বছর, 6 মাস পর পর তুমি প্লেসমেন্ট চেঞ্জ হবে তোমার। আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে কোর অ্যানেস্থেটিক্স। এটা তো আর সেলফ এক্সপ্লানেটরি, যারা নাকি অ্যানেস্থেটিক্সে ইন্টারেস্টেড তাদের জন্য এটাও 3 বছর। আর এখন আসি সার্জিক্যাল ট্রেনিং, সরি আমি মেডিসিনটা আগে শেষ করি, আই গেস, যেগুলো 3 বছর। সো 3 বছর তুমি করলে, ধরো IMT বা ACCS অথবা অ্যানেস্থেটিক্স করার পরে যেটা হয়, তুমি আবার, সো এই 3 বছর তুমি জুনিয়র ডক্টর হিসেবে থাকবে, এবং এই 3 বছরের মধ্যেই তোমার MRCP যে পরীক্ষাগুলো, সবগুলো পার্ট কমপ্লিট করতে হবে। এটা একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। তুমি যদি এই 3 বছরের মধ্যে MRCP বা যে কোনো, সবগুলোর তো নাম MRCP না, MRCP বা হোয়াট এভার মেম্বারশিপ এক্সাম আর কি, ওগুলো যদি সব স্টেপ কমপ্লিট করতে না পারো, তুমি পরের স্টেপে যেতে পারবে না। সো আই থিঙ্ক আই এম কোয়াইট ক্লিয়ার when I say that, isn't it? কারণ বাংলাদেশে অনেকেরই মিসকনসেপশন থাকে যে বাংলাদেশ থেকে আমি MRCP কমপ্লিট করে ফেলেছি, বা পার্ট 1 দিয়েছি বা পার্ট 2 দিয়েছি, আমি কি কোনো স্টেপ স্কিপ করতে পারবো নাকি? দ্য শর্ট অ্যান্সার ইজ নো, ইউ কান্ট। কারণ এখানে এটা কোনো অ্যাডভান্টেজ না যে আমি MRCP করেছি ডেফিনেটলি আমি একটা বেটার জব পাবো, নট নেসেসারিলি। কারণ এখানে MRCP সবারই করতে হবে, বা ওই মেম্বারশিপ এক্সাম যেগুলো আছে, MRCS বা হোয়াট এভার, এটা একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। রেজিস্ট্রার হওয়ার আগে ওই পরীক্ষাগুলো পাস করতেই হবে। কারো যদি কমপ্লিট না করা হয়, তাহলে তার 6 মাস এক্সটেন্ড করে দেয়।
এনিওয়ে, তো 3 বছরে তুমি শেষ করলে ট্রেনিং, তারপরে রেজিস্ট্রারশিপ আবার 3 বছর, যেটাকে আমরা সংক্ষেপে বলি এসটি। এসটি মিন্স স্পেশালিটি ট্রেনিং। সো এসটি শুরু হয় 4 থেকে, এসটি 4, 5, 6, কোন কোন স্পেশালিটিতে 7 পর্যন্ত যায়, 8 পর্যন্তও যায়। এনিওয়ে, আমি আর কমপ্লিকেট করব না। মোট কথা 4 বছর রেজিস্ট্রার হিসেবে জব করতে হয়, কিন্তু তখন আবার ফর্মালি অ্যাপ্লাই করতে হয়। মানে জিনিসটা এরকম না যে তুমি 3 বছর এই কোর ট্রেনিং কমপ্লিট করলেই তুমি অটোমেটিক রেজিস্ট্রার হিসেবে জব পাবে, জিনিসটা এরকম না। এই 3 বছর কমপ্লিট করার পর তোমার আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে টু গেট আ জব অ্যাজ এ রেজিস্ট্রার। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু নো। তো আমি প্রথমে এই ট্রেনিং যেটার কথা বললাম, এটা হচ্ছে এক টাইপের ট্রেনিং, যে প্রথম 3 বছর জুনিয়র ডাক্তার, একটা ব্রড বেসড এক্সপেরিয়েন্স, তারপরের 4 বছর রেজিস্ট্রার হিসেবে। এটাকে বলা হয় আনকাপলড ট্রেনিং। আরেকগুলো ট্রেনিং প্রোগ্রাম আছে যেগুলো ডিরেক্টলি শুরু হয় ফাউন্ডেশন ইয়ার থেকে, ইন্টার্নশিপের পরের থেকে, যেগুলোকে বলা হয় রান থ্রু ট্রেনিং প্রোগ্রাম। আমি নামগুলো উচ্চারণ এই কারণে করছি না, এগুলো এমনিতেও ভুলে যাবে একটু পর। আর এই নামগুলো জানা ইম্পর্টেন্ট না, এটার মানে কি এটা জানা ইম্পর্টেন্ট আই থিঙ্ক। সো কোন কোন স্পেশালিটি, ফর এক্সাম্পল অপথলমোলজি, দেন হিস্টোপ্যাথোলজি, দেন কার্ডিওথোরাসিক সার্জারি, আমার মনে পড়ছে না আর এই মুহূর্তে, পাবলিক হেলথ আই থিঙ্ক। তো এই স্পেশালিটি গুলো ডিরেক্টলি তুমি ইন্টার্নশিপের পরে অ্যাপ্লাই করতে পারবে, তোমার এই কোর ট্রেনিং এর মধ্যে দিয়ে আর যাওয়া লাগবে না। এটার অ্যাডভান্টেজ এটাই, ম্যাক্সিমাম ট্রেনিং 5 বছর ওইটার। সো তুমি তাড়াতাড়ি কনসালটেন্ট হতে পারলে, ধরো কেউ যদি কথার কথা অপথলমোলজিতে ট্রেনিং করতে চায় আইএ, তাহলে 2 বছর ইন্টার্নশিপ, দেন জাস্ট 5 বছর স্পেশালিটি ট্রেনিং। সো উইদিন 7 ইয়ার্স ইউ আর আ কনসালটেন্ট। কিন্তু পক্ষান্তরে কেউ যদি নিউরোলজিস্ট হতে চায়, তাহলে তার 2 বছর ইন্টার্নশিপ, 3 বছর মেডিকেল ট্রেনিং, 4 বছর রেজিস্টার্ড ট্রেনিং, সো 9 বছর। সো তুমি পার্থক্যটা নিজে দেখতে পারলে, বাট এটা জানা জরুরি। কারো যদি ইচ্ছা থাকে যে তাড়াতাড়ি কনসালটেন্ট হওয়ার, তাহলে এখন থেকেই তোমরা ডিসাইড করতে পারো কে কোন স্পেশালিটিতে যাবা। এগুলোর লিংক আমি দিয়ে রেখেছি, স্লাইডে নেই, বাট আমি পাঠিয়ে দিব গ্রুপে পরে। আম, এখন আসে সার্জিক্যাল ট্রেনিং এ, যাদের সার্জন হওয়ার শখ। তো সার্জিক্যাল ট্রেনিং এর জন্য একটা সুখবর, সেটা হচ্ছে যে ওদের যে কোর ট্রেনিং, ব্রড বেসড ট্রেনিং যেটা, সেটা 2 বছর, 3 বছর না। কিন্তু এই 2 বছরেই তোমার এমআরসিএস 2 পার্ট কমপ্লিট করতে হবে, এন্ড দেন তুমি সার্জিক্যাল ট্রেনিং এ অ্যাপ্লাই করতে পারবে যে সার্জারিতে অ্যাপ্লাই করতে চাও, এক্সেপ্ট ফর কার্ডিওথোরাসিক এন্ড নিউরো সার্জারি, আই থিঙ্ক ওগুলো ডিফারেন্ট। সো সার্জিক্যাল ট্রেনিং ও পরে রেজিস্ট্রার হিসেবে 5 বছর করা লাগে, সেম টু মেডিকেল ট্রেনিং। সাইকিয়াট্রি ট্রেনিং এখানে দেওয়া নেই। তো সাইকিয়াট্রি ট্রেনিং ও সেম এই আইএমটির মতো, প্রথম 3 বছর কোর সাইকিয়াট্রি ট্রেনিং, তারপরে 4 বছর রেজিস্ট্রার হিসেবে স্পেশালিটি ট্রেনিং, দেন কনসালটেন্ট। আই নো ইটস আ লটস অফ ইনফরমেশন, এজন্য আমি খুব ডিটেলসে আর যাব না, কারণ এর মধ্যে অনেক এক্সেপশন আছে, অ্যাজ দেয়ার অলওয়েজ ইজ। কিন্তু এক্সেপশন গুলো আমি এখানে আর আনবো না, তাহলে জিনিসটা বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। আমি একটু এখানে বলতে চাচ্ছিলাম, যেহেতু আমরা এখানে আছি অলরেডি, আচ্ছা আই থিঙ্ক আমি এটা একটু পরেই বলি। কোনো কোয়েশ্চেন কি আসছে মালিহা? কারণ আই থিঙ্ক জিনিসটা অনেক কমপ্লিকেটেড ছিল। জি ভাইয়া। কোনো কোয়েশ্চেন কি? ভাইয়া, জি ভাইয়া, জব নিয়ে কিছু কিছু এসেছে, যেমন ভাইয়া হচ্ছে বলেছে যে পোস্ট গ্রাজুয়েশন এবং জবের সাথে মানে যদি চাই যে দুইটা একসাথে আমি কন্টিনিউ করব, তাহলে সেক্ষেত্রে পসিবল কিনা? ওকে, হ্যাঁ, আমি ওদিকে আসছি। সো দুইটা পসিবল একসাথে। তুমি যদি এই একাডেমিক প্রোগ্রামে অ্যাপ্লাই করো, সো এটার নাম হচ্ছে ক্লিনিক্যাল একাডেমিক ফেলোশিপ অর ক্লিনিক্যাল একাডেমিক ট্রেনিং। এই নামগুলো অনেক মাউথফুল, এজন্য আমি নামগুলো উচ্চারণ করছি না, বিকজ খুবই ডিফিকাল্ট নামগুলো মনে রাখা। মেইন পারপাস হচ্ছে এটা ক্লিনিক্যাল ট্রেনিং এবং একাডেমিক ট্রেনিং একসাথে চলবে। যখন আমি একাডেমিক ট্রেনিং কথাটা উচ্চারণ করছি, এর মানে এই যে কোনো এরিয়া, সব এরিয়া না, কোনো এরিয়া তোমাকে মাস্টার্স করাবে পার্ট টাইম পুরো ফান্ডিং দিয়ে, কিন্তু কোনো রিজন হয়তো মাস্টার্স করাবে না, হয়তো তোমাকে দিয়ে একটা ডিপ্লোমা কোর্স করাবে বা পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট, যেগুলো মাস্টার্স থেকে অনেক তাড়াতাড়ি করা সম্ভব, বাট এগুলো সবই পার্ট টাইম ভাবে চলবে। এটা যেভাবে ওয়ার্কআউট করে, তো ধরো তুমি ইন্টার্নশিপের পরে বাংলাদেশ থেকে এখানে আসতে চাও, তুমি তোমার অ্যাজ ইউজুয়াল ওই 1-2 বছর যে নন ট্রেনি জব করা লাগে ওটা করলা, করার পর তুমি কম্পিটেন্সি পেয়ে গেলা, এন্ড কম্পিটেন্সি ফর্ম নিয়েও আমি কথা বলবো একটু পরে আসছি। একটা কম্পিটেন্সি ফর্ম আছে, বিট লাইক আওয়ার বাংলাদেশে যেরকম
আমাদের লগ বুক ছিল ইন্টার্নশিপের, অনেকটা ওরকম কিন্তু ওর থেকে অনেক বেশি ডিটেইলড। আর জিনিসটা এরকম লগ বুক থাকে না ফিজিক্যাল, আমাদের অনলাইন পোর্টফোলিও থাকে। তো পোর্টফোলিও দেখে দেখে কনসালটেন্ট টিক দিবে এন্ড সাইন করে দিবে যে হ্যাঁ তুমি কম্পিটেন্ট, তুমি ইন্টার্নশিপ শেষ করলা, দেন তুমি স্পেশালিটি ট্রেনিং এ অ্যাপ্লাই করবা। তো দ্য ওয়ে একাডেমিক ট্রেনিং ওয়ার্কস, তোমার ফার্স্টে ক্লিনিক্যাল ট্রেনিং এ অ্যাপ্লাই করতে হবে। ধরো আমি যেরকম আমার জিপি প্রোগ্রামে আগে অ্যাপ্লাই করেছি, ক্লিনিক্যাল প্রোগ্রাম যেটা, ওখানে তোমাকে মাস্ট পাস করতে হবে অথবা অফার পেতে হবে, দেন তুমি একাডেমিক প্রোগ্রামে ওই স্পেশালিটির একাডেমিক প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবা। প্রত্যেকটা স্পেশালিটির আলাদা আলাদা একাডেমিক প্রোগ্রাম আছে, জিপির জন্য আছে, নিউরোলজিও আছে, পিডিয়াট্রিক্সও আছে। জাস্ট আমি কয়েকটা এক্সাম্পল দিলাম। তো তুমি যেই স্পেশালিটিতে চান্স পেয়েছো অলরেডি ক্লিনিক্যাল প্রোগ্রামে, ওটাতেই তুমি একাডেমিকে পরে অ্যাপ্লাই করবে, 2-3 মাস পরে অ্যাপ্লিকেশন হয়, দেন ইন্টারভিউ হয়, শর্ট লিস্ট, লং লিস্ট, ওগুলোর পরে ইন্টারভিউ হয়। যদি চান্স পাও, কারণ এগুলো খুবই কম্পিটিটিভ পোস্ট, আমার এটা বলা উচিত, একটা ছোট এক্সাম্পল দিলে বুঝতে পারবে তোমরা। ধরো পুরো ইউকে তে এই মুহূর্তে জিপি ট্রেনি আছে 4,500 থেকে 5,000 পুরো ইউকে তে, কিন্তু একাডেমিক জিপি ট্রেনি আছে মাত্র 25 জন। সো এই পোস্টগুলো খুবই লিমিটেড, খুবই কম্পিটিটিভ, এবং অনেক এভিডেন্সও ওরা চায়। কারণ তুমি তো জাস্ট খালি ইন্টারেস্ট দেখালে হবে না, তোমার এভিডেন্স দেখাতে হবে যে তোমার এর আগে কি করা আছে, কোনো পাবলিকেশন আছে নাকি, বা রিসার্চ তুমি বুঝো নাকি, বা লাইক একটু এভিডেন্স দেখাতে হয়, কারণ যেহেতু ফান্ড করছে এটা। সো গভর্নমেন্টে তোমাকে পুরা ফান্ড করবে, তোমার যে মাস্টার্স বা ডিপ্লোমা হোয়াট এভার ইট ইজ, আমাকেও আমার মাস্টার্স ফান্ড করছে এই মুহূর্তে। দ্য ওয়ে ইট ওয়ার্কস, তুমি আমি এখানে এক্সপ্লেন করেছি, এখানে বেটার এটা। ধরো এটা আমার জিপি ট্রেনিং এর জন্য এটা 4 বছর, নরমালি জিপি ট্রেনিং 3 বছর যারা ক্লিনিক্যাল জিপি ট্রেনিং করে, যেহেতু আমারটা একাডেমিক এটা 4 বছর। সো তুমি 75% ক্লিনিক্যাল জব করবা আর 25% একাডেমিক জব করবা। সো দ্যাট ইজ দ্য ইউনো প্রপোর্শন দ্যাট ইউ হ্যাভ টু স্প্লিট ইট উইথ। বাট তুমি মাস্টার্স করবা পুরাটাই পার্ট টাইম, কারণ দুইটা জিনিসই তোমার একসাথে চলবে, তোমার হাসপাতালের ডিউটিও পার্ট টাইম, তোমার মাস্টার্সও চলবে, বাট ইট উইল বি কমপ্লিটলি ফান্ডেড বাই গভর্নমেন্ট, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। সো এটা পসিবল, আর এটা একটু ট্রিকিও হয়ে যায় অনেকের জন্য, কারণ টাইম ম্যানেজমেন্ট একটা হিউজ ইস্যু। অন কল করে অনেকে টায়ার্ড থাকে, মাস্টার্স এর কোর্স ওয়ার্ক করতে পারে না, সো এগুলো একটু নেগেটিভলি নিবে ওরা। সো অ্যান্সার ইজ ইয়েস, তুমি পারবে, এন্ড এটাই হচ্ছে সেটার রুট। আর এটা ছাড়াও আমি বলে রাখি, কেউ যদি নিজের ইচ্ছায় কিছু করতে চাও, যে হ্যাঁ আমি ধরো এই প্রোগ্রামে চান্স পেলে না, বা তোমার ফুল মাস্টার্স করার এত ইচ্ছা নেই বা এনার্জিও নেই, তখন তুমি যেটা করতে পারো, অনেক ইউনিভার্সিটিতেই পার্ট টাইম এরকম কোর্স হয়, মাস্টার্স একটু বেশি হয়ে যায়, বা ধরো ডিপ্লোমা বা পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট এ ধরনের কোর্স ওরা অফার করে অনলাইনে, ওগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারো, এবং অনেক সময় ফান্ডিংও পেতে পারো তোমার হাসপাতাল থেকে, যদিও একটু রেয়ার, বাট তুমি পেতে পারো। আমি যেটা বললাম সেটা অফিসিয়াল রুট, বাট এটা ছাড়াও তুমি নিজের উদ্যোগে এই টাইপের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করতে পারো। সরি। থ্যাংক ইউ আর ভাইয়া। জি ভাইয়া। আর ভাই হচ্ছে মেয়েদের ক্ষেত্রে জব সিকিউরিটি কেমন, আর মুসলিম মেয়েরা কি পর্দা করে ডাক্তারি করতে পারবে? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। জব সিকিউরিটি এটা বলার অপেক্ষা রাখে না, এখানে ছেলে মেয়ে আলাদা করে দেখেই না ওরা, টু বি অনেস্ট। সো আমার অনেক কলিগ মুসলিম মেয়ে, বাংলাদেশিও, বাংলাদেশি ছিল না, বাট পাকিস্তানি, ইন্ডিয়ান, তারা মুসলিম, এবং তারা হিজাবও করে। সো ওয়েন আই সে হিজাব, তুমি হিজাব করতে পারবা, বাট আই ডোন্ট থিংক ইউ ক্যান ডু নিকাব দো। সো মানে তোমার মুখ দেখাতে হবে অবশ্যই। আই থিংক এটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ তুমি পেশেন্ট ফেস করবা, তোমাকে তো দেখতে হবে পেশেন্টের। হ্যাঁ, বাট তুমি পর্দা করতে পারবা, কোনো সমস্যা নাই। ম্যাক্সিমাম এনএইচএস হাসপাতালে তোমার প্রেয়ার রুম থাকে, সো ওইটাও কোনো সমস্যা হবে না। ইয়া, কারণ আরেকটা জিনিস বলে রাখি, ম্যাক্সিমাম এনএইচএস হাসপাতালে অনেক মুসলিম ডাক্তার জব করে, ফ্রম মিডল ইস্ট, ফ্রম পাকিস্তান, ফ্রম নাইজেরিয়া। সো ওরা ইউজ টু এই জিনিসগুলোতে। সো হ্যাঁ। থ্যাংক ইউ ভাইয়া। তারপর ভাইয়া হচ্ছে আপনি বর্তমানে কোন শহরে আছেন, এবং জিওগ্রাফিক্যালি চিন্তা করলে কোন শহর চয়েস করলে আউটপুট কেমন আসবে যদি একটু বলতেন। এগুলো হ্যাঁ খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এন্ড আই লাইক দিস টাইপ অফ কোয়েশ্চেনস বিকজ এগুলো খুব প্র্যাকটিক্যাল। সো আমি এই মুহূর্তে আছি ম্যানচেস্টারের, কি বলবো, সাবারবে আর কি। এটা ম্যানচেস্টার শহর না, বাট লাইক গ্রেটার ম্যানচেস্টার। সো এই শহরের নাম হচ্ছে উইগান, এটা খুবই ছোট একটা টাউন, কিন্তু এটা ম্যানচেস্টারের মধ্যে পড়েছে, ইফ ইউ নো হোয়াট আই মিন। সো এটা ম্যানচেস্টার সিটি না, কিন্তু এটা গ্রেটার ম্যানচেস্টার। কিন্তু আমি কাজ করি ল্যাঙ্কাস্টারে,
এটা এখান থেকে অনেক দূরে। আমার প্রতিদিন অফিস যেতে ১ ঘন্টা সময় লাগে গাড়িতে। কারণ আমি এর আগে এক্সপ্লেইন করেছি, যেহেতু আমি একাডেমিক পোস্ট পেয়েছিলাম পুরা আমাদের এই এরিয়াতে, আমাদের এরিয়াকে বলে নর্থ ওয়েস্ট জিওগ্রাফিক্যালি। ৩টা ইউনিভার্সিটি অফার করে এই জবগুলা, ম্যানচেস্টার, ল্যাঙ্কাস্টার অ্যান্ড লিভারপুল। সো আমি যেহেতু ল্যাঙ্কাস্টার থেকে পেয়েছি আর এগুলো খুবই কম্পিটিটিভ, সো আই ডিডন্ট ওয়ান্ট টু ডিক্লাইন ইট। দ্যাটস ওয়াই আই এম commuting an hour every day. But otherwise maximum ডাক্তারি ক্লিনিক্যাল ট্রেনিং করবে। অ্যান্ড সেক্ষেত্রে আমি যেটা বলবো, অ্যাজ ইন্টারন্যাশনাল ডক্টরস, যেহেতু ম্যাক্সিমাম মানুষেরই হয়তো এখানে কাছের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব নাও থাকতে পারে ইনিশিয়ালি, না? সো বেটার হয় যদি বড় শহরে থাকো বা বড় শহরের আশেপাশে থাকো। এটার সুবিধা এটাই যে তুমি সাইকোলজিক্যালি একটু অনেক মানুষের মধ্যে থাকবে, তোমার হয়তো হোম সিকনেস একটু কম লাগবে। প্লাস বড় শহরের হাসপাতালগুলো বড় বড় হয়, ইউনো টারশিয়ারি সেন্টার হয়। সো ওখানে টিচিংটা ভালো হয়, ওখানে শিখা যায় বেটার। আবার এটার অসুবিধাও আছে, কারণ বড় শহরে তুমি যেটা বললে যে অনেকেরই একটু লস্ট লাগতে পারে, কারণ এত বিজি লাইফ, ওইটার সাথে খাপ খাওয়াতে সমস্যা হতে পারে অনেকের। আর ২ নাম্বার হচ্ছে বড় শহরের যে হাসপাতাল, টারশিয়ারি সেন্টার, হ্যাঁ এখানে তোমার টিচিং ভালো হয়, কিন্তু ধরো এত বেশি সুপারভাইজ করে ওরা, তুমি হয়তো নিজের থেকে খুব একটা লাইক হঠাৎ করে তোমার নিজের যে কাজ করার মানে এমার্জেন্সি সামলানোর যে একটা স্কিল, ওইটা অনেকের আসে না, কারণ কিছুটা এখানে স্পুন ফেড করা হয় বড় বড় হাসপাতালে। সেটা একটা অসুবিধা হতে পারে। ম্যাক্সিমাম বাংলাদেশি ডাক্তার বা বিদেশি ডাক্তার যারা, তারা আইদার লন্ডন অথবা ম্যানচেস্টার অথবা ধরো স্কটল্যান্ডে এডিনবরা, লিডস, বড় বড় শহরের আশেপাশে চেষ্টা করে। একটা অসুবিধা হচ্ছে, যেহেতু সবাই চায় এই পোস্টগুলা, এখানে কম্পিটিশন অনেক বেশি। সো যদি আমার কাছ থেকে একটা টিপস নিতে চাও, সেটা হচ্ছে বেটার হয় এই ধরনের ছোট ছোট টাউন বের করা, যেগুলো ২টা বড় শহরের মাঝামাঝি, যেখানে তুমি ধরো বাসে করে যেতে পারবে বা ট্রেনে করে যেতে পারবে, আধা ঘন্টার মতো সময় লাগবে। সো তুমি শহরের টাচটাও পেলে, কিন্তু তোমার জন্য ট্রেনিং এ ঢোকাটাও একটু ইজি হলো। আমি কি বোঝাতে পেরেছি? জি ভাইয়া। ইয়েস। তারপর সো মনে হচ্ছে কেউ যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে হচ্ছে প্লাব টু দিতে গেল এবং হ্যাঁ, বাংলাদেশে ব্যাক না করে সে জব সার্চ করে ওখানে কন্টিনিউ করতে চাইলো, সেক্ষেত্রে কি এটা পসিবল? আমি এই মুহূর্তে আসলে বলতে পারব না, বাট এটা পসিবল ছিল ২ বছর আগে যখন কোভিড শুরু হয়েছিল। ইনফ্যাক্ট লাস্ট ইয়ারও এটা ছিল। আমি এটা সবথেকে ভালো বলতে পারবে যারা রিসেন্টলি জয়েন করেছে এনএইচএস এ, ধরো ১-২ বছর বা ৬ মাস আগে। কিন্তু আমার জানা মতে আ কোভিড এর জন্য এই জিনিসটা ওরা অ্যালাও করতেছিল। কারণ ওই সময় তো বাংলাদেশ রেড লিস্টে ছিল। বাংলাদেশে ট্রাভেল করা যাচ্ছিল না। কিন্তু এই মুহূর্তে আমি ঠিক বলতে পারব না। আই থিংক ওটা ওরা ক্যানসেল করে দিয়েছে। এখন হয়তো আর পসিবল না। এটা আমার মানে ধারণা। বাট আমি ভুলও হতে পারি। জি ভাই, ধন্যবাদ। তারপর ভাই হচ্ছে ইউকে তে একজন ডক্টর হিসেবে জব অপরচুনিটি বর্তমানে কেমন, এবং কোনো পূর্বশর্ত কি রয়েছে যে জব পাওয়ার ক্ষেত্রে? জব অপরচুনিটিস ভালো। বাট প্রবলেম হচ্ছে এটাই, ও যে আমাকে কোয়েশ্চেন করলো এর আগে, মেক্সিমাম মানুষই চায় বড় শহরে জব পেতে। সো এটা একটু ডিপেন্ড করে যে তুমি কোথায় জবটা চাচ্ছ। সো আমার মতে তোমার একটু ফ্লেক্সিবল হওয়া উচিত ইন টার্মস অফ জিওগ্রাফিক লোকেশন। তুমি যদি একটু ফ্লেক্সিবল হও, তাহলে তোমার জন্য জব পাওয়া ইজি হবে। এই মুহূর্তে আমি যেটা বলতে পারি, আমার ফ্রেন্ড অথবা ফ্রেন্ডের ওয়াইফ তাদের এক্সপেরিয়েন্স থেকে, যে জব পাওয়া একটু ডিফিকাল্ট ছিল। যাদের পার্টিকুলারলি ক্যারিয়ার ব্রেক ছিল ওদের জন্য। কারো যদি ক্যারিয়ার ব্রেক না থাকে আমার মতো, তাহলে তোমার ইজি হবে আই গেস। আর কারো যদি ধরো মেম্বারশিপ এক্সাম দেওয়া থাকে, সো পূর্ব শর্ত বলতে আই গেস ওগুলোই বোঝাচ্ছে। ধরো কারো মেম্বারশিপ এক্সাম দেওয়া আছে বা এমআরসিপি পার্ট 1 বা পার্ট 2 কমপ্লিট করা, কোনো ক্যারিয়ার ব্রেক নেই। অ্যাডিশনাল অনেকগুলা কোর্স করা আছে, ধরো অ্যাডভান্স লাইফ সাপোর্ট বা বেসিক লাইফ সাপোর্ট বা ইন্টারমিডিয়েট লাইফ সাপোর্ট, এই টাইপের কোর্স যেগুলো, আম বা অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট, এগুলো করা থাকলে বেটার। ওগুলো ওরা একসেপ্ট করবে না ডাইরেক্টলি, তোমার আবার অ্যাডভান্স লাইফ সাপোর্ট দেওয়া লাগবে। বাট প্রথম জব পাওয়ার ক্ষেত্রে সিভিটা একটু বেটার হয়, এই আর কি। আর কেউ যদি একটু অ্যাডিশনাল ডিগ্রি নিয়ে আসতে পারো, আই নো এটা সবার জন্য পসিবল না, কারণ এক ডাক্তারি করতেই আমাদের অনেক সারাদিন চলে যায়, আই আন্ডারস্ট্যান্ড দিস। বাট কেউ যদি ধরো মেডিকেল কলেজে লেকচারার ছিলে, তোমাদের মধ্যে অনেকেই শিওর, আম শিওর তোমরা অনেকেই মেডিকেল কলেজের লেকচারার। ওই জিনিসগুলা সেল করার ট্রাই করো যে হ্যাঁ আমি টিচিং পোস্টে ছিলাম বা এই টাইপের, লাইক টু স্ট্যান্ড আউট বেসিক্যালি। আর এখানে সিভিটা খুব ইম্পর্টেন্ট। সিভি লেখার যে স্টাইলটা অনেক ডিটেইলে লিখতে হয়, এবং তুমি এখানে আসার আগেই যদি কারো কাছ থেকে নিতে পারো একটা টেমপ্লেট আছে, মানে একটা প্রোফর্মা আছে, ওইটা দেখে তুমি যদি সিভিটা সুন্দর করে সাজাতে পারো,
তাহলে বেটার। আর আরেকটা জিনিস, তোমার নিজেরই প্রোঅ্যাক্টিভ হতে হবে। আহ, যারা এখানে আসতে চাও, আগে থেকেই বলে রাখি, বিকজ তোমাকে তো কেউ লাইক, এটা তোমার আসার ইচ্ছা, কেউ তোমাকে তো বলে দিবে না যে এটা করো ওটা করো। তোমার নিজেরই কাজটা হাসিল করে নিতে হবে। সো ইয়া। থ্যাংক ইউ ভাইয়া। তো ভাইয়া জুনিয়র ডক্টরদের হচ্ছে রোল কি ইউকেতে, মানে হচ্ছে তাকে কি কি দায়িত্ব পালন করতে হয়? আই থিঙ্ক আমি অলরেডি একটু বলেছি, বাট জি তারপর আর ভাইয়া। একটু হাইলাইট করতে পারি। রোল মেইনলি এটাই, সকালবেলা তোমার একটা হ্যান্ড ওভার হবে যে ওয়ার্ডে তোমার পোস্টিং। হ্যান্ড ওভার মিনস লাইক আ ডিসকাশন বেসিক্যালি। প্রতিদিন সকালবেলা আহ, সবার সাথে, ইন দ্য প্রেজেন্স অফ এভরিওয়ান, নট জাস্ট ডক্টরস অ্যান্ড নার্স, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপিস্ট, ফার্মাসিস্ট, অন্যান্য যারা ওয়ার্ড ম্যানেজারও অনেক সময় থাকে, তাদের সবার সাথে, কনসালটেন্ট, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, রেজিস্ট্রার, সবাই একটা রুমে বসে নতুন মানে ওই দিনের যে নতুন নতুন পেশেন্ট গুলো ওদেরকে ডিসকাস করে, বা খারাপ পেশেন্ট যারা ইউনো বা যাদের কোনো কোনো ধরনের কোনো প্রবলেম, সবগুলো পেশেন্টেই টাচ করে। বাট ফোকাস থাকে হচ্ছে যারা অসুস্থ পেশেন্ট, নতুন পেশেন্ট, এই দুজন। আর আগের আগের রাত্রে যারা খারাপ ছিল আর কি, ওটা হচ্ছে প্রায়োরিটি। তো এটাকে আমরা হ্যান্ড ওভার বলি। যে আমরা মানে একটা শর্ট জাস্ট একটা ব্রিফ, যে ধরো মিস্টার এক্স 69-year-old মেল পেশেন্ট, নিউমোনিয়া নিয়ে আসছে, তার পাস মেডিকেল ব্যাকগ্রাউন্ড, আগে একটা এমআই ছিল 6 মাস আগে, তার একটু অ্যাংজাইটি ডিপ্রেশন আছে। সো এই যে একটু পার্সোনালিটি টাচ দেওয়া, যে সে একটু অ্যাংশাস, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে হেল্প করা আছে, ঠিক আছে তাহলে পেশেন্টটা কিরকম, আগে থেকে একটু আইডিয়া নেওয়া। এই যে ইনসাইডার নিউজ গুলা, এগুলো কিন্তু নার্স বা ধরো অন্যান্য যারা সাপোর্ট ওয়ার্কার তারা ভালো দিতে পারে। যে এই পেশেন্টের ফ্যামিলি কিন্তু একটু ডিফিকাল্ট, মানে তার মেয়ে বারবার ফোন দিচ্ছে, একটু অ্যাংশাস, সু করার হুমকি দিচ্ছে, এরকম থাকে অনেক সময়। সো ওগুলো সব ডিসকাস করি আমরা, এন্ড মোটামুটি একটা প্ল্যান বের করি এবং রোল অ্যালোকেট করে দেওয়া হয়। কনসালটেন্ট বলে দেয় যে হ্যাঁ ঠিক আছে, যে ধরো আমার কথা বললো সামিন, তুমি বেড 9, বেড 10, বেড 11 দেখো। আরেকজনকে বলবে আমি দেখবো বেড 1 to 6, এরকম আর কি। এবং কাজ মানে প্রায়োরিটাইজ করে দেয় যে আগে দেখো বেড 9, তারপরে ফ্যামিলির সাথে কথা বলো, তারপরে আর্জেন্ট, ধরো কারো আইএনআর লাগবে, কেউ ওয়ারফারিন আছে বা হোয়াট এভার, বা আর্জেন্ট সিটি স্ক্যান এখনই বুক করো, এবং বুক করে আবার ফোন দাও, পারলে নিয়ে যাও পেশেন্টকে। সো এখানে এরকমও হয় অনেক সময় যে আমাদেরও পেশেন্ট পুরো একদম বেডে, ওই নার্সদের সাথে পেশেন্ট ট্রলি ক্যারি করে আমরাও চলে যাই অনেক সময় সিটি স্ক্যান রুমে। সো এইরকম আর কি। তো দেন ওয়ার্ড রাউন্ড শুরু হয় 9:30-10টা থেকে। অ্যাজ আই সেড আর্লিয়ার, ওয়ার্ড রাউন্ড 2-3 ঘন্টা চলে, মাঝে মাঝে 4-5 ঘন্টাও চলে, বাট আমি তোমাদের ভয় দেখাবো না, এখানে সব তোমাদের এনকারেজ করা হচ্ছে। সো হ্যাঁ, আইডিয়ালি লাঞ্চ ব্রেকের আগেই ওয়ার্ড রাউন্ড শেষ হয়ে যায়। দেন লাঞ্চ ব্রেকে তুমি যাবা, বাট যাওয়ার আগে আমরা যেটা করি, এটা সেন্সিবল থিং। কারণ তুমি কাজগুলো, আর্জেন্ট কাজগুলো শেষ করে লাঞ্চ ব্রেকে গেলা, এসে পরে ওগুলো রেজাল্ট পেয়ে গেলা। সো এটা বেটার ওয়ে। ধরো আর্জেন্ট ব্লাডস গুলা বা কারো আর্জেন্ট ক্যাথেটার লাগবে, এই কাজগুলো করে টোরে তারপরে লাঞ্চে গেলা। লাঞ্চ থেকে এসে ওই জিনিসগুলো ফলো আপ করলা, যে কারো ওই ইউরিয়া ইলেকট্রোলাইট ব্যাক করলো, ব্লাডস ব্যাক করলো, কারো ফ্যামিলির সাথে কথা বলা লাগলো, কারো হয়তো ফ্যামিলি আসছে তোমার সাথে কথা বলতে চায় আর্জেন্ট, তখন তুমি আবার যাবা, তাকে নিয়ে আলাদা রুম আছে, কোয়াইট রুম আমাদের, ওই রুমে ফ্যামিলির সাথে কথা বলে। সো এগুলোই আর কি। সো এর থেকে খুব বেশি কিছু না। তারপর ডিসচার্জ সামারি লেখা, প্রত্যেকটা পেশেন্টে যখন ডিসচার্জ হবে, এখানে একটা লেটার লিখতে হয়, ডিসচার্জ লেটার। এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এখানে আসলেই শিখে যাবে। ওগুলো সুন্দর করে লিখতে হয়, পেশেন্টকে রেফার করা, এই দায়িত্বগুলো আমাদের। হ্যাঁ, কোনো কিছু যদি কমপ্লিকেটেড হয়ে যায়, ধরো তোমার ক্লিনিক। ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না।
ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? ভাই আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। থেকে হেল্প করা আছে, ঠিক আছে, পেশেন্টটা কিরকম আগে থেকে আইডিয়া নাও। এই যে ইনসাইডার নিউজ এগুলো কিন্তু নার্স বা ধরো ভাই আপনার তো কোনো কথা শোনা যাচ্ছে না। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? মালিয়া এখন শুনতে পাচ্ছ? জি ভাই এখন শোনা যাচ্ছে। আমি বুঝলাম না আসলে কি হচ্ছে একটু পর পর। বা এনিওয়ে, সো আমি জাস্ট শেয়ার করছি স্ক্রিনটা। ওরা কি অনেক কোয়েশ্চেন করছে? ভাই অনেক কথা মানে এই মাঝখানে শোনা যায়নি। ও আচ্ছা, সরি, ঠিক আছে, আমি রিপিট করব, সমস্যা নেই। আমি জাস্ট স্লাইডটা একটু ওপেন করি। আসলে ওই কোয়েশ্চেনের জন্য স্লাইড লাগবেও না, আমি এমনিতেই বলতে পারি। সো ও জুনিয়র ডাক্তারের রোল জানতে চাচ্ছিল। সো জি ভাইয়া। আমি যেটা বলছিলাম, সো আই ডোন্ট নো কতখানি শুনতে পেরেছো তুমি। সো মেইনলি তোমার দিন শুরু হয় হ্যান্ডওভার দিয়ে। হ্যান্ডওভার মেইনলি হচ্ছে তোমার সবার সাথে একটা ডিসকাশন পেশেন্ট নিয়ে, মেইনলি নতুন পেশেন্ট আর যারা সিক পেশেন্ট ওদেরকে নিয়ে। বা কারো যদি কোনো প্রবলেম থাকে, স্পেশাল প্রবলেম, ধরো ফ্যামিলি ডিফিকাল্ট ফ্যামিলি, বা পেশেন্টের কোনো রিকোয়েস্ট বা এই টাইপের, বা আমাদের বেড সিচুয়েশন কিরকম, যে
এই মুহূর্তে হয়তো অনেক বেড ক্রাইসিস, কারণ সবসময় বেড ক্রাইসিস থাকে। সো এই জিনিসগুলো সবার সাথে ডিসকাস করতে হয়, আধা ঘন্টা বা 1 ঘন্টা চলে। নার্স, অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, ফার্মাসিস্ট সবাই একসঙ্গে থাকে। কনসালটেন্ট লিড করে জেনারেলি, বাট অনেক সময় জুনিয়র ডাক্তারও লিড করে। আমি অনেক করেছি, কারণ আমাদেরকেও এই সময় করতে হয়। আমরা শুরু করি, বাট প্ল্যানটা কনসালটেন্ট বলে দেয়। সো আর রোল অ্যালোকেশন হয়, যে কে কোন পেশেন্ট দেখবে আজকে, বা কোন কাজটা বেশি দরকার, এই টাইপের জিনিস। সো যেটা বলছিলাম আর কি, সো হ্যান্ড ওভারের পরে আমাদের ওয়ার্ড রাউন্ড শুরু হয়। তো ওয়ার্ড রাউন্ডে তোমার কাজ হচ্ছে কনসালটেন্টকে নতুন পেশেন্ট সম্পর্কে বলা। যদি নাও জানো নতুন পেশেন্টকে, ধরো তোমার টাইম ছিল না, তাও লাইক কুইকলি একটু ব্রিফ একটা ডিসক্রিপশন দেওয়া, বা না জানলে স্বীকার করা যে হ্যাঁ তোমার টাইম ছিল না আজকে দেখার। বাট তারা এক্সপেক্ট করে যে তুমি নতুন পেশেন্ট গুলো অ্যাটলিস্ট জানবা যে কি প্রবলেম নিয়ে আসছে এবং কি ম্যানেজমেন্ট করা হয়েছে এমার্জেন্সি ডিপার্টমেন্টে, বা ব্লাড টেস্ট রেজাল্টস কি, বা ইনভেস্টিগেশন কি। আর একটা তোমার সংক্ষেপে তোমার প্ল্যানও জানতে চাবে, যে লাইক অনেক সময় যদি টাইম থাকে তোমার প্ল্যান জানতে চাবে যে তুমি কি করতে এই পেশেন্টকে। সো ওখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ম্যাক্সিমাম কনসালটেন্ট ভালো, সবাই ভালো না, সবাই সাপোর্টিভ না, বাট ম্যাক্সিমাম সাপোর্টিভ। আর যারা একটু ডিফিকাল্ট ওদের সম্পর্কে তুমি জেনেই যাবা, তুমি যখন কাজ শুরু করবা তোমার কলিগরা তোমাকে ওয়ার্ন করে দিবে, সো ওটা নিয়ে প্রবলেম নাই। ওয়ার্ড রাউন্ড চলে 12টা, 12:30 বা 1টা পর্যন্ত, তারপরে তোমার লাঞ্চ ব্রেক। বাট লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে যেটা আমি বলছিলাম, যে তোমার আর্জেন্ট কাজগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে লাঞ্চ ব্রেকে যাওয়াটা বেটার। ধরো আর্জেন্ট ব্লাডস, বা আর্জেন্ট কোনো প্রসিজিওর, বা আর্জেন্ট কোনো রেফারেল, বা আর্জেন্ট কোনো ফ্যামিলির সাথে কথা বলা, এগুলো। মেইন যে জিনিসটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, তোমরা শুনোও নি আই গেস, সেটা হচ্ছে যে সবকিছু ডকুমেন্ট করতে হবে। সো আমরা ট্রলি কম্পিউটার নিয়ে এক বেড থেকে আরেক বেডে যাই, অ্যান্ড পেশেন্টের ক্লিনিক্যাল ফাইন্ডিং, পেশেন্টের কমপ্লেইন, এক্সামিনেশন ফাইন্ডিং, অবজারভেশন ফাইন্ডিং এবং প্ল্যান সবই সুন্দর করে ডকুমেন্ট করতে হয়। এটা নিয়েও ভয় পাওয়ার কিছু নেই, কারণ প্রথম দিকে তোমার টাইম লাগবে করতে, বাট অ্যাজ ইউ উইল লার্ন ইট, অ্যাজ ইউ গেট ইউজ টু ইট, ইউল বি ফাস্টার। অ্যান্ড কোনো কারণে যদি তোমার অ্যাকসেন্ট বুঝতে সমস্যা হয় কোনো কনসালটেন্টের, কারণ ইউকেতে এক এক রিজিয়নে এক এক মানুষের অ্যাকসেন্ট ডিফারেন্ট, সো তুমি এখানে লজ্জার কিছু নেই, তুমি জাস্ট জিজ্ঞেস করবে যে আমি বুঝতে পারি না, কুড ইউ প্লিজ রিপিট দ্যাট। সো বি পেশেন্ট, বি কি বলবো, লাইক মাথা ঠান্ডা রাখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওয়ার্ডে তুমি যখন শুরু করবা কাজ, যদিও নার্সরা জানে তুমি নতুন ডাক্তার, বাট তোমাকে অনেক কাজ একসাথে হ্যান্ডেল করতে হবে। ধরো ওয়ার্ড রাউন্ডের মধ্যেই কোনো পেশেন্ট, হয়তো কোনো এল্ডারলি পেশেন্ট, কনফিউজ পেশেন্ট একা একা বেড থেকে নেমে যাওয়া ট্রাই করতেছে, তোমার তখনই ওয়ার্ড রাউন্ড বাদ দিয়ে পেশেন্টকে আগে ধরতে হবে বা নার্সকে কল করতে হবে, কারণ সেই পেশেন্ট হয়তো বেড থেকে নামার জন্য রেডি না, সে হয়তো ফল হবে নামলে। সো এই টাইপের জিনিসগুলো, বা তুমি হয়তো ওয়ার্ড রাউন্ডের মধ্যে আছো, ওই সময় নার্স এসে তোমাকে বলবে যে ধরো একজনের এখন আর্জেন্ট ডিসচার্জ লেটার লাগবে। সো ওই সময় প্যানিক না করে তোমার একটা বুদ্ধি আনতে হবে যে ঠিক আছে ওকে, যদি ওরকমই আর্জেন্ট হয় এবং ওয়ার্ডে কেউই না থাকে, তাহলে তোমার কনসালটেন্টকে রিকোয়েস্ট করতে হবে যে দেখো আমি একা আজকে, আমি যাই, আমার 15 মিনিট লাগবে, তুমি ওয়ার্ড রাউন্ড শুরু মানে কন্টিনিউ করো, আমি তোমাকে আবার জয়েন করব। আর যদি দেখো তোমার জুনিয়র একজন আছে বা তোমার কলিগ কেউ আছে ফ্রি, তখন তাকে কায়দা করে বলতে হবে যে ওকে তুমি কি এটা করতে পারবা, কারণ আমি এখন কনসালটেন্টের সাথে ওয়ার্ড রাউন্ডে আছি। সো তোমার একটু এই জিনিসগুলো ম্যানেজও করতে হবে, এগুলো কেউ ভাবে শিখিয়ে দিবে না, ইটস এন্টায়ারলি আপ টু ইউ কিভাবে ম্যানেজ করবা। বাট আই থিঙ্ক কমন সেন্স ওয়ার্কস। সো এত চিন্তা করার কিছু নেই। আর লাঞ্চ ব্রেকের পর এসে তুমি যে ব্লাড টেস্ট গুলো করেছিল ওগুলো রেজাল্ট ব্যাক করবে ল্যাব থেকে, ওগুলো তুমি ফলো আপ করবা। কোনো যদি রোগী খারাপ হয় দেখতে যাবা রোগীকে ওয়ার্ডে, যদি কোনো কিছু বুঝতে না পারো বা কনফিউশন থাকে, রেজিস্ট্রারকে ফোন দিবা অ্যাজ ফার্স্ট পয়েন্ট অফ কন্টাক্ট। যদি রেজিস্ট্রার অ্যাভেলেবল না থাকে, কারণ তারা অনেক সময় ক্লিনিকে থাকে দুপুরবেলা, তখন তুমি কনসালটেন্টকে ফোন দিতে পারবা এবং ফোন দিয়ে তুমি আগে অ্যাপোলোজাইজ করবা যে তুমি আগে রেজিস্ট্রারকে ট্রাই করছো। রেজিস্ট্রার মিনস মিডল গ্রেড ডক্টর, তোমার উপরে যে সে বিজি, এই জন্য তুমি কনসালটেন্টকে ফোন দিয়েছো, এবং ফোন দিয়ে সুন্দর করে তুমি একটু হ্যান্ড ওভার দিবা যে এই পেশেন্ট এই কমপ্লেন নিয়ে আসছিল, তার এই কমপ্লেন হচ্ছে, এখন আমি এই ইনভেস্টিগেশন করেছি, এই এক্সামিনেশন ফাইন্ডিং, আমার মনে হয় এটা করা যায়, বাট তুমি কি বলো কি করব। তো এরকম সুন্দর করে একটু বলতে হবে, জাস্ট ফোন করে এরকম ডাইরেক্ট অ্যাডভাইস চাইলে হবে না, এটা তারা মাইন্ড করবে। তোমার সুন্দর করে একটু গুছিয়ে বলতে হবে। সো মোটামুটি এগুলোই রোল জুনিয়র ডাক্তারদের। আর একটা যেটা বলেছিলাম, সপ্তাহে একদিন টিচিং সেশন হয়। ধরো ডিপার্টমেন্ট থেকে, তুমি যে ডিপার্টমেন্টে আছো, অনেক সময় লাঞ্চ ব্রেকে হয় ওগুলো।
সো অনেক সময় ওরা ফ্রি লাঞ্চও দেয়। সো তোমাকে অনেক সময় প্রেজেন্ট করতে হতে পারে, হয়তো 6 মাসে একবার। সো ডোন্ট বি স্কেয়ার্ড, কারণ খুব বেশি জাজ করে না, জাস্ট তোমার পার্টিসিপেশনটা দেখে এন্ড ইউ উইল গেট আ সার্টিফিকেট অ্যাজ ওয়েল। অ্যান্ড প্রতি 6 মাস পর পর বা 1 বছরে অ্যাটলিস্ট একটা ক্লিনিক্যাল অডিট করলে বেটার। সো অডিট মিনস তুমি তোমার যে প্র্যাকটিস, ধরো তুমি কিভাবে প্রেসক্রাইব করছো ওষুধ, ওইটা কি গাইডলাইনের সাথে কতখানি ম্যাচ করছে বা ম্যাচ করছে না, ওইটার হিসাব করাটাই অডিট। তো এটা লাস্টে পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করতে হয় তোমার ডিপার্টমেন্টে। এবং ধরো ধরো তুমি অডিট করলে কথার কথা যে প্রেগনেন্ট উইমেনদের যে ডায়াবেটিস হয়, তোমার প্রেগনেন্সি ইনডিউস ডায়াবেটিস যেটা, তো অনেক সময় আমাদের গাইডলাইনে বলা আছে যে তাদের মধ্যে একটা সার্টেন সংখ্যক পেশেন্ট পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার চান্স থাকে, ইউনো জেস্টেশনাল ডায়াবেটিস যেটা আর কি। তো অনেকেরই তো পরে টাইপ 2 ডায়াবেটিস হয়ে যায়। সো গাইডলাইনে বলা আছে যে জিপি সার্জারিতে তাদের ব্লাড সুগার চেক করার কথা, কিন্তু অনেক সময় করা হয় না। তো তুমি ওই প্রজেক্টটা নিয়ে তুমি অডিট করতে পারো, তুমি যখন জিপি সার্জারিতে আছো, যে কয়টা প্রেগনেন্ট উইমেনের এরকম ডেলিভারির পর ব্লাড সুগার চেক করা হয়েছে আর কয়জনের হয় নাই। সো তুমি এই ফাইন্ডিংটা হাইলাইট করবা তোমার ডিপার্টমেন্টে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। 3 মাস বা 6 মাস পর তুমি যদি নিজে পারো, দ্যাট উইল বি দ্য বেস্ট। বাট তুমি কোনো কলিগকে বললেও হবে যে হ্যাঁ আমি যেটা করলাম, ধরো অনলি 50% উইমেনকে ফলো আপ করা হয়েছে, বাকি 50% হয়নি। এটা করেই তুমি প্রেজেন্ট প্রেজেন্ট করলেই কিন্তু শেষ হয়ে গেল না জিনিসটা, তাহলে তুমি বেশি মার্কস পাবেও না। তোমার মেক শিওর করতে হবে যে কেউ একজন ওইটার উপরে আবার রি অডিট করেছে, কারণ নাহলে তুমি বুঝবে কিভাবে যে ইমপ্রুভমেন্টটা হলো কোথায়। সো কেউ যদি 3 মাস পর আবার করে ওই একই টপিকের উপর, তোমার জানতে হবে যে হ্যাঁ কতখানি ইমপ্রুভমেন্ট হলো। ধরো 50% থেকে যদি 65% হয়, তাহলে তুমি বলতে পারবে যে হ্যাঁ আমি রি অডিট করেছি, আমি যে অডিটের সাইকেলটা পুরোটা কমপ্লিট করেছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম মানুষই জাস্ট একটা অডিট করে, করার খাতিরে করে কোনো রকম প্রেজেন্ট করে আর কোনো খবর রাখে না। যদি এরকম করো, তাহলে যখন স্পেশালিটি ট্রেনিং এ অ্যাপ্লাই করবে, ইন্টারভিউতে তুমি কম মার্কস পাবে। সো এটা এটা জানাটা ইম্পর্টেন্ট। এটাই মোটামুটি, এটাই আমাদের রোল জুনিয়র ডাক্তারদের। সো তুমি বাংলাদেশে যেগুলো করেছিলে সেগুলোই। এক্সট্রা হচ্ছে তোমার ব্লাড স্ক্যানুলেশন, নার্সরা এখানে করে না, এটা মেইনলি ডাক্তারদের করতে হয়। কোনো কোনো নার্স করে। সো এটা ডিপেন্ড করে তোমার সাথে তার রিলেশনশিপ কিরকম। সো এটাও একটা টিপস আমার পক্ষ থেকে, যে সবার সাথে একটু ফ্রেন্ডলি রিলেশনশিপ রাখা, কারণ তারাই পরে তোমার কাজে আসবে। সো এই ছোট ছোট জাস্ট দেখা হলে একটু হাই বলা বা কেমন আছো জিজ্ঞেস করা, উইকেন্ড কেমন গেল, খুব বেশি যে গল্প করতে হবে তা না। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট এই কারণে, তোমার পোর্টফোলিও মেনটেন করতে হয়। আমি আগেই বলেছি সবার একটা অনলাইন পোর্টফোলিও মেনটেন করতে হয়, ওইটাই আমাদের লগ বুক আসলে। তো ওইখানে একটা সেকশন আছে যে মাল্টি সোর্স ফিডব্যাক, মানে কলিগ ফিডব্যাক। তো দ্য ওয়ে ইট ওয়ার্কস, তোমার সব ধরনের কলিগদের ফিডব্যাক লাগবে, নট জাস্ট ডক্টর, নার্স থেকে শুরু করে ক্লিনার থেকে শুরু করে, কারণ ওরা দুই ধরনের এটা ভাগ করে দেয়, ক্লিনিক্যাল অ্যান্ড নন ক্লিনিক্যাল। সো নন ক্লিনিক্যাল কলিগ কারা? ওয়ার্ড ক্লার্ক, তারপর ধরো ক্লিনার, পোর্টার, এই টাইপের যারা জবে আছে, ওদের সাথেও তোমার ভালো সম্পর্ক রাখা জরুরি। ওরা যদি তোমাকে নাই চিনে, তোমাকে কেন ফিডব্যাক দিবে? আর ফিডব্যাক দিলেও তো ভালো দিবে না। আর একটা খারাপ ফিডব্যাকই তো তোমার একটা দাগ হয়ে থাকবে পোর্টফোলিওতে, কারণ তোমার সুপারভাইজার জিজ্ঞেস করবে যে হোয়াট হ্যাপেন দেয়ার। সো এটা নিয়ে ভয়ের কিছু নাই, কারণ ম্যাক্সিমাম ফিডব্যাক অ্যানোনিমাস। তুমি জানবা না তোমাকে কে খারাপ ফিডব্যাক দিল আর কে ভালো ফিডব্যাক দিল, তোমার সুপারভাইজার জানবে। আর যদি খুব বেশি খারাপ ফিডব্যাক হয়, তাহলে সে তোমার সাথে ডিসকাস করবে সেটা নিয়ে। সো এখানে ঘাবড়ানোর কিছু নাই। বাট ব্রিটিশ পিপল, দে আর ভেরি ভেরি পোলাইট অ্যান্ড জেনারেলি ভেরি সাপোর্টিভ। সো এখানে ভয়ের কোনোই রিজন নাই, ওরা ম্যাক্সিমাম সময় ভালো ফিডব্যাক দেয়, তুমি যদি খুবই খারাপ কিছু না করো, যেটা ভেরি আনলাইকলি। একটা জিনিসই ওরা চায়, তুমি একটু এফোর্ট দিবা তোমার পক্ষ থেকে। আমি আই নো তোমাদের সাথে তাদের অনেক কালচারাল ডিফারেন্স আছে, অনেকে হয়তো রিলিজিয়াস কারণে বা কালচারাল কারণে অনেক কিছুই করতে পারবা না চাইলেও। কারণ ওয়েল, ইউকে তে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সোশ্যালাইজেশন হয় তোমার পাবে। তো পাব ইজ আ পাবলিক হাউস বেসিক্যালি। সো ওখানে ড্রিঙ্কস, ওরা অ্যালকোহল ড্রিঙ্কস করে। সো অনেকেরই রিলিজিয়াস কারণে ওখানে যেতে হয়তো কমফোর্টেবল ফিল করবা না। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, তোমার জাস্ট বলতে হবে পোলাইটলি যে তুমি আসলে ড্রিঙ্কস করো না। এন্ড দে আর ভেরি ফ্যামিলিয়ার উইথ দিস, কারণ অনেক বছর ধরে ওরা আমাদেরকে দেখছে। সো তারা জানে এই জিনিসগুলো। সো দে উডন্ট বি সারপ্রাইজড অর অফেন্ডেড। বাট তোমার জাস্ট পোলাইটলি বলতে হবে, এই আর কি। থ্যাংক ইউ ভাইয়া। তো ভাইয়া, বাংলাদেশে তো সবাই হচ্ছে এমবিবিএস কমপ্লিট করার পর আগে বিসিএস এর জন্য দৌড়ায়, কারণ ভাইয়া হচ্ছে প্রথমত সরকারি চাকরি, আবার এফসিপিএস হচ্ছে চান্স পাওয়াটা একটু ইজি হয়। তারপর হচ্ছে আবার রিটায়ারমেন্টের পরে পেনশন,
তো ইউকে তো হচ্ছে এরকম কোনো সুযোগ সুবিধা কি রয়েছে, মানে সরকারি চাকরি কিভাবে পেতে পারে এবং পেনশনের কোনো হ্যাঁ, সিস্টেম? আমি আমার স্লাইডটা একটু দেখাই, কারণ আমি একটা স্লাইডে এটা মেনশন করেছি। হ্যাঁ, সরি। মালিহা, তুমি কি স্লাইডটা দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সো আমি এখানে এটা এখানে এই স্লাইডটার মধ্যে আছে। সো সেখানে আমি উল্লেখ করেছি যে অনেকে জানতে চেয়েছে যে ইউকে তে কাজ করা এবং থাকার সুবিধা অসুবিধা কি। সো ফার্স্টে সুবিধাগুলোই বলি। এখানে থাকার সুবিধা ফার্স্টে বলি যে তুমি গভর্নমেন্ট থেকে, সো সরি আমি এটা আই থিংক উল্লেখ করেছি কোথাও। সরি, আই এম জাস্ট ট্রাইং টু ফাইন্ড দ্য রাইট স্লাইড। হ্যাঁ, এই স্লাইডে, সরি। সো ফ্যাসিলিটিস প্রোভাইডেড বাই লোকাল গভর্নমেন্ট। সো এনএইচএস তো পুরোটাই সরকারি একটা জব। সো তোমার স্যালারি থেকে একটা সার্টেন পার্সেন্টেজ প্রতি মাসে ওরা কেটে নিবে, তুমি যদি চাও আর কি, ওদের পেনশনের, তোমার পেনশনের জন্য। সো কারেন্টলি আই থিঙ্ক এটা 9.3%, ওর রাফলি, মানে তোমার স্যালারি যতটুকু হবে তার প্রায় 9% ওরা কেটে রাখবে অ্যাজ আ পেনশন। এবং এটা খুব ভালো একটা স্কিম, কারণ তুমি যদি এই এই পেনশন স্কিমে না থাকো, আর তুমি যখন রিটায়ার করবে, তোমার যে স্টেট পেনশন মানে গভর্নমেন্টের যে নর্মাল পেনশন, ওটা কিন্তু অনেক লো এটার থেকে। সো তুমি কম টাকা পাবে। সো এটা একটা ভালো অপশন। এবং এটার আরেকটা সুবিধা হচ্ছে এটার ফ্লেক্সিবিলিটি। এটা সম্পূর্ণ ভলান্টারি, তোমাকে জোর করবে না ওরা। বাট তুমি যদি বের হয়ে আসতে চাও, তাহলে তোমাকে বলতে হবে যে হ্যাঁ, আমি পেনশন স্কিমে থাকবো না, আমি বের হয়ে আসবো। আরেকটা সুবিধা হচ্ছে তুমি যখন খুশি তখন বের হতে পারবে এবং ঢুকতে পারবে। সো কোনো সমস্যা নেই, এবং এটার জন্য ওরা কোনো চার্জও করবে না, কোনো ব্যাড ইমপ্রেশন কিচ্ছু হবে না, বিকজ লিগালি ইউ আর অ্যালাউড টু ডু দ্যাট। সো দ্যাটস এ গুড অপশন। আরেকটা যেটা, সেটা এখানে এনএইচএস এর ডিসকাউন্ট পাওয়া যায় সব জিনিসের জন্য, লাইক মোস্ট অফ দ্য স্টাফ, স্টার্টিং ফ্রম তোমার গ্রসারি থেকে শুরু করে তোমার বিভিন্ন ক্লোদিং, বিভিন্ন ব্র্যান্ড, বডি শপ বলো বা বুটস বলো, হোয়াট এভার, ম্যাক্সিমাম জায়গায়, সরি বুটস দেয় না, বডি শপ দেয়, ম্যাক্সিমাম জায়গায় তারা ডিসকাউন্ট দেয়। অনেক সময় ভাউচারও দেয় যদি ডিসকাউন্ট না দেয়, অথবা ডিল থাকে, স্পেশাল ডিল থাকে। তোমার ধরো যদি কিনতে চাও, লাইক কিচেনেট, তোমার মাইক্রোওয়েভ বা হোয়াট এভার কিচেন যে ইকুইপমেন্ট গুলো, মানে সব জায়গায় ওরা মোটামুটি দেয়, ডিসকাউন্ট দেয়। ইনফ্যাক্ট হলিডে বুকিং এও দেয়। ধরো বুকিং.com, এটা খুবই পপুলার একটা অনলাইন বুকিং অ্যাপ, প্রিটি শিওর অনেকেই জানো। সো ওখানেও এনএইচএস এর বুকিং পাওয়া যায়। হলিডে প্যাকেজেও দেয়, বিভিন্ন যে হলিডে এজেন্সি গুলো আছে, ওখানেও ম্যাসিভ ডিসকাউন্ট পাওয়া যায়। আমি নিজেই পেয়েছি এই বছর। সো এই জন্যই বলছি। আম, আরেকটা জিনিস, এটা অবশ্যই এনএইচএস এ কাজ করার জন্য না, যেহেতু আমরা কমনওয়েলথ সিটিজেন, বাংলাদেশ তো কমনওয়েলথের মেম্বার। সো তুমি এখানকার জেনারেল ইলেকশনও ভোট করতে পারবে। এটা হয়তো অনেকের কাছেই অবাক লাগতে পারে। তোমার এর জন্য ব্রিটিশ সিটিজেন হওয়া লাগবে না। আমি আমার ফার্স্ট ভোট করেছি যে কোনো জেনারেল ইলেকশনে এখানে, ফার্স্ট 2017-এ। তারপরে আমি আরো 2বার করেছি। সো এটাও একটা সুবিধা। দেন যেহেতু এনএইচএস এ কাজ করার আরেকটা সুবিধা হচ্ছে, যারা নাকি তোমাকে মর্টগেজ দেয়, মানে ব্রোকার যারা, লেন্ডার যারা, তারা জানে যে এই জবটা মোটামুটি স্টেবল অ্যান্ড অলওয়েজ ইন ডিমান্ড। আই থিঙ্ক কোভিড শোড আস দ্যাট। কোভিড এর সময় অনেকেরই ইনসিকিউরিটি ছিল জবের, এক্সেপ্ট ফর এনএইচএস স্টাফ, ডক্টরস অ্যান্ড নার্সেস অফকোর্স। সো আমার নিজের বাসাও আমার মর্টগেজ নিয়েই কিনা। আমি ব্রিটিশ সিটিজেনও না, পার্মানেন্ট রেসিডেন্টও না, তার আগে আমার বাসা কিনা হয়ে গিয়েছিল। সো ইটস আই থিঙ্ক মেইনলি বিকজ অফ, যেহেতু আই ওয়ার্ক ইন এনএইচএস। সো কারণ সবাইকে দেয় না, যারা নাকি ভিসায় আছে সবাইকে মর্টগেজ দেয় না, কিন্তু যারা এনএইচএস এ কাজ করে ওদের পাওয়ার প্রবাবিলিটি বেশি। আমি বলছি না পাবেই পাবে, বাট প্রবাবিলিটি বেশি। আরেকটা যেটা ভালো জিনিস এনএইচএস এ কাজ করার, সেটা হচ্ছে এখান থেকে গাড়ি লিজ পাওয়া যায়। সো ওরা ধরো 2 বছর বা 3 বছরের জন্য তোমাকে একটা ব্র্যান্ড নিউ গাড়ি
সেটা ইলেকট্রিকও হতে পারে, টেসলাও হতে পারে। আমার অনেক কলিগ টেসলা চালায়। অনেক কম দামে তোমাকে লিজ দিবে, ধার দিবে এক ধরনের, আম, যেটা ধরো তুমি যদি বাইরে থেকে কিনতে কোনো ডিলারশিপ থেকে, তোমার হয়তো তার ডাবল পে করা লাগতো। সো অনেক কম দামে ইলেকট্রিক কার পাওয়া যায়। এ করে তুমি তোমার ফুয়েল ইউনো কস্টটা অনেক কমাতে পারলে, প্লাস একটা ভালো গাড়িও তুমি চালাতে পারলে, যেটা আদারওয়াইজ তুমি অ্যাফোর্ড করতে পারতা না। সো আই হ্যাভ অলসো রিসেন্টলি অ্যাপ্লাইড ফর ওয়ান। সো এর জন্যই বললাম যে এনএইচএস এর এই সুবিধাগুলো আছে গভর্নমেন্ট থেকে। আরেকটা যেটা, সেটা 5 বছর জব করার পর তুমি পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং তার 1 বছর পর ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড এনএইচএস এর ডাক্তারদের জন্য এগুলো খুব ইজি হয়, ওরা খুব বেশি ভেরিফাইও করে না। কারণ অ্যাজ আ এনএইচএস এর স্টাফদের প্রতি ওদের একটা রিলায়েন্স আছে, এবং পাবলিক পারসেপশন খুব ভালো, মানে তারা ভ্যালু করে ডাক্তার, নার্স। ফাইন্যান্সিয়ালি আমি বলবো ইটস কমফোর্টেবল, বাট ইটস নট লাইক যে খুবই ভালো রেমুনারেশন তা না। এটা এটা ইম্পর্টেন্ট জিনিস, আমি মেনশন করব না কত, বাট এটা কমফোর্টেবল, বাট ইটস নট লাইক দ্য সেম লেভেল অফ পে অ্যাজ ইন নর্থ আমেরিকা। সো ওরকম অত বেশি পে না, বা অস্ট্রেলিয়া ওরকমও না, কিন্তু ইটস কমফোর্টেবল। বাট পাবলিকের যে একটা রেসপেক্ট অ্যান্ড যে আমাদের প্রতি একটা আস্থা, এটা যে কারোর সাথে কথা বললেই বোঝা যায়। যখনই শুনে যে লাইক আমরা এনএইচএস এ জব করি, তখনই তারা একটু ডিফারেন্ট ভাবে তাকায় এবং বেশ মানে রেসপেক্ট করে, এটা বোঝা যায়। সো এই জিনিসগুলো ভালো এখানকার। আম, ইয়া, আর কোনো কোয়েশ্চেন? জি ভাইয়া। ভাইয়া, ইউকে তে হচ্ছে বেতনের কত পার্সেন্ট ট্যাক্স কেটে নেয় এবং প্রমোশনের সাথে সাথে কি ট্যাক্সের পরিমাণে বাড়তে থাকে? Yeah, I think I've mentioned this as well. Hang on. Yeah, so taxes. ইউজুয়ালি জুনিয়র ডাক্তার যারা এবং যারা ট্রেনিং এ থাকবে, সবারই ম্যাক্সিমাম ট্যাক্স দেওয়া লাগবে 20%। এবং ট্যাক্সের বাইরেও ন্যাশনাল ইন্স্যুরেন্স বলে আরেকটা কন্ট্রিবিউশন আছে। দিস ইজ এ টাইপ অফ ট্যাক্স, বাট দে কল ইট ন্যাশনাল ইন্স্যুরেন্স। সরি, সো ন্যাশনাল ইন্স্যুরেন্স, আই থিঙ্ক in terms of percentage, it will be around 7 or 8%, if I'm not wrong. And recently এটা একটু বাড়িয়েও দেওয়া হয়েছে 1 বছর আগে, কোভিড এর জন্য লিভিং কস্ট জেনারেলি বেড়ে গিয়েছে, সো ওর জন্য। সো হ্যাঁ, সো টোটাল দেখা যায় প্রায় 27-28%-এর মতো কেটেই রাখে তোমার ডিরেক্ট, তোমার যে গ্রস স্যালারি ওখান থেকে, ট্যাক্স অ্যান্ড ন্যাশনাল ইন্স্যুরেন্স। আরেকটা যেটা জিনিস, এই একটা জিনিস আমার পছন্দ না, and that's why I have mentioned that here. um, here where sorry yeah, so I've highlighted that here as well. I don't know if you can see it. So এখানে তুমি যদি বাসা ভাড়া নিয়েও থাকো, তোমার বাড়িওয়ালা কাউন্সিল ট্যাক্স দিবে না। কাউন্সিল ট্যাক্স মিনস তোমার বেসিক্যালি তোমার যে যে বাসায় থাকছো ওটার একটা ট্যাক্স দেওয়া লাগে। নিয়ম অনুযায়ী দেওয়া উচিত ছিল বাড়িওয়ালার, কারণ এটা তো তোমার বাসা না, যদি ভাড়াটিয়া হিসেবে থাকো। বাট তারপরও নিয়ম হচ্ছে যে ওই বাসায় থাকবে তার দেওয়া লাগবে, সো এটা ভাড়াটিয়া দিবে না। সো এটা ভাড়ার বাইরে এক্সট্রা একটা খরচ। এবং তুমি যদি একা থাকো এক বাসায়, তাহলে তুমি 25% ডিসকাউন্ট পাবে। বা তোমার সঙ্গে যদি কোনো ফুল টাইম স্টুডেন্ট থাকে, তার, কারণ সেক্ষেত্রে তোমার একারই বেয়ার করা লাগছে, তো তখন তুমি 25% ডিসকাউন্ট পাবে। আদারওয়াইজ তোমার ফুলি দেওয়া লাগবে। এবং এটা ভ্যারি করে তুমি কোন টাইপের প্রপার্টিতে আছো। যদি তুমি সিটি সেন্টারে খুব ফ্যান্সি কোনো প্রপার্টিতে থাকো, নতুন কোনো প্রপার্টি, তাহলে তোমার বেশি দেওয়া লাগবে। যদি পুরান কোনো বাসায় থাকো একটু দূরের দিকে, তাহলে কম দেওয়া লাগবে। সো এই জিনিসগুলো একটু আগে থেকে জেনে আসা ভালো। আম, ভাইয়া, আর থ্যাংক ইউ ভাইয়া। এরপরে ভাইয়া জানতে চাইছি যে যদি কেউ চায় যে নিজের বাড়ি এবং গাড়ি সে কিনবে, সেক্ষেত্রে ভাইয়া তার কত টাকা লাগতে পারে এবং কত বছরের মধ্যে কিনতে পারে, এবং এক্ষেত্রে কোনো ব্যাংক লোন কি নিতে পারবে? সো তুমি যদি নিজের বাসা এবং গাড়ি কিনতে চাও, জেনারেলি যেটা ওরা, তুমি যদি নিজের টাকায় কিনতে চাও, যে তুমি একবারে পেমেন্ট করে দিবা, ধরো বাংলাদেশ থেকে টাকা এনে তুমি একবারে গাড়ি পেমেন্ট করবা, তাহলে তুমি শুরুতেই কিনতে পারো সেই গাড়ি। ওটার কোনো প্রবলেম হবে না। তুমি যদি ধরো একবারেই 10-12 হাজার বা 15 হাজার বা 20 হাজার পাউন্ড দিয়ে ফেলতে চাও, অ্যান্ড আই থিঙ্ক লাইক আমি কিভাবে বুঝাবো, কারণ কিভাবে বলবো, বিকজ এক একজনের প্রায়োরিটি এক এক রকম। তুমি যদি এখন একটা নতুন গাড়ি চাও, একটা এসইউভি চাও, সেটার দাম তো অনেক, লাইক 40,000 45,000ও হতে পারে। বাট তুমি যদি অ্যাভারেজ একটা কার চাও, যে 2-3 বছর ইউজ করা, বা ধরো 5-6 বছর ইউজ করা, নর্মাল হ্যাচব্যাক কার, ওগুলো 10-12 হাজার বা 7-8 হাজারও হয়, এর নিচেও হয়।
তুমি যদি একবারে পে করো, দেন তোমার এমন কোনো রিকোয়ারমেন্ট নাই যে তোমার এখানে এই কয়দিন থাকা লাগবে বা কিছু, তুমি ডাইরেক্ট ক্যাশ দিয়ে কিনতে পারবে। বাট তুমি যদি ব্যাংকের লোন নিয়ে কিনতে চাও, যেটা ম্যাক্সিমাম মানুষ করে, আমিও করেছি, তখন তোমার মিনিমাম 3 বছর ইউকেতে থাকা লাগে। অ্যান্ড স্টুডেন্ট হিসেবে থাকলে ওটাও কাউন্ট করবে, কারণ ওরা জাস্ট অ্যাড্রেসটা দেখে তুমি 3 বছর এখানে থেকেছিলা নাকি। নাহলে তুমি ক্রেডিট পাবে না, কারণ এটা তো অ্যাপ্লাই করা লাগে একটা, এটাকে আমরা ক্রেডিট অ্যাপ্লিকেশন বলি বা ফাইন্যান্স অ্যাপ্লিকেশন। যদি 3 বছর না থাকো, সেক্ষেত্রে খুবই রেয়ার যে তোমার অ্যাপ্লিকেশন ওরা অ্যাপ্রুভ করবে। সো ইয়া, ইটস পসিবল অ্যান্ড আইভ ডান দ্যাট মাইসেলফ। আমি বাসার কথাও বলেছি, আমি সেটাও মর্টগেজ দিয়েই কিনেছি। ওটাও আমার কিনা হয়েছে যখন আমি এখানে প্রায় 5 বছর থাকি। 5 বছরের একটু কম হয়েছিল ওই সময়। সো মেবি দ্যাটস ওয়াই ইট ওয়াজ পসিবল, বাট আদারওয়াইজ মর্টগেজ ওরা এভাবে দিবে না যদি তুমি 3 বছরের কম থাকো। বাট তুমি যদি নিজের টাকা দিয়ে কিনতে চাও বাসা, সেক্ষেত্রে দিতে পারে আই গেস। আই মিন সেক্ষেত্রে অ্যাপ্রুভ করবে, কারণ তুমি ক্যাশ দিয়ে কিনছো। কিন্তু সেক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, এতগুলো টাকা তুমি বাংলাদেশে কিভাবে আনলে, এটা প্রুফ করাটা একটু ঝামেলা, কারণ একটা বাসার দাম তো অনেক না। সো ইয়া, সো ওই ব্যাপারটা আমি ঠিক ক্লিয়ার না, বাট আমার জানা মতো অনেকেই করেছে এরকম যে একবারে ক্যাশ দিয়ে কিনেছে। দেয়ার আর ডেফিনেটলি ওয়েজ টু ডু দ্যাট, বাট ডাক্তাররা একটু কমই করে এটা, আমি খুব ডাক্তারদের মধ্যে এটা কমই দেখেছি। কারণ আমাদের জন্য মর্টগেজ পাওয়া ইজি, অ্যাপ্রুভ করে দেয়, খুব বেশি ঝামেলা করে না। বাট 3 বছর থাকা জি লাগবে। জি ভাই, থ্যাংক ইউ ভাইয়া। তারপর হচ্ছে কোশ্চেন আছে যে ভাই, মেডিকেল লাইনে ইংলিশে পড়াশোনা করা সত্ত্বেও ভাই ইংলিশে স্পিকিং এ অত ফ্লুয়েন্ট না, তো এক্ষেত্রে কি ইউকে তে কোনো প্রবলেম হতে পারে? ওয়েল তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি এন্ড ফ্লুয়েন্সি এগুলো তো এক্সামিন হবে তোমার আইএলস এক্সামে, অ্যাসেসড হবে। সো ওখানে একটা ধারণা পাওয়া যাবে যে তুমি কোন লেভেলে আছো, বিকজ 7 পাওয়া তো এতটাও ইজি না। সো আমি যেটা বলবো, তুমি ব্রিটিশ কাউন্সিলের একটা কোর্স করতে পারো। আই নো ইটস কোয়াইট এক্সপেন্সিভ, কারণ ব্রিটিশ কাউন্সিলের যে ইংলিশ স্পিকিং কোর্স, আই থিঙ্ক ইফ আই এম নট রং, 5-6 বছর আগে ছিল 10,000 বা 11,000 এরকম, অনেক সময় বেশি হয় তারও। কিন্তু আই উড সে ইটস ওয়ার্থ ইট, কারণ আমি নিজে করেছিলাম ব্রিটিশ কাউন্সিলের প্রফিসিয়েন্সি কোর্স। সো আই উড রেকমেন্ড দ্যাট। অনেক মানুষই করতে চায় না, মনে করে যে এটা টাকা নষ্ট বা এতগুলো টাকা, বাট আই থিঙ্ক ইটস ওয়ার্থ ইট, বিকজ তুমি যদি ইউকেতেই আসতে চাও, তুমি ভিসার জন্য অনেক টাকা এমনিতেই দিচ্ছ, ইটস লাইক আ বিগ ইনভেস্টমেন্ট, ইজন্ট ইট? সো তুমি যদি এত টাকা দিতেই পারো, 15-16 হাজার টাকা দিলে, যেখানে তোমার লাভ হচ্ছে, তোমার ইংলিশটা আরো বেটার হবে, কেন না? বিকজ ইট ম্যাটার্স ম্যাসিভলি। আই এম নট গোনা সে যে হ্যাঁ তুমি ডাক্তার, তোমার ডাক্তারি জানলেই হবে, ইংলিশ না জানলেও চলবে। নো, ইটস রং। কারণ একটা জিনিস আমি ক্লিয়ার করে বলে দেই, ক্লিনিক্যাল স্কিলস আর নলেজ সবারই 19-20, কিন্তু লাইক মানে এখানে কিন্তু এরকম না আমরা কেউ যে একজন খুব জিনিয়াস, একজন একদমই কিছু পারে না, এরকম তো না। মেইন জিনিস হচ্ছে যে তুমি জিনিসটাকে কিভাবে প্রেজেন্ট করতে পারো, কিভাবে তুমি কমিউনিকেট করতে পারো, তোমার কমিউনিকেশন স্কিলস এন্ড তোমার সিস্টেমটা সম্পর্কে নলেজ কিরকম, ওভারঅল এদেশের জব বলো বা থাকা বলো, এগুলো সম্পর্কে তোমার নলেজ কিরকম, এটাই আলটিমেটলি ম্যাটার করে। সো তোমার যদি ইংলিশটা মোটামুটি হয়, তুমি তো নিজেকে এক্সপ্রেসই করতে পারছো না, সো সেক্ষেত্রে লাইক তুমি যদি নিজেকে এক্সপ্রেস না করো, মানুষ কিভাবে তোমাকে বুঝবে? সো তখন তোমার জিনিসটা খুব মানে খারাপ লাগবে, কারণ তুমি তো লাইক নিজেকে মনে হবে লাইক তুমি নিজেকে এক্সপ্রেসই করতে পারছো না। সো লাইক তোমার সাথে কারো রিলেশনশিপ ওভাবে গাঢ়ও হবে না, অত ডিপও হবে না। সো এন্ড ডে টু ডে ক্লিনিক্যাল লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বারবার করে আমি বলছি, আমি অনেক ডাক্তার দেখেছি সাবকন্টিনেন্ট থেকে আসা, বা ধরো এরকম আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি থেকে আসা, এমআরসিপি কমপ্লিটেড। আমি যখন শুরু করেছিলাম আমার এমআরসিপি দেওয়া ছিল না, আমার এখনো এমআরসিপি দেওয়া নেই। জিপি ট্রেনিং এ এমআরসিপি লাগেও না আসলে। But what I'm trying to say is, this is the level of confidence I had. I think mainly because of my communication skills. কারণ আমি by that time I was kind of groomed to UK system as well. কারণ আমার কিংসে 1 বছর করা ছিল, আমি লন্ডনে 1.5 বছর ছিলাম। সো হয়তো ক্লিনিক্যাল নলেজ অতটা ছিল না, কিন্তু পেশেন্ট ফেস করার আগে আমার কোনো নার্ভাসনেস, ওরকম নার্ভাস লাগতো না। কথা দিয়ে আমি অনেকখানি শান্ত করতে পারতাম। ডেফিনেটলি ক্লিনিক্যাল নলেজ তো অবশ্যই লাগবে, ওইটাই মেইন। বাট আমি যেটা বলতে চাচ্ছি, তোমার কথাটাও মেইন। আমি এরকম ডাক্তার দেখেছি এমআরসিপি কমপ্লিট করা, কিন্তু মানে কমিউনিকেশন খুব একটা ভালো ছিল না, এবং তারা কমপ্লেনও খায়, কারণ পেশেন্ট তো ক্লিয়ার না কি বলছে ডাক্তার, এবং পরে তারা এগুলো নিয়ে ফিডব্যাক দেয়। এখানে একটা জিনিস, প্রত্যেকের কাজের ফিডব্যাক আসে, কিন্তু প্রায় আমরা এরকম পেশেন্টদেরকে কোয়েশ্চেনার দেই যে আমার পারফরমেন্স কেমন ছিল, কমিউনিকেশন কেমন ছিল, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কেমন ছিল, আমার কথা কি বোঝা গেছে নাকি। সো তুমি যদি কথাই বুঝতে না পারো, ইউ ক্যান ইমাজিন লাইক অ্যাজ এ পেশেন্ট, তুমি যদি কারো কথা ঠিক মতো বুঝতে না পারো, ডাক্তারের কথা, তুমি তো নিজেও ইউ উডন্ট বি হ্যাপি। সো
Yeah, so I think I think it's important to improve your English. নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে পারো, ইংলিশ মুভি দেখতে পারো সাবটাইটেল সহ। and I think just প্র্যাকটিস আয়নার সামনে প্র্যাকটিস করতে পারো। এখানে লজ্জার কিচ্ছু নাই। অথবা আইএলটিএস এর যে ব্রিটিশ কাউন্সিলের যে কোর্সটা, ওটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট। I would emphasize. So yeah, I would highly recommend doing that course. জি ভাই, থ্যাংক ইউ। বা এর পরের কোশ্চেন হচ্ছে ভাই, স্যালারি ওখানে কিভাবে দেওয়া হয়, আর এই ক্ষেত্রে কি স্যালারি কি সরাসরি হচ্ছে ব্যাংকে চলে যায়, এবং ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে খোলার ক্ষেত্রে কি কোনো সমস্যা তৈরি হয় পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার আগে? ব্যাংক অ্যাকাউন্ট তুমি চাইলেই খুলতে পারবা, কোনো সমস্যা নাই। যেটা ওরা চায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় একটা ইউকের অ্যাড্রেস চায়, যে তুমি মানে তোমার প্রুফ অফ অ্যাড্রেস। কারণ তুমি যে ইউকেতে আসলা, তুমি তো নিশ্চয় কোথাও না কোথাও থাকবা, হোটেলে থাকবা অথবা কোনো ফ্রেন্ডের বাসায়। ফ্রেন্ডের বাসা থাকলে সুবিধা এটা যে তুমি একটা প্রুফ অফ অ্যাড্রেস দেখাতে পারলা, যে হ্যাঁ এটা একটা অ্যাড্রেস, আমি এখানে আছি টেম্পোরারিলি বা হোয়াট এভার। সো ফার্স্টে তোমার ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, যে হ্যাঁ এত তারিখে আমি একটা অ্যাকাউন্ট খুলবো, অ্যাপয়েন্টমেন্ট পেলা। এর মধ্যে তুমি কাগজপত্র সব গুছালা, তোমার অফিসিয়াল আইডেন্টিটি প্লাস তোমার প্রুফ অফ অ্যাড্রেস, এই জিনিসটা একটা লাগে। আর যারা স্টুডেন্ট হিসেবে আসে ওদের একটা গ্যারান্টার লাগে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য। গ্যারান্টার কুড বি ইয়োর ল্যান্ডলর্ড, ইটস নট আ বিগ ডিল। দেন তুমি যাবা, ব্যাংক অ্যাকাউন্ট খুলবা, কোনো সমস্যা নাই। তুমি ডেবিট ডেবিট কার্ডও তোমাকে দিয়ে দিবে, ডেবিট কার্ড সঙ্গে সঙ্গেই পাবা। জব করার কয়দিন পরে তোমাকে ক্রেডিট কার্ডেরও অফার দিবে, ক্রেডিট কার্ডও তুমি অ্যাভেল করতে পারো, কোনো সমস্যা নাই। আম, আর যে কোয়েশ্চেনটা ছিল যে স্যালারি কিভাবে আসে, স্যালারি তোমার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্টলি আসবে। ওটা নিয়ে টেনশন করো না। আর যদি কারো এরকম হয় আনফরচুনেট সিচুয়েশন যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট এখনো খোলা হয় নাই, তো সেক্ষেত্রে আমি ঠিক বলতে পারবো না ওরা কিভাবে স্যালারিটা দেয়। হয়তো চেকও করতে পারে, আই এম নট শিওর। বাট এরকম সিচুয়েশন কমই হয়, ম্যাক্সিমাম মানুষ ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারে। বিকজ বাই দ্য টাইম ইউ স্টার্ট ওয়ার্কিং, এরকম না যে অফার পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি এদেশে আসার পর দিন থেকে জয়েন করতে পারবে, এরকম হয় না। কারণ অনেক কিছু চেক করে ওরা, ব্লাড টেস্ট চেক করে, এটা প্রি এমপ্লয়মেন্ট চেক আছে, অনেক টাইম লাগে। মেডিকেল চেক, ব্লাড টেস্ট চেক, অনেক ব্যাকগ্রাউন্ড চেক করে। সো ওই ফাঁকে তোমার ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। সো ডোন্ট প্যানিক। আর অ্যাকাউন্ট স্যালারি ডাইরেক্ট তোমার ব্যাংক অ্যাকাউন্টে আসে, ডাইরেক্ট ওরাই তোমার ট্যাক্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স যা যা কাটার অটোমেটিক ওরাই কেটে তোমাকে জাস্ট যে টাকাটা তুমি পাও ওই টাকাটা তোমার অ্যাকাউন্টে আসে। জি ভাই, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ভাইয়া ক্যাপ অর হচ্ছে কন্ট্রাকচুয়াল জব, যেটা হচ্ছে বাংলাদেশে খুব করা হয়। তো এটাকে ভাই ইউকেতে হচ্ছে করার কোনো সুযোগ রয়েছে, এবং করলে সেটা ভাই পার আওয়ার কত টাকা দেয়? কন্ট্রাকচুয়াল জব বলতে তুমি বুঝাচ্ছ কোনটা বুঝাচ্ছ, লাইক মানে এক্সট্রা যে ওভারটাইম বাই টাইপের? ভাইয়া হচ্ছে ওই যে বিভিন্ন ক্লিনিকে বা বিভিন্ন কলেজে বা আচ্ছা আচ্ছা, হসপিটালে হচ্ছে যে বুঝছি। জব করে এক্সট্রা। ওকে ওকে ওকে, এক্সট্রা জব যেগুলো, হ্যাঁ। আহ, হ্যাঁ, এটা তুমি করতে পারবা এখানে, কিন্তু একটা লিমিটেশন আছে। যেহেতু আমরা ভিসা নিয়ে আসছি, ওয়ার্ক ভিসা শর্তই হচ্ছে তোমার একটা মেইন জব থাকা লাগবে, প্লাস ওইটার সাপ্লিমেন্ট হিসেবে তুমি সপ্তাহে 20 ঘন্টা একটা জব করতে পারবা। ওটা তোমার লোকাম, এটাকে আমরা লোকাম বলি। যেটা বাংলাদেশে বলে ওই যে এক্সট্রা যে জব, ওটা আমরা এখানে বলি লোকাম। তো লোকাম তুমি করতে পারবা সপ্তাহে 20 ঘন্টা, এর বেশি না। এর বেশি করলে রিপোর্ট হবে। সো হ্যাঁ, দেয়ার আর অপশনস, অ্যান্ড পার আওয়ার তোমাকে দিবে তোমার লেভেল অনুযায়ী। তো আমাদের যে লেভেল জুনিয়র ডাক্তার ম্যাক্সিমাম হাসপাতালেই তোমার শুরু করে 45 পাউন্ড দিয়ে, কোনো কোনো হাসপাতালে 40 পাউন্ডও দেয় পার আওয়ার। সো ইটস এ ভেরি লুক্রেটিভ অপশন, আই এম নট গোনা লাই। একটাই প্রবলেম, এই লোকাম জবের যে স্যালারি, এটা প্রসেস হতে অনেক টাইম লাগে। ধরো তুমি যদি আজকে একটা লোকাম জব করো আগস্টের 7 তারিখ, তুমি হয়তো এই স্যালারিটা পাবা অক্টোবরের আগে না। সেটা প্রসেস হতে অনেক টাইম লাগে, সো বি পেশেন্ট, বাট ইভেনচুয়ালি ইউ উইল গেট ইট। আর ওখান থেকে আবার ট্যাক্সও কাটে। সো ধরো 12 ঘন্টার একটা শিফট করলে তোমার পাওয়ার কথা আসলে 550 পাউন্ড, কথার কথা, আমি ক্যালকুলেটর ছাড়া হিসাব করে বললাম, 550 পাউন্ড পাওয়ার কথা, বাট তুমি আসলে পাবা 390 পাউন্ড। সো একটু কম, 400 পাউন্ড, বাট তারপরও ইটস ভেরি গুড। জি ভাই, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে ভাইয়া উইকলি যদি কেউ নিজের হসপিটালে এরকম জব করার ক্ষেত্রে যদি কেউ হচ্ছে এক্সট্রা ডিউটি করতে চায়, সেক্ষেত্রে সে হচ্ছে উইকলি কত আওয়ার করতে পারবে, এবং হচ্ছে সে যে এক্সট্রা টাকাটা পাবে এটা কি হচ্ছে স্টেট টু স্টেট ভ্যারি করে যে আমি কোথায় আছি? এটার অ্যান্সার আমি আই থিঙ্ক আমি দিয়ে দিয়েছি মালিহা। জি যে ভাইয়া। তুমি যে হাসপাতালে কাজ করছো হ্যাঁ। ওই হাসপাতালে তুমি ডেফিনেটলি করতে পারবা এক্সট্রা জব, এটাকে আমরা লোকাম বলি। বাট সপ্তাহে 20 ঘন্টা, এর বেশি না। আর আম, আর যেটা নেক্সট কোয়েশ্চেন ছিল তোমার, সরি নেক্সট কোয়েশ্চেন কি ছিল তোমার, সরি? স্টেট টু স্টেট ভ্যারি করে কিনা এটা? ও, স্টেট টু স্টেট ভ্যারি করে নাকি? ইট ভ্যারিস, ইয়া। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, এদের রেট এক এক জায়গায় এক এক রকম, বাট কোনোটাতেই আই ডোন্ট থিঙ্ক
লাইক অ্যাটলিস্ট 35 পাউন্ড বা 40 পাউন্ড, 45 পাউন্ড, এর মানে এর খুব বেশি মানে রেঞ্জটা খুব বেশি ব্রড না, 40 থেকে 45 আই গেস। বাট এত স্পেশালিটি, গাইনি, সার্জারি, সো এক এক জায়গায় এক এক রকম, একটু ভ্যারি করে মাঝে মাঝে। আর স্কটল্যান্ডের রুল একটু ডিফারেন্ট, ওয়েলসের রুল একটু ডিফারেন্ট। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শুধু ইংল্যান্ডেরটা বলতে পারি। আর এখানে আরেকটা কথা, স্কটল্যান্ড, ওয়েলস ওসব জায়গায় আমাদের খুব কম ডাক্তার আছে এমনিতেও। ভাইয়া থ্যাংক ইউ। তারপরে হচ্ছে ভাইয়া জুনিয়র ডক্টর থেকে স্পেশালিস্ট হওয়া পর্যন্ত যে স্যালারির যে ডিফারেন্স, সেটা কি খুব কম না বেশি? সেটা মোটামুটি ভালোই ডিফারেন্স। সেটা ভালোই ডিফারেন্স। আমি স্যালারির পরিমাণটা বলবো না, বিকজ আই ফাইন্ড আ বিট উইয়ার্ড টু টক অ্যাবাউট মানি। কিন্তু ইট ইজ কমফোর্টেবল, এটা আমি বলতে পারি, যে তোমার পার মান্থে সেভিংসও থাকবে, তুমি ভালো জায়গায় খেতেও পারবা, ইউরোপে ঘুরতেও পারবা, বাংলাদেশেও যেতে পারবা যদি একটু প্ল্যান করে করো। বাট তুমি যদি অন কল না করো, এখানে একটা জিনিস, তুমি যদি 12 ঘন্টার শিফট গুলা না করো, দেন একটু ডিফিকাল্ট হয়ে যাবে। মানে এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো। আমি যেহেতু সিঙ্গেল ছিলাম, সো আমার জন্য ইট ওয়াজ অলরাইট। বাট কেউ যদি ওয়াইফ নিয়ে আসো, পার্টনার নিয়ে আসো, কারো যদি বাচ্চাও থাকে, দেন অন কল ইজ আ মাস্ট। যদি অন কল না করো, দেন যে স্যালারিটা পাবা ওটা দিয়ে চলা একটু ডিফিকাল্ট, ভালোভাবে চলা। জি ভাইয়া। কারণ একটা তারপর জিনিস, হলো হচ্ছে ভাই। জি তুমি যে ভাইয়া। অন কলে করবা, অন কলে তোমার বেতনটা দিবে ওরা 50%, এন্ড পুরাটাই নন ট্যাক্সেবল, ওটার উপর ট্যাক্স নাই কোনো। সো ধরো তোমার বেতন যদি কথার কথা 35,000 পাউন্ড হয় পুরা বছরে, কারণ ওরা ওরা স্যালারি হিসাব দেয় বছরে, মাসে না। যদি আমি মাসে ওটাকে ভাগ করি, ধরো কথার কথা তুমি প্রতি মাসে 2200 পাউন্ড করে পাও, কথার কথা। তুমি যদি অন কল করো, তাহলে তুমি প্রায় প্রায় 1100 বা 1000 পাউন্ড এক্সট্রা পাবা, মানে একটু কম, 50%। আমি বুঝাতে পেরেছি? জি ভাইয়া। এবং ওটা ওটা পুরাটাই পাবা, ওটার 1 টাকাও ওরা কাটবে না, কারণ ওটা পুরাটাই মানে নন ট্যাক্সেবল। সো তখন তোমার প্রতি মাসে পাবা তুমি 3000। সো যে অন কল করলো সে 3000, যে করলো না সে 2200। সো তুমি প্রতি মাসে 800 পাউন্ড কম পাবা তাহলে। জি ভাই থ্যাংক ইউ। ভাই আপনি অলরেডি বলেছেন যে ইউকে এর লাইফস্টাইলটা হচ্ছে একটু ব্যয়বহুল, তো ভাই এক্ষেত্রে কোশ্চেন আছে যে ভাইয়া ইউকে এর ক্ষেত্রে হচ্ছে কোথায় বেশি টাকা খরচ হয়, মানে বাসা ভাড়া নাকি খাওয়া দাওয়াতে? ইউকের ম্যাক্সিমাম খরচ বাসা ভাড়া ফার্স্টে। খাওয়া দাওয়ার খরচ মাঝারি, খুব কমও না। ডিপেন্ড করে তুমি কোত্থেকে গ্রসারি করবা। কারণ তুমি যদি এখন মার্কস অ্যান্ড স্পেন্সার থেকে করো, তাহলে তোমার একটু বেশি হবে। ডেইলি গ্রসারি যেটা তুমি যদি আজদা থেকে করো বা আলদি থেকে করো, ওগুলো একটু কম, ওখান থেকে কম হবে। এই জিনিসগুলো তুমি এখানে আসার পরেই তুমি বুঝতে পারবা যে কোনটা তোমার বাজেটের জন্য বেটার। ওভারঅল এগুলো একই কোয়ালিটি ওয়াইজ, বাট কোনো কোনো গ্রসারি ব্র্যান্ডের জন্য একটু বেশি চার্জ করে। বাট কোনো কোনো জায়গায় কোয়ালিটি আসলেও বেটার, এটাও সত্যি কথা। সো আমি বলবো মেইন হচ্ছে বাসা ভাড়া। তারপরে হচ্ছে তোমার কাউন্সিল ট্যাক্স, তারপরে বিভিন্ন ইন্স্যুরেন্স। কারণ তুমি ধরো ক্লিনিক্যাল প্র্যাকটিস যে করবা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, সবারই মেডিকেল ইন্ডেমনিটি ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স করা লাগে। তুমি তোমার যে হাসপাতালে জব করবা, সেই হাসপাতাল তোমাকে একটা বেসিক কাভার দিবে, বেসিক ইন্ডেমনিটি। বাই ইন্ডেমনিটি আই মিন, তোমার যদি কোনো ক্লিনিক্যাল নেগলিজেন্স হয় বা যদি কোনো কমপ্লেন আসে সিগনিফিকেন্ট, যেটা ডিসপিউট করা লাগবে, তখন তোমার হয়ে তারা তোমাকে একটা সলিসিটর দিবে এবং তারা তোমাকে অ্যাডভাইসও দিবে ফোনে বা সামনাসামনি যে কি করা লাগবে। তো এই জন্য সবারই এটা জিএমসিরই অ্যাডভাইস, সব ডাক্তারের মেডিকেল ইন্ডেমনিটি ইন্স্যুরেন্স নিজের আলাদা করে রাখা উচিত। তো ওইটার একটা ফিজ আছে, খুব বেশি না। প্রতি মাসে হয়তো ধরো কোনো 30 পাউন্ড বা 40 পাউন্ড এরকম আর কি, অনেক সময় আরো আরো কম আসে, ডিপেন্ড করে আর কি তুমি কোন স্টেটে আছো বা কোন রোলে আছো। ধরো ডার্মাটোলজিতে একটু বেশি হয়, যারা নাকি বোটক্স বা ফিলার্স নিয়ে কাজ করে, স্বাভাবিক, কারণ ওখানে রিস্কও বেশি। সো এরকম ডিপেন্ড করে আর কি। সো ওগুলোর বিভিন্ন ইন্স্যুরেন্স ফিস আছে। তারপর তোমার এনার্জি বিল কিন্তু আলাদা, এটা ভাড়ার মধ্যে ইনক্লুডেড না। আর এটাও জেনে রাখা উচিত, ইউক্রেন ওয়ারের জন্য ইউরোপের লিভিং কস্ট অনেক বেড়ে গিয়েছে, আই থিঙ্ক তোমরা অনেকেই জানো এখন। সো আমাদের এখানে যাদের ফিক্সড রেটে যারা ছিল না এনার্জি বিল তাদের কোম্পানির সাথে, তাদের সবারই প্রায় ডাবল হয়ে গিয়েছে বিল। সো এগুলো একটা বুদ্ধি, যেমন আমি আগে থেকেই ফিক্সড রেটে ছিলাম। সো অলওয়েজ ফিক্সড রেটে যাওয়াটা বেটার, কারণ ইউ নেভার নো হোয়াটস গোনা হ্যাপেন। সো এখন ডাবল হয়ে গিয়েছে গ্যাস আর ইলেকট্রিক বিল। তারপর তোমার গাড়ি থাকলে গাড়ির যে পেট্রোল খরচ, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। তুমি যদি ট্রেনি ডাক্তার হও, তোমাকে তোমার গাড়ির পেট্রোলের প্রায় 70% খরচ ওরা দিয়ে দিবে ফেরত। এবং এটা ফিক্সড রেট। সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তুমি ইলেকট্রিক কার কিনো বা যেই গাড়ি চালাও, তোমার মাইলেজ অনুযায়ী ওরা তোমাকে ফেরত দিয়ে দিবে, তোমার এমপ্লয়ার।
স্টাডি লিভ ম্যাক্সিমাম হাসপাতালে বাজেট থাকে আলাদা। আমি যে হাসপাতালে ছিলাম আমার জন্য বছরে 800 পাউন্ড স্টাডি লিভের বাজেট ছিল এবং আমি পুরাটা ইউটিলাইজ করেছি। এএলএস কোর্স যেটা অ্যাডভান্স লাইফ সাপোর্ট, এটা বাংলাদেশেরটা ওরা অ্যাকসেপ্ট করে না, ইউরোপিয়ান কান্ট্রিটা করে, ডেভেলপ কান্ট্রিগুলোর করে মোট কথা। তো ওইটার কষ্ট হাসপাতাল বেয়ার করে, কিন্তু তুমি যদি না জানো জিনিসটা, মানে ওরা চাবে জিনিসটা তোমার পকেট থেকে দিতে, তোমাকেই ওদেরকে বলে দিতে হবে যে এটা কিন্তু, কারণ এটা 450 পাউন্ড লাগে এবং এটা ম্যান্ডেটরি এএলএস। যদি কারো এএলএস পাস না করা থাকে সে স্পেশালিটি ট্রেনিং এ অ্যাপ্লাই করতে পারবে না। সো এটাও জেনে রাখা উচিত। এবং সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা যেহেতু এই প্রসঙ্গে আছে একটু বলে নেই, তোমার যে পোর্টফোলিও তুমি খুলবা এটা অনলাইনে, তুমি তো ফার্স্টে নন ট্রেনিং পোস্টে ঢুকবা। তোমার এইচআর এর সাথে তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে যে আমি যে এই পোর্টফোলিও খুলবো এটা সাবস্ক্রিপশন করা লাগে, অ্যানুয়াল সাবস্ক্রিপশন, ধরো মাসে 20 পাউন্ড করে দেওয়া লাগে, মানে বছরে 200 পাউন্ড বা এরকম আর কি। এই টাকাটাও মেক শিওর যে তোমার হাসপাতাল তোমাকে রিফান্ড করবে। সব হাসপাতাল করে না, কিন্তু অ্যাটলিস্ট দেয়ার্স নো হার্ম ইন আস্কিং, তোমার আগে জিজ্ঞেস করতে হবে। ডোন্ট বি শাই, লজ্জার কিছু নাই। আর একদম মানে মাথা নিচু করে থাকবা না যে লাইক এখানে ভিসা নিয়ে আসছি, অনেকে অনেক কিছু চিন্তা করে যে ভিসা নিয়ে আসছি, বেশি কথা বলা দরকার নাই, কমপ্লেন করবো না। নেভার। এটা তোমার শেষ অপশন না। এখানে কিছু না হলে তুমি অন্য দেশেও যেতে পারো, বাংলাদেশেও ব্যাক করতে পারো। সো আর ওরা এগুলো নিয়ে একদমই মাইন্ড করবে না, কারণ এটা তোমার রাইট। বরং তুমি যদি না বলো, পরে পরে যদি বলো তোমাকে তখন বলবে তুমি তখন বলো না কিসের জন্য। বিকজ এখানে কালচারটাই এরকম। মানে এখানে আমরা যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসছি, আমরা একটু যা আমাদের বুঝায় দেয় তাই আমরা বুঝে থাকি, খুব বেশি কিছু বলতে যাই না, ভয় পাই। আমাদের কালচারটা এরকম। এইরকম মাইন্ডসেট যাতে না থাকে, তোমার যেটা রাইট ওটা তোমারই সঙ্গে সঙ্গে ক্লিয়ার করতে হবে, সে এখন কনসালটেন্ট হোক বা তোমার এইচআর হোক, হুএভার দ্যাট ইজ। তুমি যদি এই অ্যাটিটিউড না রাখো, তোমার জন্য এনএইচএস লাইফ খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কাজ শেষে এসে তোমার ভালো লাগবে না বাসায়। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, পার্মানেন্ট রেসিডেন্সি আর ইউকে তে গ্রিন কার্ড পাওয়ার পর যদি কেউ বাংলাদেশে ব্যাক করতে চায় সেটা হচ্ছে কত বছর পর পারবে? পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার পর তুমি যদি ইউকে ব্যাক করতে চাও, ওকে, এটা এন্টায়ারলি আপ টু ইউ। তুমি যদি চাও তুমি পরের দিনই ব্যাক করতে পারো। এটা ডিপেন্ড করে তুমি কি আসলে পার্মানেন্ট রেসিডেন্সি মেনটেন করতে চাও নাকি। তুমি যদি মেনটেন করতে চাও তাহলে দ্য রুলস আর ভেরি ক্লিয়ার। তুমি 6 মাসের বেশি ইউকের বাইরে থাকতে পারবে না, সেটা এখন এক নাগাড়ে হোক বা ভেঙে ভেঙে হোক। আর যদি তুমি বলো যে না আমার লাগবেই না পার্মানেন্ট রেসিডেন্সি, তা তুমি পরের দিনই ব্যাক করতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। বাট সেক্ষেত্রে তুমি হারায় ফেলবা জিনিসটা, এই আর কি। মানে তুমি যদি রাখতে চাও, মেনটেন করতে চাও, ইউ ক্যান স্টে আউটসাইড দ্য ইউকে ফর আপ টু 6 months, either continuously or with breaks. So as long as it is within 6 months, it will be fine. জি ভাই, থ্যাংক ইউ। ইউকে থেকে কোন কান্ট্রিতে যদি শিফট ভাই ইউকে থেকে কোন কোন কান্ট্রিতে শিফট করা যায় এবং কোন কান্ট্রিগুলোতে করা যায় না, এবং আপনার মতে হচ্ছে কোন কান্ট্রিতে যাওয়া বেস্ট ডিসিশন হবে? ইউকে থেকে ম্যাক্সিমাম তোমার শিফট করা ইজি তোমার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর আয়ারল্যান্ড। এছাড়া নর্থ আমেরিকা পুরো ডিফারেন্ট, কারণ ওদের লাইসেন্সিং এক্সাম দেওয়া লাগবে। অ্যাজ ফার অ্যাজ আই নো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ওরা প্ল্যাব কি বলে একসেপ্ট করে। আম, আমি যেটা বলবো, লাইক, যেহেতু তুমি অলরেডি ইউকে তে আসতেছো অনেক স্টেপ পার করে, ইটস বেটার ইউ স্টে হিয়ার। এখান থেকে আবার কোনো জায়গায় রিলোকেট করা ইট উইল বি ভেরি স্ট্রেসফুল। কারণ এখানে টাকা পয়সার ব্যাপারও আছে, কারণ তোমার তো অস্ট্রেলিয়া তো আবার ভিসা অ্যাপ্লাই করা লাগবে, ওখানেও একটা কস্ট আছে, একটা আনসার্টেনটি। এন্ড অস্ট্রেলিয়ার ব্যাপারে আমি যেটা শুনেছি যে ওদের পরীক্ষায় পাশ করা সবই করা যায়, বাট জব পাওয়াটা একটু ট্রিকি, আর স্পেশালিটি ট্রেনিং এ ঢোকাটা একটু ট্রিকি। ইউকে তে এই মুহূর্তে কোনো ব্যারিয়ার নাই। আমি যখন আসছিলাম একটা ব্যারিয়ার ছিল, যারা ইউর বাইরে ছিল, কারণ তখনও ইউকে ইউর মধ্যে ছিল, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ছিল। তো ওদের ল খুবই ক্লিয়ার ছিল যে আমরা যারা বিদেশি ডাক্তার ইউর বাইরে থেকে আসছি, যারা ব্রিটিশ সিটিজেন না, তারা কোনোভাবেই স্পেশালিটি ট্রেনিং এর প্রথম যে রাউন্ড ওই রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবো না। যদি কোনো জব পজিশন খালি থাকে, ধরো 10টা পজিশনের মধ্যে 2টা খালি, ওই পরের রাউন্ডে ওই 2টার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু দ্যাট রাউন্ড ইজ ভেরি কম্পিটিটিভ, কারণ ওখানে অনেক বিদেশি ডাক্তার প্লাস ওদের নেটিভ ডাক্তাররাও ওই রাউন্ডে অ্যাপ্লাই করতে পারে। সো ইউ ক্যান ইমাজিন। সেটা চেঞ্জ হয়েছে 2019 সালে ব্রেক্সিটের আগ দিয়ে। সো এখন it's just based on your merit and your application score. So I think it's a very exciting time. মানে এই সময় তুমি অন্য কোনো কান্ট্রিতে যাওয়াটা ঠিক হবে না আমার মতে। আর আই ডোন্ট নো মাচ অ্যাবাউট নর্থ আমেরিকা, ইউএস অ্যান্ড কানাডা। কানাডার ব্যাপারে আমি যেটা বলতে পারি আমার এক্সপিরিয়েন্স থেকে, কানাডার অনেক ডাক্তার তারা সিটিজেনশিপও পাওয়া, কিন্তু ওখানে মেডিকেল ট্রেনিং করে নাই, বাংলাদেশ থেকে করে গিয়েছে, সলিমুল্লাহ বা ঢাকা মেডিকেল থেকে। আমার সাথেই প্ল্যাবের কোচিং করেছে।
10 বছর দে ওয়েস্টেড ইন কানাডা। তারা কানাডার ফিজিশিয়ান হতে পারেনি, ফিজিশিয়ান অ্যাসোসিয়েট হিসেবে জব করেছিল। মানে ডাক্তারি ওখানে পাওয়া, যেহেতু তুমি ট্রেনিং করো নাই, তুমি যেহেতু এমবিবিএস করো নাই কানাডায়, ওরা ডিসক্রিমিনেট করে, দ্যাটস হোয়াট আইভ হার্ড। সো অনেক কানাডিয়ান ডক্টর, আমার কলিগও ছিল, তারা এখন ইউকে তে ট্রেনিং করছে, জিপি ট্রেনিংও করছে। লাস্ট ইয়ারই আমার সাথে কানাডিয়ান কলিগ ছিল, অরিজিনালি ফ্রম ইরাক, ইরাক থেকে এমবিবিএস করা, বাট কানাডার সিটিজেনশিপ পাওয়া, ওখানে ছিল অনেক বছর, কিন্তু ওখানে জব পাইনি অ্যাজ এ ডক্টর। অনেক বছর পর ইউকের কথা জেনে ইউকেতে এসে এখন সে জিপি ট্রেনিংও করছে। সো ইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, প্রতি বছর তো হচ্ছে ইউকেতে এত ভ্যাকেন্সি থাকে, তো হচ্ছে মানে এটা কেন, মানে ওখানে কেউ থাকতে চায় না নাকি অন্য কোনো কারণ আছে? এবং যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এখন, তাদের ক্ষেত্রে ওই প্লাব 1 2 কমপ্লিট করে ইউকে যেতে যেতে কি ভ্যাকেন্সি কমপ্লিট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? ইটস ভেরি হার্ড টু সে, বাট অ্যাজ আ রুল অফ থাম আমি যেটা বলতে পারি তোমাকে, যে ওদের এখনো অনেক ডাক্তার লাগবে, এখনো অনেক পোস্ট খালি আছে। বাট হ্যাঁ, মানে প্রথম জব পাওয়াটা একটু ডিফিকাল্ট ইদানিং, কারণ অনেক বাংলাদেশ থেকে ডাক্তার আসছে রিসেন্টলি। আমার মেডিকেল কলেজ থেকে অনেক ডাক্তার এসেছে জুনিয়ররা। দেন যেহেতু সবাই অ্যাপ্লাই করছে, আর ম্যাক্সিমামেরই প্রায়োরিটি, যেটা আমি তোমাকে বললাম একটু আগে মালিহা, সবারই প্রায়োরিটি বড় বড় শহর, ধরো ম্যানচেস্টার বা শেফিল্ড বা লিডস বা লন্ডন, বার্মিংহাম। সো ওই একটা শহরের মধ্যে 6-7টা হাসপাতাল থাকে, ওইখানেই ম্যাক্সিমাম বিদেশি ডাক্তাররা জবগুলা নিয়ে কাড়াকাড়ি করছে। সো ডেফিনেটলি এই জন্য মনে হচ্ছে যে অ্যাপারেন্টলি অনেক ডিফিকাল্ট এই মুহূর্তে। বাট কেউ যদি একটু বুদ্ধি করে ছোট শহরের হাসপাতালে অ্যাপ্লাই করে, বড় শহরের আশেপাশে যে ছোট শহরগুলো আছে, ওইখানে আই ডোন্ট থিঙ্ক এত এত ডিফিকাল্ট হবে। বাট তারপরও ইট ডিপেন্ডস অন দ্য টাইম অফ দ্য ইয়ার অ্যাজ ওয়েল। কারণ আমাদের ট্রেনিং জব শুরু হয় আগস্ট মাস থেকে, যে কোনো ট্রেনিং জব আগস্টে আমাদের একটা মেজর সুইচ হয়। সো তুমি যদি ওই সময় অ্যাপ্লাই করতে থাকো, তাহলে ওই সময় তোমার মানে চান্স পাওয়ার সুবিধা বেশি, কারণ ওই সময় ওদের ডাক্তার লাগবে, কারণ ওদের অনেক ট্রেনিং ডাক্তার চলে যাবে অন্য হাসপাতালে। তো জুলাই আগস্ট ওই সময়টা একটু রিলেটিভলি ফ্রি, বাট তারপর আমি বলবো এটা প্রেডিক্ট করা যায় না। সো এই কোয়েশ্চেনের অ্যান্সার, মানে কারেক্ট অ্যান্সার আমি দিতে পারবো না টু বি অনেস্ট, কারণ ইউকে, এটা ডিপেন্ড করে ইউকে গভর্নমেন্টের পলিসি কখন কি চেঞ্জ হয়। বাট আমি যেটা বলতে পারি আমার নলেজ থেকে, যে এটা চেঞ্জ হবে না অদূর ভবিষ্যতে, কারণ ওদের অনেক ডাক্তার লাগবে। জি ভাই, থ্যাংক ইউ। ভাইয়া, সিটিজেনশিপ পেতে হচ্ছে কত বছর সময় লাগে? 5 বছর পর তুমি পার্মানেন্ট রেসিডেন্ট পাবা, যেটাকে আমরা আইএলআর বলি। ওইটা পাওয়ার 1 বছর পরে, 6 বছর পরে তুমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা। জি ভাই, থ্যাংক ইউ ভাই, আপনি কন্টিনিউ করতে পারেন। ইয়া, ইটস ওকে। আর কোনো কোয়েশ্চেন? ভাই এখন আপাতত নাই। Okay, that's all right. I think I've covered everything. এরপরও যদি কোনো কোয়েশ্চেন থাকে, I can email you some links. I will give you some links. আমার স্লাইডে আসলে ইনক্লুড করার কথা ছিল, but somehow I missed that. So I apologize. Um, so yeah, that's about it, really. Um, so I think I've covered everything, Maliha. If there is no question, then I'd like to um, complete the ভাইয়া, session. আরো কিছু কোশ্চেন ছিল ভাইয়া, আমার কোশ্চেন। Okay, okay, okay. Carry on then. জি ভাইয়া। ভাইয়া, এক্ষেত্রে হচ্ছে জব পাওয়ার ক্ষেত্রে বা ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে হচ্ছে কি কি স্কিল থাকা জরুরি, বা কিভাবে আমরা আমাদের সিভি কে হচ্ছে ইনরিচ করতে পারি যেন জব পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়? I think আমি এক ফাঁকে বলেছি এটা, যে try to be a bit proactive and do some teaching, do some simple things like some relevant courses like advanced life support, or basic life support, or pediatric life support, things like that, or some ultrasound skills, some bedside procedure, like I mean, ওগুলো খুব যে বেশি কাজে আসবে তা না, বাট সিম্পল জিনিস লাইক বেডসাইড আল্ট্রাসাউন্ড স্ক্যান, অর নর্মাল আল্ট্রাসাউন্ড স্ক্যান, এই স্কিলগুলো যদি থাকে, দেন ডেফিনেটলি ওই সিভিটা একটু চোখে পড়বে, তাই না? সো জি ভাইয়া। এগুলাই। আর যেটাই তোমার যতটুকুই কোয়ালিফিকেশন বা যাই আছে, ওইটা কি ট্রাই টু সেল, ওইটা কি সুন্দর করে গুছায় বলো। অনেকের অনেক কিছু থাকে বাট সুন্দর করে বলতে পারে না। সো টাইম তো অল্প, টাইম 15 মিনিট বা 20 মিনিট একটা ইন্টারভিউ হয়, এর মধ্যে আবার কোয়েশ্চেন থাকে, ক্লিনিক্যাল স্টেশন 5 মিনিট, এথিক্যাল কোয়েশ্চেন থাকে 5 মিনিট, আরেকটা কোয়েশ্চেন থাকে তোমার 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 সিভি নিয়ে আর কি। তো তুমি যদি ওই 5 মিনিটে সুন্দর করে না বলতে পারো, আর যদি শুধু ডেসক্রিপটিভ ভাবে বলো যে আমি এত সালে পাশ করলাম, এত সালে এই করলাম, তাহলে ওরা দে উড বি বোর্ড, কারণ তোমার সিভিতে এগুলো লেখা আছে। সো ইউ হ্যাভ টু সর্ট অফ
structure it very well and try to highlight the more important things. So you have to be a bit clever. সিভির ব্যাপার যেটা বলবো, সিভি একটা জেনারিক, সিভি ওরা খুব একটা বেশি পড়েও না, এবং মেডিকেল সিভি ওদের একটা টেমপ্লেট আছে এনএইচএস থেকে, অনেক লেংথি, প্রায় 10-11 পৃষ্ঠার। ট্রাই নট টু claim anything that you haven't done. We have a tendency to do that. এগুলো করো না, কারণ পরবর্তীতে অনেকের এরকম হয়েছে যে অনেকে মিথ্যা কথাও বলেছে যে পার্ট টাইম মাস্টার্স করা, তারপর ধরো লাম্বার পাংচার করেনি বাট বলেছে অনেকগুলো লাম্বার পাংচার করেছে। এগুলো যদি পরে জানতে পারে, বিকজ তোমার সিভি তো একটা রেকর্ড থেকেই যাবে, অনেকের এগুলোতে গ্রস এটা খুব খারাপ ভাবে নেয় ওরা, এবং অনেক ক্ষেত্রে জিএমসি কেও জানায় দেয় এই ধরনের জিনিসগুলো। সো ওরা ডিসঅনেস্টি একদমই লাইক করে না, এন্ড আই থিঙ্ক এটা বলার অপেক্ষা রাখে না। মানে it's fine if you don't know anything, it's absolutely fine as long as you are honest, but তুমি যদি if you try to make it up with something else, they don't take it lightly. থ্যাংক ইউ ভাইয়া। বাংলাদেশের লোকাল পত্রিকাগুলোতে যদি কেউ আর্টিকেল ছাপায়, মানে কারো কোনো আর্টিকেল ছাপানো হলো এবং যদি কোনো রিসার্চ পেপারে সাবমিট করা হয়, তো এগুলো হচ্ছে কতটুকু ইফেক্টিভ? এটা ডিপেন্ড করে তোমার সেই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টরের উপর। আমি বাংলাদেশের রিসার্চ করিনি, সো আমি খুব বেশি বলতে পারবো না, বাট অ্যাজ এ রুল অফ থাম বাংলাদেশি জার্নাল আই ডোন্ট থিঙ্ক ইম্প্যাক্ট ফ্যাক্টর খুব বেশি হবে। বাট এগেন আমি কাজ করিনি বাংলাদেশের রিসার্চে, তো যদি তোমার গ্লোবাল কোলাবোরেশন থাকে, যে ধরো তুমি ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান রিসার্চারদের সাথে কোলাবোরেট করে কোনো কিছু পাবলিশ করেছো মোটামুটি একটা ভালো জার্নালে, ইউ ক্যান ডেফিনেটলি টক অ্যাবাউট ইট। অ্যান্ড আই থিঙ্ক যেটাই হোক, ইম্প্যাক্ট ফ্যাক্টর যাই হোক, তোমার যদি কোনো পাবলিকেশন থাকে এন্ড সেটা যদি পিয়ার রিভিউড থাকে, ডেফিনেটলি ইনক্লুড দ্যাট। যদি পিয়ার রিভিউড নাও হয়, ডেফিনেটলি ইনক্লুড দ্যাট। আমরা অনেক সময় এটা করি যে মনে করি যে থাক এটা বলার মতো কি, বা লাইক একটু উই হেজিটেট সামটাইমস, বাট উই শুডন্ট, বিকজ তোমাকে সেল করতে হবে নিজেকে। জি ভাই, থ্যাংক ইউ। ভাইয়া, কেউ ক্লিনিশিয়ান হওয়া ছাড়াও যদি ট্রেনিং অর টিচিং প্রফেশনে যেতে চায়, তো কেমন সুযোগ বা অপশন আছে, মানে কি কোনো সুযোগ আছে কি এ ধরনের ক্ষেত্রে? আই থিঙ্ক আমি অলরেডি বলেছি মালিহা আমার স্লাইডেও, যে আমি নিজে যেটা করছি এখন স্পেশালিটি ট্রেনিং, এটাতে ক্লিনিক্যাল প্লাস একাডেমিক দুটো একসাথেই করে। এটা খুবই কম্পিটিটিভ, সবাই চান্স পায় না এবং অনেক এভিডেন্স দেখানো লাগে, আই হ্যাভ টু বি অনেস্ট। বাট এটা ছাড়াও ইন্ডিভিজুয়ালি অনেক কিছু করা যায়। অনেকের হাসপাতালেই এই ধরনের পোস্ট আছে, যে ক্লিনিক্যাল রিসার্চ ফেলো বা এডুকেশনাল টিচিং ফেলো, এই টাইপের পোস্টও আছে, ওগুলো নন ট্রেনিং পোস্ট। সো ইনস্টেড অফ অ্যাপ্লাইং ফর রেগুলার ক্লিনিক্যাল পোস্ট, তুমি ওই টাইপের পোস্টও অ্যাপ্লাই করতে পারো, তুমি যদি মনে করো যে হ্যাঁ তুমি এলিজিবল ফর দ্যাট। তোমার যদি বাংলাদেশের টিচিং এক্সপিরিয়েন্স থাকে, এবং টিচিং এক্সপিরিয়েন্স থাকলেই হবে না, তোমার যদি ফিডব্যাক থাকে, কারণ ওইটাও ওরা জানতে চায় যে হ্যাঁ তোমার টিচিং এক্সপিরিয়েন্স ছিল ভালো, সার্টিফিকেট দেখাচ্ছ ভালো, বাট হোয়াট আর দ্য ফিডব্যাকস, তোমার ফিডব্যাক ফর্ম আছে নাকি। অনেক সময় ওদেরকে এক্সপ্লেন করলে ওরা বুঝে যে হ্যাঁ লাইক বাংলাদেশে ফিডব্যাক কালচার নেই, সো আমি কি করবো এখন, তুমি তো আর এখন বানিয়ে বানিয়ে ফিডব্যাক দিতে পারো না, তাই না? সো as long as you can explain it well, they'll understand. হ্যাঁ, so answer is yes, there are options. তোমার এরকম দু একটা পোস্ট যেগুলোর নাম বললাম, রিসার্চ ফেলো, এডুকেশনাল টিচিং ফেলো, ট্রাস্ট গ্রেড ফেলো, এই টাইপের পজিশন আছে, যেখানে তুমি সপ্তাহে 2.5 দিন ক্লিনিক্যাল কাজ করবা ওয়ার্ডে, আর বাকি 2.5 দিন টিচিং। তো টিচিংটা তখন এরকম হবে যে তুমি মেডিকেল স্টুডেন্ট যারা, ওদেরকে ফর্মালি টিচ করবা, এরকম না যে ওরা ওয়ার্ডে আসলো আর তুমি একটা রোগী দেখায় জাস্ট কিছু বললা, এরকম না। ওটাও করবা, ইনফর্মালও করবা, বাট ফর্মালি টিচিং করবা একটা লেকচারের মধ্যে আর কি, টিউটোরিয়াল রুমে। এবং তুমি চাইলে তখন রিসার্চও করতে পারো, ছোটখাটো কোনো প্রজেক্ট বা একটা রিসার্চ প্রজেক্ট পাবলিশও করতে পারো ওই সময়, যেহেতু তোমার হাতে এক্সট্রা টাইম থাকে। সো হ্যাঁ, এই ধরনের পজিশনও আছে। আর যদি কেউ এক্সট্রা ডিগ্রি নিতে চাও, মাস্টার্স বা এই টাইপের, বিভিন্ন ইউনিভার্সিটিতে এগুলো অফার করে। এগুলোর ফান্ডিং একটু রেয়ার, যদিও ম্যাক্সিমাম হাসপাতালই ফান্ড করতে চায় না। যদি তুমি আমার মতো ট্রেনিং এ চান্স না পাও, একাডেমিক ট্রেনিং এ, তাহলে ফান্ড করতে চায় না। বাট এগুলোর যদি পার্ট টাইমে করো, খুব বেশি টাকাও লাগে না, কারো যদি বাংলাদেশে সেভিংস থাকে সে এগুলো দিয়ে করতে পারে। জি ভাই, থ্যাংক ইউ ভাই। বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি ইউকেতে চলা যাবে? চলা যাবে ফার্স্ট 1 ইয়ার। বাংলাদেশি যে লাইসেন্স, ওটাকে ইন্টারন্যাশনাল লাইসেন্স কনভার্ট করতে হবে। ওই লাইসেন্স দিয়ে তুমি 1 বছর চালাতে পারবে এখানে, বাট তারপরে তোমার মাস্ট ইউকে লাইসেন্স এর জন্য অ্যাপ্লাই করতে হবে। এন্ড দিস ইজ আনাদার হিউজ থিং, কারণ ইউকে ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কান্ট্রিজ টু পাস ড্রাইভিং টেস্ট। অনেকেই হয়তো জানে, ফার্স্টে থিওরি টেস্ট এন্ড দেন তোমার প্র্যাকটিক্যাল টেস্ট। সো থিওরি টেস্টে অ্যাপ্লাই করার জন্য একটা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স লাগে, মানে ড্রাফট আর কি। ওটা পাসপোর্ট আর বিআরপি দিলে ওরা একটা কার্ড দিয়ে দেয়, ওটা প্রফেশনাল, মানে লার্নার লাইসেন্স যেটা আর কি।
ওটা দিয়ে তুমি গাড়ি চালানো শিখবা, দেন তুমি থিওরি টেস্টে বসবা। থিওরি টেস্ট এমসিকিউ, থিওরি টেস্টেও অনেক মানুষ ফেল করে। ইনফ্যাক্ট থিওরি টেস্টের পাস রেট ইজ অনলি 50%, সো বাকি 50% ফেল করে। বাট you can sit for it like as many times as you want within 2 years of your learner's license issue date. তো থিওরি টেস্ট পাস করার পর তুমি প্র্যাকটিক্যাল টেস্টে অ্যাপ্লাই করবা। প্র্যাকটিক্যাল টেস্ট ইজ ভেরি ডিফিকাল্ট, ইটস নট দ্যাট ইজি। ম্যাক্সিমাম মানুষই একবারে পাস করে না, যতই ভালো তুমি ড্রাইভার হও বাংলাদেশে, বিকজ ইটস নট অ্যাবাউট ইউর ড্রাইভিং স্কিল অ্যাকচুয়ালি, ইটস অ্যাবাউট knowing the traffic signs and everything and all the rules. They are very very thorough about this. খুবই টেক্সট মানে চেকলিস্ট বেসড আর কি, ভেরি সিলি as well. So for example, sometimes তুমি যদি গাড়ি স্টার্ট করার আগে যদি পিছনে না তাকাও ব্লাইন্ড স্পট চেক করার জন্য, হয়তো পিছনে কেউ নাইও, বাট তোমার একটু দেখাতে হবে যে তুমি পিছনে তাকাইলা, এই কারণেও ফেল করা দেয় অনেককে, যে তুমি পিছনে তাকাও নাই। সো ড্রাইভিং লাইসেন্স, ইয়া, ইটস পসিবল 1 বছর পর, বাট ইট টেকস আ বিট অফ টাইম। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া যেহেতু আমাদের থার্ড ইয়ার থেকে হচ্ছে অডে যাওয়া আসা শুরু হয়, তো ভাইয়া কি কি কোর্স বা হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস, পেশেন্ট হ্যান্ডলিং রিলেটেড বিষয় একজন প্লাব বা এমআরসিপি ক্যান্ডিডেটকে আগে থেকে শিখে রাখা উচিত, যেগুলো হচ্ছে ইউকে তে যাওয়ার পর তার জন্য অনেক হেল্পফুল হবে? খুবই সিম্পল জিনিস, ব্লাডস আর ক্যানুলা, কারণ এগুলো তো বাংলাদেশে আমরা করি না, টু বি অনেস্ট, নার্সরা করে। ক্যাথেটার, এনজিটিউব, যদি বেড সাইড আল্ট্রাসাউন্ড স্ক্যান কেউ পারে, বাট ওটা মেইনলি নার্সদের জন্য, বাট কেউ যদি করতে চায়, কারণ অনেক সময় নার্স বিজি থাকে, তুমি করে ফেললা। আলাদা এটা ডিপেন্ড করে আসলে তুমি কোন রুটে আসতেছো। তুমি সার্জিক্যাল রুটে আসতে চাও, ডেফিনেটলি সুচার and all that. আমি সার্জিক্যাল জব করিও নাই, and I don't like surgery either, so I'm a very wrong person to ask about surgical requirement. But মেডিসিনের জন্য আমি বলতে পারবো এগুলাই। আর again গাইনি, মেবি সোয়াব, যেগুলো নেয় আর কি, তোমার কি বলে সার্ভাইকাল স্মেয়ার, ওই সময় কেউ যদি মানে জেনে আসে, এটা এমন না যে ম্যান্ডেটরি জানা। ম্যান্ডেটরি ইজ ব্লাডস, ক্যানুলা, দ্যাটস অল। টু বি অনেস্ট, আমার তো ব্লাড ক্যানুলা ওগুলাও আমি ভুলে গেছিলাম, বিকজ মাঝখানে যেহেতু আমি মাস্টার্স করেছিলাম, সো আই লার্নড। সো ইটস নট আ বিগ ডিল যে তোমার জানতেই হবে, পারতেই হবে, এরকম না। থ্যাংক ইউ ভাইয়া। ভাই কিছু কোশ্চেন আছে যে ভাই রিসার্চের জন্য হচ্ছে কোন কোন টপিক গুলো করে বেশি গুরুত্ব দেয়, মূল্য দেয়? Okay, it's a good question. It depends, it varies year to year. এটা চেক করতে হবে তোমার ইউনিভার্সিটির যে ফান্ডিং ওয়েবসাইট, ওখানে তুমি চেক করবা যে হ্যাঁ এই সময় ধরো এই রিসার্চটা বেশি চলতেছে। আমি বলতে পারি এই মুহূর্তে নিউরো ডিজেনারেটিভ ডিজিজ যেমন ডিমেনশিয়া, আলঝেইমার্স, বাট দেন এগেইন এটা খুবই স্যাচুরেটেড ফিল্ড, অনেক রিসার্চ হচ্ছেও আবার, কিন্তু ফান্ডিংও আছে অনেক, অক্সফোর্ডে অনেক ভালো ফান্ডিং আছে। দেন তোমার ডিমেনশিয়া ইজ এ বিগ থিং, ডিমেনশিয়ার উপরে অনেক ওদের ফান্ডিং। সাইকিয়াট্রির উপরে প্রচুর প্রচুর ফান্ডিং, তোমার অ্যান্টিসাইকোটিক মেডিকেশন অর schizophrenia, that kind of thing. এরকম ডিপেন্ড করে আসলে। আমার পার্সোনাল ইন্টারেস্ট কিডনি ডিজিজ, নেফ্রোলজি, নট নেসেসারিলি অনেক ফান্ডিং আছে, বাট আমার ইন্টারেস্ট, সো বিকজ দুটোই ইম্পর্টেন্ট। তুমি তো তোমার একটা ইন্টারেস্ট থাকা লাগবে, তাই না? সো তুমি জাস্ট বিকজ ফান্ডিং আছে একটা জিনিস ওখানে অ্যাপ্লাই করলা, তাহলে তো হয় না। সো ইয়া, ইট ডিপেন্ডস, বাট ওদের অনেক ফান্ডিং আছে হেলথ রিসার্চে। মেইনলি তোমার নিউরো, স্কিন, তারপর তোমার ডায়াবেটিস, dementia, then what else? I already said, I think. Psychiatry. So এই জিনিসগুলা মানে মেন্টাল হেলথ আর কি, এগুলার উপরে ওদের বেশি ফান্ডিং এবং এগুলা বেশি চলতেছে ইদানিং। জি ভাই, থ্যাংক ইউ। আর ভাই এখন হচ্ছে এই করোনার পর তো অনেকে অনেক ফ্রি ওয়েবসাইটে হচ্ছে ফ্রি স্কিলিং কোর্স করতেছে, তো ভাই এই ধরনের এই ফ্রি স্কিলিং কোর্স গুলোকে হচ্ছে কি মূল্য দেয়, এবং এরকম কোনো অথরাইজড অর রিকগনাইজড ওয়েবসাইট আছে যেখান থেকে প্রি-স্কুলিং, করলে যেগুলো মূল্য পাবে? সরি, হোয়াট ইজ প্রি-স্কুলিং? ভাই ফ্রি স্কিলিং কোর্স, ওকে, ফ্রি কোর্স যে করায় বিভিন্ন ধরনের, I যেমন was aware of সাইকিয়াট্রিক that. উপরে। Okay, I was unaware of that, এরকম কোর্স, বাট I'm not sure actually, মানে এই টাইপের কোর্স। আমি ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট জানি, ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করলে এটা অনেক কাজ শেখা যায়, সিস্টেমটা সম্পর্কে ভালো আইডিয়া হয়, জুনিয়র ডাক্তারের রোল কি এগুলো শেখা যায়, টুকটাক ব্লাডসও নেওয়া যায়, ডকুমেন্টেশনও করা যায় কলিগদের সাথে একটু কথা বলে। কিন্তু প্রি স্কুলিং আমি ঠিক শিওর না এটা বলতে, মানে স্কিলিং কোর্স মানে প্রি হচ্ছে স্কুলিং স্কিল বাড়ানোর জন্য। জি ভাইয়া। ইটস নট নেসেসারি টু বি ফেয়ার, এন্ড আই থিঙ্ক বাংলাদেশের ডাক্তারদের হাতের কাজ মোটামুটি ভালোই, লাইক মানে
কারণ আমি যেগুলো বললাম এগুলো তো বেসিক জিনিস, খুব আহামরি কোনো কিছু শিখে আসা লাগে না। টু বি ফেয়ার, ইন্টারভিউটা মেইন, ইন্টারভিউটাই তোমার ভালো দিতে হবে, জানতে হবে জিনিস। ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করতে পারলে আরো ভালো, কারণ তাহলে তুমি তখন একটা ইউকে কনসালটেন্টের রেফারেন্স পাবা। ওরা প্রত্যেকটা জিনিস যদি ইউকের কোনো কিছু হয় খুবই ওটাকে মানে প্রাধান্য দেয়, সহজ ভাষায় বলতে গেলে। সো যদি কেউ ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করে 6 সপ্তাহ বা 2 মাস হোয়াট এভার, তখন সেই কনসালটেন্ট তাকে রেফারেন্স দিতে পারে, ওই রেফারেন্সটাকে খুব গুরুত্ব দিবে তারা। সো প্রি স্কিলিং ইজ নট নেসেসারি অ্যাট অল, এন্ড ইফ আই এম অনেস্ট মালিহা, আমি আজকে এটার নাম শুনলাম। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ভাই আর হচ্ছে যেটা বললেন ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট, ভাই এই ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট বলতে আসলে কি বোঝাচ্ছে এবং হচ্ছে এটার ইম্পর্টেন্স কেন এত বেশি, এবং ভাইয়া কিভাবে সুযোগ পাবো বা প্রসেসটা কি? ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট তোমার ডাইরেক্ট জাস্ট গুগল করতে হবে। সো ইন্টারনেট ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, কথাটা ক্লিশে না, কারণ আমি ম্যাক্সিমাম জিনিস ইন্টারনেট থেকে করেছি, আমি তেমন কোনো ডিসকাসও করিনি, এবং ইন্টারনেট থেকে করলেই বেটার। একদম অফিসিয়াল ওয়েবসাইটে যাবা, ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট ধরো যে হসপিটালে তুমি ইন্টারেস্টেড, বা জাস্ট ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট লেখে যে নিয়ার মি সার্চ দাও, আশেপাশের যে এনএইচএস হসপিটাল গুলা, ওখান থেকে তুমি ঠিকই দেখতে পারবা। অথবা না, হ্যাঁ, সো ওইখান থেকেই তুমি দেখতে পারবা, বিকজ আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট সামথিং এলস। সো তুমি অ্যাপ্লাই করবা, তোমার সিভিটিভি দিবা, কোন একটা কনসালটেন্ট তোমাকে চুজ করতে হবে যে কোন স্পেশালিটিতে বা কোন স্পেশালিটিতে এখন নিচ্ছে, সবসময় নেয়ও না। ধরো কেউ একজন রেসপিরেটরিতে নিচ্ছে এই সময়, তো রেসপিরেটরি যে কনসালটেন্ট তার নাম দেওয়া থাকবে ওইখানে, এবং একটা ফর্মও দেওয়া থাকবে অনলাইন, তুমি এটা ফিল করবা, ফিল করে তোমার রেফারেন্স দিবা, বাংলাদেশি ডাক্তারদের রেফারেন্স দিবা, তারপর তোমার যেগুলা তুমি বলবা তোমার প্ল্যাব দেওয়া আছে বা হোয়াট এভার, uh, 9 out of the 10 times that you get it quite easily. It's quite straightforward, কারণ এটা তো আনপেইড। মাঝে মাঝে তোমাকেই পে করা লাগে, যদি ভালো হাসপাতালে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করতে চাও অনেক সময় তোমাকেই পে করা লাগে ওটা পাওয়ার জন্য, বাট ইটস কমপ্লিটলি আনপেইড, মানে তুমি যখন কাজ করবা পুরাটাই ভলান্টারি। এটার রোলটা হচ্ছে জুনিয়র ডাক্তারের মতোই, বাট একটাই ডিফারেন্স, তুমি পেশেন্টের গায়ে হাত দিতে পারবা না, লাইক ইউ কান্ট টাচ দ্য পেশেন্ট। নাও ইট ইট ভ্যারিজ, তোমার যদি জিএমসি, সরি, জি ভাইয়া। সরি, তোমার যদি জিএমসি রেজিস্ট্রেশন নেওয়া থাকে, দেন তুমি আম, অনেক সময় অনেক কনসালটেন্ট অ্যালাউ করে যে হ্যাঁ তুমি পেশেন্ট দেখতে পারবা, এক্সামিন করতে পারবা, ব্লাডসও নিতে পারবা, ডকুমেন্টেশনও করতে পারবা, কিন্তু সব হাসপাতাল একরকম না। কেউ কেউ অ্যালাউ করে না। তোমার জিএমসি রেজিস্ট্রেশন নেওয়া থাকলেও তুমি যদি অ্যাটাচমেন্ট হিসেবে জয়েন করো, অ্যাটাচি হিসেবে, সেক্ষেত্রে অনেক সময় তুমি কম্পিউটারে লগ ইন করতে পারবা না, ইউ উইল জাস্ট শ্যাডো, ইটস বেসিক্যালি লাইক আ শ্যাডো, you will shadow the consultant and the junior doctor, and you'll just see like how it is, how it is done. um, অনেক সময় একটু রিলেশনশিপ ভালো থাকলে জুনিয়র ডাক্তারদের একটু বললে ওরা ব্লাড নিতে দেয়, একটা ক্যানুলা করতে দেয়, এন্ড আই থিঙ্ক এটা করা উচিত। আদারওয়াইজ তুমি জাস্ট দাঁড়ায় দাঁড়ায় থেকে 6 সপ্তাহ যাওয়া না যাওয়া তো সেম জিনিস, তাই না? সো yeah, so that's what you do basically, and you work from 9 to 5, বাট তোমার উপর, কেউ তোমাকে ফোর্স করবে না, কারণ এটা আনপেইড জব, তুমি তোমার কাজ শেখার জন্য আসছো, মানে তুমি যদি আগে আগে চলেও যাও তোমার লস। জি ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ভিসা পাওয়ার জন্য যে ভাইবা দিতে হয় সেখানে হচ্ছে কি কি প্রশ্ন করে এবং কোন বিষয়গুলো নিয়ে জানতে চাওয়া হয়? Okay, I actually mentioned it in my slide. Let me just find out. Yeah, so it's here. So visa questions, যেহেতু মালিহা আমি যেহেতু স্টুডেন্ট ভিসায় আসছিলাম, তো আমার কোয়েশ্চেন ডেফিনেটলি তোমার মানে যারা নাকি জব করতে আসবে ওদের মতো হবে না, বাট ওভারঅল একই। সো আমার কোয়েশ্চেন ছিল যে হ্যাঁ কেন ইউকে তে আসতে চাও, কেন এই কোর্সে অ্যাপ্লাই করেছো, কেন এই ইউনিভার্সিটি চুজ করেছো, তারপর তোমার কোর্সের স্ট্রাকচার বলো, মডিউল গুলার নাম বলো, জাস্ট টু ভেরিফাই যে আমি জেনুইন স্টুডেন্ট অ্যান্ড আমি ওখানে জাস্ট কাজ করার জন্য যাচ্ছি না। তোমার লং টার্ম ক্যারিয়ার প্ল্যান কি, শর্ট টার্ম ক্যারিয়ার প্ল্যান কি, বাই দিস দে মিন যে তুমি কি বাংলাদেশে ব্যাক করবা নাকি, এন্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট টু সে ফর স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসার জন্য এই কোশ্চেন করবেও না। তোমার কোনো ফ্যামিলি বা রিলেটিভ আছে নাকি ইউকে তে, থাকলেও আমি বলেছিলাম না, কারণ ওটা একটা নেগেটিভ ভাবে নিবে। এটা এটা কিন্তু স্টুডেন্টদের জন্য, সো ডোন্ট গেট ইট মিক্সড আপ উইথ ওয়ার্ক ভিসা কোয়েশ্চেন্স। দেন তুমি কি বাংলাদেশে ব্যাক করবা নাকি, এই টাইপের কোয়েশ্চেন। স্টুডেন্ট ভিসার জন্য শেফিল্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর, সে অনলাইনে এসব কোয়েশ্চেন করে স্কাইপিতে। আর ওয়ার্ক ভিসার জন্য, as I said, I don't have any experience in applying for work visa from Bangladesh, কারণ আমি যখন অ্যাপ্লাই করেছিলাম ওয়ার্ক ভিসা আমি ইউকে থেকে করেছিলাম, যেহেতু আমি অলরেডি স্টুডেন্ট ভিসায় ছিলাম, আই ওয়াজ অ্যালাউড টু ডু দ্যাট, অ্যান্ড ইট ওয়াজ মাচ কুইকার, আমার এত ডকুমেন্টও দেখানো লাগে না যেহেতু আই ওয়াজ অলরেডি দেয়ার। সো স্টুডেন্ট ভিসার জন্য, সরি,
ওয়ার্ক ভিসার জন্য তোমার ডকুমেন্ট লাগে এগুলো আমি লিংক দিয়ে দিয়েছি অলরেডি স্লাইডে। কারেন্টলি হেলথ ইন্স্যুরেন্স চার্জও দেওয়া লাগে না অ্যাজ ফার অ্যাজ আম কনসার্ন, যেহেতু ডাক্তার মানে ডক্টর প্রফেশনটা অফিসিয়ালি ওদের শর্টেজ লিস্টের মধ্যে আছে। সো আমাদের ওই আলাদা করে এনএইচএস ইউজ করার জন্য যে ফি আগে দেওয়া লাগতো অ্যাপ্লিকেশন করার সময়, ওটা এখন দেওয়া লাগে না। এন্ড ইটস আ ভেরি ভেরি ম্যাসিভ বেনিফিট আই উড সে, কারণ ওটা অনেক এক্সপেন্সিভ ছিল। ধরো সিঙ্গেল মানুষের জন্য ওটা ছিল প্রায় বছরে 200 পাউন্ড করে। সো কারো যদি 3 বছরের ভিসা, 600 পাউন্ড ওখানেই চলে যেত। And it didn't make any sense, কারণ তুমি NHS এ জব করছো, তুমি অলরেডি ট্যাক্স দিচ্ছ, ন্যাশনাল ইন্স্যুরেন্স দিচ্ছ, সো why do you have to pay that? Like it doesn't make sense, কারণ তুমি তো ওখানকারই এমপ্লয়ি। বাট তারপরও আমাদেরও দেওয়া লাগতো, আমিও দিয়েছি এর আগে। সো ফ্যামিলি অফ 3 ফর এক্সাম্পল, 3 6 18 1800 পাউন্ড তো ওখানেই চলে যায়, তাই না? সো এটা পুরাটাই মাফ এখন। আর আইএলস এর তো স্কোর আমি আগেই বললাম, ওই ডকুমেন্ট দেখানো লাগে। ওরা একটা তোমাকে নাম্বার দিবে, স্পন্সরশিপ নাম্বার, জাস্ট একটা ডিজিটাল নাম্বার, আর তোমাকে একটা ডকুমেন্টও দিবে পিডিএফ, সার্টিফিকেট অফ স্পন্সরশিপ। এই নাম্বারটা মাস্ট, এটা দেওয়া লাগবে অ্যাপ্লিকেশন। এটা অনলাইনে যখন অ্যাপ্লাই করবে তখনই এটা ইনপুট করতে হয়। অ্যান্ড তোমার টিউবারকুলোসিস টেস্ট রেজাল্টস, জাস্ট বিকজ বাংলাদেশ ইজ আনফরচুনেটলি অ্যান এন্ডেমিক ফর টিউবারকুলোসিস, ইজন্ট ইট? সো এই কারণে, যেহেতু আমাদের ল্যাটেন্ট টিবিও থাকতে পারে, এই কারণে চেস্ট এক্সরে করে। এবং কোনো সময় তুমি ট্রেনিং জব শুরু করার সময় ইউকেতে, মানে ধরো তুমি বাই দ্যাট টাইম ইউকেতে অনেক বছর ধরে আছো, লাইক ইন মাই কেস, আমি যখন ট্রেনিং জব শুরু করলাম তখন আবার আমার মন্টো টেস্টও করেছিল ওরা, জাস্ট টু ডিটেক্ট ল্যাটেন্ট টিবি, জাস্ট বিকজ আই কেম ফ্রম বাংলাদেশ অরিজিনালি। সো এগুলো করে। yeah, so that's it really. So I don't think চাকরি পাওয়ার যে কোয়েশ্চেন ওগুলো খুব বেশি ডিফারেন্ট হবে, এগুলোই হবে, কেন যাচ্ছ, কই যাচ্ছ, কোথায় যাচ্ছ, কেন অ্যাপ্লাই করেছো, দিস আই মিন ইজ নাথিং extra like abnormal or extraordinary, nothing out of the ordinary. জি ভাই, থ্যাংক ইউ। আর ভাইয়া প্লাব কমপ্লিট, তারপর হচ্ছে এমআরসিপি, এমআরসিএস, এমআরসিওজি, মানে এই এক একজন তো একটা নিয়ে আগায়। তো ভাই এই মানে এতগুলোর ক্ষেত্রে ভাই কোনটা জব ফ্যাসিলিটিস হচ্ছে বেশি ইউকেতে? আমি বলবো ওয়েল সবগুলোরই একই, বাট আমি বলবো প্ল্যাব, কারণ প্ল্যাব দিতে টাইম কম লাগে এবং প্ল্যাব দিয়ে তুমি সঙ্গে সঙ্গে শুরু করতে পারবা জব। এন্ড আমি আগেই বললাম মালিহা স্লাইডে, যে এমআরসিপি, এমআরসিওজি, এমআরসিএস, এমআর হোয়াট এভার ইট ইজ, এগুলো কিন্তু কোনো অ্যাডভান্টেজ না। এটা একটা বিগ মিসকনসেপশন বাংলাদেশের মানুষদের, বাংলাদেশের ডাক্তারদের। ওরা মনে করে যেহেতু এটা ডিগ্রি, প্ল্যাব তো কোনো ডিগ্রি না, লাইক আমাদের ওই মাইন্ডসেটটা রয়ে যায় যে আমি একটা ডিগ্রি পেলাম। বাট ওরা বুঝতে পারে না যে পরবর্তীতে তোমার ট্রেনিং জবের জন্য এটা লাগতো। এটা এরকম না যে ইটস অ্যান অ্যাডভান্টেজ, নো ইটস নট, ইটস আ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। এটা ছাড়া আমি যে ওই যে একটা স্লাইডে যখন দেখালাম তোমাকে, যে যখন কোর ট্রেনিং করবা হাসপাতালে অ্যাজ এ জুনিয়র ডক্টর, 6 মাস পর পর যখন চেঞ্জ হবে তোমার রোল, ওর মধ্যেই তোমার এমআরসিপি 3 পার্টি পাস করা লাগবে, বা হোয়াট এভার এমআরসিওজি, এমআরসিএস, হোয়াট এভার মেম্বারশিপ এক্সাম, তোমার 3 পার্টি কমপ্লিট করা লাগবে, সবগুলো পার্টি কমপ্লিট করা লাগবে বিফোর ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য নেক্সট স্টেপ অ্যাজ এ রেজিস্ট্রার। সো কেউ যদি, কারণ আমার সাথে আমার কলিগ এমআরসিপি 3 পার্ট কমপ্লিট করে শুরু করেছিল যখন আমি জব শুরু করি ফার্স্টে। দ্য অনলি ডিফারেন্স ইজ, আই হ্যাভ টু সে, তাদের স্যালারি একটু বেশি হয়, এই আর কি। এছাড়া খুব বেশি না, অল্প একটু বেশি হয়। এছাড়া আর কোনোই, মানে এমন না যে তুমি এমআরসিপি করে এসে তুমি অনেক আগায় যাবা ট্রেনিং এর দিক দিয়ে বা এরকম, নো, আনফরচুনেটলি নো। তুমি ওই এমআরসিপি দিয়ে এসেও আমি যে লেভেল থেকে শুরু করেছিলাম ওই একই লেভেল থেকে শুরু করা লাগে নন ট্রেনি ডাক্তার হিসেবে। কিন্তু একটা অ্যাডভান্টেজ, বেতন একটু বেশি পাওয়া যায়, এই আর কি। তাও এটা নেগোশিয়েট করে নিতে হয়, তুমি যদি নিজে থেকে না বলো তোমাকে আমার মতোই বেতন দিবে। থ্যাংক ইউ। আমাদের শেষ প্রশ্ন হচ্ছে ভাই, যারা বাংলাদেশ থেকে ইউকেতে ডক্টর হতে চায় এবং মেডিকেলে ক্যারিয়ার করতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? First of all, research. I mean, by research, I don't mean, academic research. Research on all the options. Google is your best friend. All the official websites are your best friends. আমি কখনোই বেশি মানুষকে জিজ্ঞেস করিনি, আর আমি খুব একটা এনকারেজমেন্টও পাইনি আনফরচুনেটলি, বিকজ আমি এসেছি অনেক আগে, 5 বছর আগে। ওই সময় খুব বেশি মানুষ ইউকেতে আসতোও না। তার মধ্যে আমি অরিজিনালি এসেছিলাম একটা নন ক্লিনিক্যাল সাবজেক্টে মাস্টার্স করতে, সো দ্যাট ওয়াজ আ ভেরি রিস্কি স্টেপ অ্যাকর্ডিং টু আ লট অফ পিপল। বাট আমি যেটা করেছি, আমি অলওয়েজ অফিসিয়াল ওয়েবসাইট চেক করেছি। সো অলওয়েজ জিএমসি অনলাইন চেক করো, ওদের যে ডকুমেন্ট গুলো দেখো, পিডিএফ ফাইল গুলো ডাউনলোড করো, এবং পার্সন স্পেসিফিকেশন
ক্লিয়ারলি কিন্তু লেখাই থাকে, বাট আমাদের একটা প্রবলেম হচ্ছে আমরা শর্টকাট, সবকিছু শর্টকাট চাই এবং মানুষের কাছ থেকে শুনতে চাই যে আচ্ছা ওই ভাইয়ের কাছ থেকে শুনি। আজকেও যে আমি যেগুলো বললাম, আমার ইনফরমেশনের মধ্যে অনেক ভুল ইনফরমেশন থাকতে পারে, বিকজ আই এম নট আ কম্পিউটার। এই কারণে আমি লিঙ্ক গুলো শেয়ার করেছি। লিঙ্ক গুলো দেখো, লিঙ্ক গুলো কাজে দিবে। আই উইল ইমেল মালিহা অর সামওয়ান এলস দ্য আদার লিঙ্কস অ্যাজ ওয়েল, আই হ্যাভ অলরেডি সেভড ফর ইউ গাইস। ওগুলো দেখো, ওগুলো একদম অফিসিয়াল ওয়েবসাইট, এবং ওগুলাকেই রিলাই করো। কখনো আরেকটা মানুষের কথা, ইনফ্যাক্ট আমার কথাও রিলাই করো না, কারো কথা রিলাই করবা না। অলওয়েজ যেগুলো লেখা আছে অফিসিয়ালি ওয়েবসাইটে, বিকজ ওগুলো ফ্যাক্ট, ওগুলো এভিডেন্স, সবসময় ওগুলো রিলাই করবা। এটা একটা বড় টিপস আমি তোমাদের দিব। আই নো ইটস আ বিট টিডিয়াস, কারণ ওগুলো বড়, পড়তে টাইম লাগে, বাট তুমি বুদ্ধি, কমন সেন্স ঘাটিয়ে তাড়াতাড়ি করেও পড়তে পারো মেন জিনিসগুলো। ওগুলো যদি পড়ো, দ্যাটস ইউর বেস্ট ফ্রেন্ড। প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইট, ধরো কোনো মাস্টার্স যদি অ্যাপ্লাই করতে চাও, ইউনিভার্সিটিতে যাও, তুমি যদি গুগলে একটা জিনিস সার্চ দিতে থাকো, তুমি জাস্ট ফার্স্টে এটা দিয়ে শুরু করো যে টপ ইউনিভার্সিটিস ইউকে, মাস্টার্স, হেলথ কেয়ার, হোয়াট এভার, অনেক সাজেশন তুমি পেয়ে যাবে, এবং ওখান থেকে তুমি আস্তে আস্তে তুমি নিজেই বুঝতে পারবা যে ও ও হ্যাং অন, এই ওয়েবসাইট তো এর জন্যই করা হয়েছে যে ধরো বাংলাদেশি ডাক্তাররা ইউকের কোন কোন কি বলে ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে পারে, বা কোন কোন সাবজেক্টে। এরকম অনেক ওয়েবসাইট আছে, আমার নাম এই মুহূর্তে মনে নেই। ওখানেই তুমি দেখতে পারবে লিস্ট অফ ইউনিভার্সিটিস, লিস্ট অফ কোর্স। ফর এক্সাম্পল findaphd.com, জাস্ট অন দ্য অফ দ্য টপ অফ মাই হেড আমার মনে পড়লো এই মুহূর্তে। findaphd.com এ তুমি, ওটা পিএইচডির জন্য না, ওটা সবকিছুর জন্যই, ব্যাচেলার্স মাস্টার সবকিছুর জন্যই। ওখানে তুমি ফিল্টার করে করে, কাস্টমাইজ করে সব দেখতে পারবা যে ওকে, ইংল্যান্ডের এই রিজনে অক্সফোর্ড, কেমব্রিজ, এই কয়টা ইউনিভার্সিটি আছে, এই কয়টা কোর্স আছে, এই টিউশন ফিস, এই স্কলারশিপ অপশনস। কারো হেল্পই লাগবে না। হ্যাঁ, হেল্প লাগবে কখন, ধরো তুমি একটা কিছু লেখলা, তোমার এসওপি লেখলা, যে তোমার স্টেটমেন্ট অফ পারপাস, যে কেন তুমি এই কোর্সে অ্যাপ্লাই করছো। ওইটা ধরো কাউকে তুমি দেখাতে পারো যে দেখো আমি এটা লিখেছি, এটা কি ঠিক আছে নাকি, বা ইংলিশে কোনো ভুল আছে নাকি, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। কিন্তু তুমি যদি সব কোয়েশ্চেন কাউকে জিজ্ঞেস করো, দেন ইট রিংস অ্যান অ্যালার্ম বেল, যে প্রবাবলি তুমি নিজে সেরকম ঘাটছো না, এন্ড তুমি বিশ্বাস রিলাই করছো আরেকজনের উপর। অ্যান্ড ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি যেটা বলতে পারি, যারা এগুলো অন্য মানুষের উপর বেশি রিলাই করে, আলটিমেটলি দে ডোন্ট কাম টু দ্য ইউকে, বিকজ ওরা আসলে এত কনফিউজড হয়ে যায় এত ইনফরমেশন পেয়ে, কারণ এক এক মানুষ এক এক কথা বলে, তখন ইচ্ছাটা হারিয়ে ফেলে তারা। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, যারা আসলে আসার ইচ্ছা থাকে, তারা কিন্তু সব নলেজ এখানে রাখে। সো সো ট্রাই টু হেল্প ইউর সেলফ অ্যান্ড ডোন্ট রিলাই অন এনিওয়ান এলস। কারণ আমি যদি করতে পারি, এনিওয়ান ক্যান ডু ইট। আমি অলওয়েজ অফিসিয়াল ওয়েবসাইট চেক করতাম, এটা একটা টিপস হবে। 2 নাম্বার টিপস যেটা হবে, এটা কাজের কথা না, এটা এখানে থাকার জন্য, বিকজ আলটিমেটলি তুমি থাকবা এখানে, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। ট্রাই টু বি ওপেন মাইন্ডেড। ইউ ক্যান বি দি মোস্ট extremely religious person, doesn't matter at all, as long as you are nice to the other person, you are respectful to anyone. কারণ তোমার যেরকম রাইট আছে এখানে সবকিছু করার, আর একটা মানুষেরও রাইট আছে সবকিছু করার, ওরা কিন্তু ডিসক্রিমিনেট করে না। সো আগে থেকে একটা মেন্টালিটি নিয়ে এসো না যে কথার কথা বলছি যে আমি আমার সোসাইটি ছাড়া কারোর সাথে মিশবো না, তারা ডিফারেন্ট বা হোয়াট এভার, এই ধরনের প্রেজুডিস নিয়ে এসো না। তাহলে কিন্তু তুমি নিজেই পরে বুঝতে পারবে যে তুমি আগাতে পারছো না লাইফে। সো ট্রাই টু বি অ্যাজ ওপেন মাইন্ডেড অ্যাজ পসিবল। তোমার একটা ছোট এক্সাম্পল দেই। তুমি যদি অ্যালকোহল নাও খাও, ইউ ক্যান গো টু আ পাব, দের ইজ অরেঞ্জ জুস এজ ওয়েল, এন্ড ইউ ক্যান পার্টিসিপেট, and you can be very clear যে আমি অ্যালকোহল নিব না, আমি I'll just get an orange juice, and they'll be perfectly happy with that. So in a way you can make more friends. ওরাও তোমাকে জানলো, তুমি ওদেরকে জানলা, খালি কাজে গেলা আর আসলা, that's not going to be a life. and অনেক এনএইচএস ডাক্তারকে আমি চিনি, পার্সোনালিও চিনি, যেহেতু এত ইন্টেন্সিভ ওয়ার্কলোড, যে দিন শেষে তারা ফ্রাস্ট্রেটেড থাকে যে আসলে কি এখানে আসাটা ঠিক ছিল, বিকজ এত কাজ, বাইরেও কোনো লাইফ নাই, কাউকে ওরকম চিনি না। সো যদি লাইক নিজেকে গুটায় রাখো, তুমি তো কাউকে চিনবাও না। সো ইউ হ্যাভ টু বি আ বিট প্রোঅ্যাক্টিভ। বিভিন্ন রকমের মানুষ থাকবে এখানে, নাইজেরিয়া থেকেও ডাক্তার আছে, জাপান থেকেও আছে, সবাই আছে এখানে। সো জাস্ট ট্রাই টু রেসপেক্ট এভরিওয়ান এন্ড এভরি কালচার, ইউল বি অলরাইট। এন্ড আমাদের নিজেদের লোকজনও অনেক আছে, সো ইউ ওন্ট বি লেফট অ্যালোন। থ্যাংক ইউ ভাইয়া। ভাই আমরা জানি আপনার সময়ের মূল্য কতটুকু, তো সেখান থেকে আপনি আমাদের জন্য সময় দিয়েছেন কতখানি, এবং আবার আমাদের প্রতিটা কোয়েশ্চেন ধৈর্য নিয়ে শুনেছেন, সুন্দর করে অ্যান্সার দিয়েছেন। তো ভাইয়া আশা করি অডিয়েন্সরা তার প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে গিয়েছে।
তবে থ্যাংক ইউ। আমরা আশা করছি যে আপনাকে অন্য একটা সেশন হচ্ছে আমরা মেন্টর হিসেবে পাবো। হ্যাঁ, অবশ্যই, কোনো সমস্যা নেই। ইট ওয়াজ মাই প্লেজার অ্যাকচুয়ালি। আমি এরকম সেশন ফার্স্ট করলাম, অনেকদিন থেকে ইচ্ছা ছিল বাট কখনো করা হয়নি। সো ইয়া, আই মিন থ্যাঙ্কস টু ইউ গাইজ যে তোমরা এসেছো, রিচ করেছো, অ্যান্ড আমিও এরকম পার্টিসিপেট করতে পারলাম। কেউ যদি উপকৃত হয় এটা থেকে, আইড বি দ্য হ্যাপিয়েস্ট। থ্যাংক ইউ ভাইয়া। ভাই আপনি পারমিশন দিলে সেশনটি শেষ করতে চাচ্ছি। Yeah, sure, yeah. Yeah. So, thanks everyone for participating and taking your time to listen to my endless blabbering. I can get a bit carried away. আমি অনেক কথা বলি, but I tried my best to to help you to help with your questions. আর কিছু লিংক বাকি আছে, আমি সেগুলো মালিহাকে ইমেল করে দিব। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার। তবে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, খোদা হাফেজ। ভাই আল্লাহ হাফেজ।